সো করোনা ভাইরাস যাদের হচ্ছে আগের এডিশন আছে, আহ, তারা একটু কাইন্ডলি হচ্ছে এখান থেকে করোনা ভাইরাসটা একটু পড়ে নেবেন, কারণ যেহেতু এটা লেটেস্ট এডিশন, এটা অনেক কিছু এখানে অ্যাড করছে। ওকে, তো করোনা ভাইরাস এটা ইউজুয়ালি এই প্যান্ডেমিক হওয়ার আগ পর্যন্ত এটা ধারণা করা হতো যে শুধু কমন কোল্ডই করে। সাপোজ রাইনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, করোনা ভাইরাস এগুলো হচ্ছে কমন কমন কোল্ডের ভাইরাস ছিল আর কি। ওকে, তাহলে এটা একটু দাগাই, কমন কোল্ড করে। আচ্ছা, এদিকে ইম্পর্টেন্ট প্রপার্টিসটা লাগবে। করোনা ভাইরাসের নন সেগমেন্টেড সিঙ্গেল স্ট্যান্ডার্ড পজিটিভ পোলারিটি আরএনএ আরএনএ ভাইরাস, এবং এটা একটা এনভেলপড ভাইরাস। এর হেলিক্যাল নিউক্লিওক্যাপসিড আছে, হেলিক্যাল শেপটার নিউক্লিওক্যাপসিড আছে। এটা দেখতে কিরকম? ইলেকট্রন মাইক্রোস্কোপে এটা দেখতে প্রমিনেন্ট ক্লাব শেপ। হ্যাঁ, একটা স্পাইক আছে এবং হচ্ছে ক্লাব শেপড আর কি। কাপ শেপড কোনটা? চায়ের কাপ, যেটা আমরা বলি কাপ। মলাস্কাম কন্টাগিয়াস। Molluscum মলাস্কাম contagiosum. কন্টাজিওসাম। আচ্ছা, তো দেয়ার আর 7 সেরোটাইপস অফ হিউম্যান করোনা ভাইরাস। এর মধ্যে 4টা কি করে? আপার আরটিআই করে, সাচ এস কমন কোল্ড করে। আর আর 3টা কি করতেছে? লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, দ্যাট ইজ নিউমোনিয়া করতেছে। সো করোনা ভাইরাস দ্যাট কজেস নিউমোনিয়া, আর এগুলা কিন্তু আসতে পারে পরীক্ষাতে। মনে রাখবেন, মোটামুটি আরো 2-3 বছর কোভিড থেকে মানে করোনা ভাইরাস থেকে একটা কোশ্চেন আসবে। এবারও তো আসছে, হ্যাঁ, কোনটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর করোনা মানে কোভিড-19? হ্যাঁ, আরটিপিসিআর। আরটিপিসিআর নট, অনেকে বলে হচ্ছে এইচআরসিটি অফ চেস্ট। হ্যাঁ, এইচআরসিটি অফ চেস্ট। করোনা ভাইরাস, হ্যাঁ, এটা আপনার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে, লাংস ইনভলভমেন্ট করে, বাট আপনি এইচআরসিটি এটা কনফার্মেটরি বলতে পারেন না, কারণ হয়তো কারো প্রাইমারি ইনফেকশন লাংসে হয়েছে, বাট লাংসে ওরকম কোনো ফাইন্ডিং নাই। সাপোজ তার হচ্ছে একেআই ডেভেলপ করছে, হ্যাঁ, আদার মাল্টি সিস্টেম অর্গান ইনভলভমেন্ট হয়েছে, সো এইচআরসিটি কখনোই হবে না কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি টেস্ট অলওয়েজ অলওয়েজ হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলেন বা ভাইরাসের ক্ষেত্রে বলেন, অলওয়েজ আইসোলেশন, মানে আপনি আলাদা করে ফেলছেন। আপনি চোখে দেখছেন, যেরকম আমরা কালচার করে আমরা দেখতেছি, হ্যাঁ, দেয়ার ইজ এই ব্যাকটেরিয়ার গ্রোথ। ভাইরাসের ক্ষেত্রেও এটা আমরা বলি হচ্ছে আইসোলেশন অফ ভাইরাস বাই এনি টেস্ট, লাইক আরটিপিসিআর। সো আরটিপিসিআরটা হবে বা পিসিআর টেস্ট, এটা হচ্ছে আপনার কনফার্মেটরি টেস্ট। ওকে, সো রিসেপ্টরস ফর সার্স কভ বা কোভিড যেটা আমরা বলি, অ্যান্ড SARS-CoV-2 অন দ্য সারফেস, কোন জায়গায় হচ্ছে তার রিসেপ্টর হচ্ছে SE2, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2। এই যে এই রিসেপ্টরটা কই থাকে? এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম লাংসে থাকে। লাংসে থাকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা দাগাই। সেটা একটা স্ট্রাকচার দেখাইছে এটা, হ্যাঁ, স্ট্রাকচার তো আর আমরা এগুলো জানি। নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড কি বলে, একটা আবরণ আছে, তারপরে বাইরের দিকে এনভেলাপ আছে, গ্লাইকোপ্রোটিন স্পাইক আছে। তো এটা অ্যাজ ইউজুয়াল। ট্রান্সমিশনটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটাই এটাই মানে আমরা এটা দিয়ে স্টার্ট করছি। সো ট্রান্সমিশনটা দেখি। করোনা ভাইরাস আর ট্রান্সমিটেড প্রাইমারিলি বাই রেসপিরেটরি রুট বাই স্নিচিং অ্যান্ড কাফিং। ওকে, সো ট্রান্সমিশন বাই কন্ট্যাক্ট অফ দ্য হ্যান্ডস, কন্টামিনেটেড হ্যান্ডস দিয়েও হতে পারে। তো এটাও দেখেন। আমরা এটা কথা বলছিলাম, যে কোনো ধরনের ইনফেকশন প্রিভেনশনের মেইন মোড অফ অ্যাকশন যদি বলেন, বা মেইন কি বলবো এটারে, আহ, কোনো কিছু কোনো ধরনের ইনফেকশন প্রিভেনশনের জন্য মেইন মেথডটা হচ্ছে বা সবচেয়ে ভালো ইন্টারভেনশন হচ্ছে হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং দিয়েই আমরা হচ্ছে এগুলো প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, এদিকে আর লাগবে না। প্যাথোজেনেসিসটা দেখি। ইনফেকশন বাই দ্য কমন কোল্ড করোনা ভাইরাস টিপিক্যালি limited in the mucosal cells of the respiratory tract. Approximately 50% কেসে থাকে অ্যাসিম্পটোমেটিক। আচ্ছা, ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এটা হচ্ছে নর্মাল যে করোনা ভাইরাস, ওইটা আমরা পড়তেছি। এরপরে আমরা যে নোভেল করোনা ভাইরাস, এটা আমরা পড়বো পরেরটা। The common cold caused by coronavirus characterized by there is coryza থাকতে পারে, সোর থ্রোট থাকতে পারে, লো গ্রেড ফিভার থাকতে পারে, এটা নর্মাল যেটা ওইটা। SARS is a severe atypical pneumonia characterized by fever and at least
মানে হচ্ছে এরকম 38 ডিগ্রি সেন্টিগ্রেড, নন প্রোডাক্টিভ কাফ, ডিসনিয়া, হাইপোক্সিয়া, চিলস এন্ড রাইগর, হেডেক, এগুলো থাকতে পারে। চেস্ট এক্সরে করলে আমরা দেয়ার ইজ গ্রাউন্ড গ্লাস অপাসিটি পাবো, হ্যাঁ, দেখতে একদম পুরোটা সাদা, হোয়াইট আউট অফ লাংস আমরা বলি। There is leukopenia and thrombocytopenia can also seen, and incubation period for SARS coronavirus, not novel coronavirus, এটা SARS coronavirus এর ক্ষেত্রে হচ্ছে 2 to 10 days। এটা আমরা হচ্ছে পিসিআর বেসড স্টাডি করে আমরা হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিসের ক্ষেত্রে বলতে পারি। সো গ্লোবাল প্যান্ডেমিকের কথা বলছে, যেটা আমরা বলি নোভেল করোনা ভাইরাস, হ্যাঁ, আম, এটা যেটা আমরা বলি কোভিড-19। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই পড়ার মতো, অরিজিন পড়ে লাভ নাই। এখানে আমরা এটা একটু দেখবো, দ্য মেন রিসেপ্টর ফর সার্স কোভিড-19 ইজ দ্য SE2 প্রোটিন সারফেস অন দ্য রেসপিরেটরি এপিথেলিয়াম। এটা একটু দেখান। ট্রান্সমিশনটা একটু দেখি। দ্য প্রাইমারি মোড অফ ট্রান্সমিশন ইন ইনহেলেশন অফ রেসপিরেটরি ড্রপলেট জেনারেটেড বাই কাফিং, স্নিজিং অ্যান্ড টকিং। Respiratory aerosols also play important role in the transmission of the virus. So, note that the aerosols are smaller than droplets, so stay in the air long. এটা হচ্ছে ড্রপলেট। ড্রপলেট হচ্ছে ভারী, যে ভারী বস্তুটা, বা বস্তু বলবো কি, মানে ওই পোর্শনটা হচ্ছে ভারী, ড্রপলেট। আর এরোসলটা একটু পাতলা, সো এটা ইয়ারে পারসিস্ট করতে পারে বেশি সময়। সো মোর দেন 6 ফিট, 6 ফিট অ্যাটলিস্ট ডিস্টেন্স মেনটেন করতে হবে, হ্যাঁ, সামাজিক দূরত্ব রাখতে হবে 6 ফিট অ্যাটলিস্ট। এগুলা এমসিকিউ স্টেমে আসতে পারে। আচ্ছা, shedding of virus by an infected patient typically begins 2 to 3 days before symptoms onset and last for 7 days. Infinity star, তার মানে হচ্ছে একটা পার্সন করোনা ভাইরাস কোভিড-19 দিয়ে হচ্ছে যদি ইনফেক্ট হয়, তাহলে শেডিং অফ ভাইরাস মানে হচ্ছে এটা আরেকজনকে ইনফেক্ট করতে পারবে কখন, 2 to 3 days বিফোর দ্য অনসেট অফ সিমটমস। সিমটমস গুলো অ্যাপিয়ার করার 2 থেকে 3 দিন আগে, এবং হচ্ছে লাস্ট অ্যাবাউট 7 days পর্যন্ত ভাইরাসটা শেডিং হতে পারে। আচ্ছা, ট্রান্সমিশন বাই হ্যান্ড কন্ট্যাক্ট উইথ সারফেস কন্টেইনিং ভাইরাস অলসো অকার্স। ভার্টিক্যাল ট্রান্সমিশন ফ্রম এন ইনফেক্টেড মাদার টু দ্য ফিটাস ইজ ভেরি রেয়ার। এগুলো দাগায় রাখেন। Super spreader events at which large number of people have been infected have been observed. This typically involve large number of people's gathering, often indoors, and not wearing হচ্ছে mask and observing the 6 foot social distance. Super spreader হচ্ছে যারা আপনার হচ্ছে একসাথে অনেক মানুষ আছে, তারপরে হচ্ছে মাস্ক পরতেছে না, একটা ডিস্টেন্স মেনটেন করতেছে না, তাদেরকে সুপার স্প্রেডার বলতেছে। আচ্ছা, ইনফিনিটি স্টার, এটা ক্লিনিক্যাল ফিচার্স অফ কোভিড-19। অর্গানস, লাঙে কি হয়, হার্টে কি হতে পারে, নার্ভাস সিস্টেমে কি হতে পারে, জিআই ট্র্যাক্টে নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া, এন্ড কিডনিতে রানাল ফেলিওর, ব্লাড ভেসেলে থ্রম্বাই, এম্বোলাই, এগুলো তৈরি হতে পারে। সো এটা যেহেতু একদম নতুন বক্স, এটা থেকে কোশ্চেন আসতেও পারে, এটা ভালো করে পড়বেন। আচ্ছা, করোনা ভাইরাসের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে আবেদ মোল্লা স্যারের বইতে, আপনারা দেখছেন? জি ভাইয়া। হ্যাঁ, সাথে সাথে ওইটাও পড়ে ফেলবেন, কঠিন কিছু নাই। বাট ওখানে দেখাইছে যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট কিভাবে হইতেছে, তো এটা আমরা পড়াবো, বাট এটার সাথে ওটা পড়ে ফেলবেন। তো ওখানেও বেশ বড়ই আছে। হ্যাঁ, হ্যাঁ, একবার রিডিং দিলে ছোট হয়ে আসবে আর কি। একবার যখন রিডিং দিবেন তখন দেখবেন ছোট হয়ে যাবে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ইনকিউবেশন পিরিয়ড ইন কেস অফ নোভেল করোনা ভাইরাস 2 to 14 days। আর নর্মালের ক্ষেত্রে আমরা বললাম হচ্ছে কত, সার্চ যেটা সার্চ 10 days। 10 days এর মতো, 2 to 10 days এর মতো। আচ্ছা, সো কোয়ারেন্টাইন পিরিয়ডটা আমরা কতদিন রাখবো? অ্যাটলিস্ট 10 to 14 days। আমরা ওই যে ওই পার্সনটাকে আমরা আইসোলেশন করে রাখি যে 10 to 14 days। সো দ্য মেইন ক্লিনিক্যাল ফাইন্ডিংস আর ফিভার, ড্রাই কাফ, শর্টনেস অফ ব্রেথ, এগুলো হইতে পারে। এই তারপরে ইনহেলেশন টু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, আদার অর্গানস সাচ এস হার্ট, কিডনি, ব্রেন এন্ড জিআই ট্র্যাক্ট ক্যান বি এফেক্টেড, এন্ড সিভিয়ার মায়োকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে লস অফ স্মেল, অ্যানোসমিয়া এন্ড অ্যাবনর্মাল এবিলিটি টু টেস্ট, দ্যাট ইজ ডিসগোশিয়া, এগুলা ডেভেলপ করতে, এগুলো টেম্পোরারি অ্যানোসমিয়া এবং হচ্ছে টেম্পোরারি
টেস্ট লস আর কি আমরা বলি ডিসগোশিয়া ডেভেলপ করতে পারে দ্য ইনিশিয়াল সিমটমস অফ সাম পেশেন্টস। সো অ্যানোসমিয়া অ্যান্ড ডিসগোশিয়া আর ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার্স ফর কোভিড-19। দেখেন এগুলো মানে একদম নতুন আসছে তো বইগুলাতে, মানে টেক্সট বই নতুন আসছে। এর আগে তো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তাম, গাইডলাইনে ছিল এগুলো, যেহেতু টেক্সট বই আসছে সেগুলো প্রত্যেকটা কথাই কিন্তু আপনার হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যখন হচ্ছে এইভাবে বই পড়তাম তখন কি করতাম, যেগুলো মনে হইতো যে এগুলো আপনার পরীক্ষাতে সেটা এসবিতে দিতে পারে বা এমসিকিউতে দিতে পারে, আমি পাশে এরকম কিউ লিখে রাখতাম, কিউ লিখে রাখতাম, বুঝছেন? তাহলে সুবিধা হবে পরের বার পড়ার সময়, আপনি জানেন যে হ্যাঁ এখান থেকে কোশ্চেন আসতে পারে। সো দেয়ার এম্বোলাই থ্রম্বাই এগুলো ফরমেশন হতে পারে এন্ড দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক অফ স্ট্রোক। তো আমরা এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা ব্লাড থিনার দিই। ব্লাড থিনার বলতে ওই যে আমরা যেগুলা অ্যান্টি প্লাটেলেট আমরা দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, many of these findings are caused not only by the virus directly but cytokine release syndrome। আচ্ছা, এখানে যে সাইটোকাইন রিলিজ হচ্ছে ফ্রম কার থেকে? ভাইরাস ইনফেক্টেড সেল থেকে, হ্যাঁ, প্যাথোলজিক্যালি সেল বা ভাইরাস ইনফেক্টেড সেল থেকে সাইটোকাইন রিলিজ সিনড্রোম, দ্যাট ইজ আমরা বলি সাইটোকাইন স্ট্রম। এত বেশি পরিমাণে সাইটোকাইন রিলিজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি ফিচার্স পেতে পারি? আমরা যে সাইটোকাইন পড়লাম সেটার ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে যখন লো কনসেন্ট্রেশনের সাইটোকাইন রিলিজ হয়, দ্যার ইজ মডারেট কনসেন্ট্রেশনের সাইটোকাইন রিলিজ হয়, এন্ড হাই কনসেন্ট্রেশন যখন সাইটোকাইন রিলিজ হয়। তাহলে হাই কনসেন্ট্রেশন সাইটোকাইন রিলিজ হলে আমরা কি কি ফিচার্স এক্সপেক্ট করতে পারি বলেন তো? ভাইয়া কার্ডিয়াক আউটপুট কমবে, বিপি হ্যাঁ। কমবে, হুম। থ্রম্বোসিস হবে। আর আরেকটা ছিল রেজিস্ট্যান্স। হ্যাঁ বলেন, পারেন পারেন। ইনসুলিন ওই যে, রেজিস্ট্যান্স হ্যাঁ হবে। ওই যে ইনসুলিন স্কেলেটাল রেজিস্ট্যান্স, হ্যাঁ। এরকম ছিল না, এটা স্কেলেটাল মাসল ছিল, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। আচ্ছা, তাহলে the viral infection triggers an overproduction of cytokines such as gamma interferon, TNF, interleukin 6, bradykinin and other pro-inflammatory cytokines। হ্যাঁ, এগুলা হচ্ছে রিলিজ হয়। প্রত্যেকটা লাইনই এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকেই হচ্ছে এমসিকিউ স্টেমে আপনারা দিয়ে দিতে পারে। So other clinical findings include inflammation of the toes and Kawasaki disease like syndrome develop করতে পারে। আচ্ছা, কাওয়াসাকি ডিজিজের এই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলতে পারবেন কেউ দুই একটা? ফিভার মোর দেন 5 days, হ্যাঁ। আর স্ট্রবেরি টাং, হ্যাঁ, স্ট্রবেরি ট্রাঙ্ক, ক্র্যাক লিফ থাকতে পারে, বাইল্যাটারাল নন পুরুলেন্ট কনজাংটিভাইটিস থাকতে পারে। হ্যাঁ, পুরুলেন্ট হলে হবে না, বাইল্যাটারাল নন পুরুলেন্ট কনজাংটিভাইটিস থাকতে পারে। আচ্ছা, তাহলে কাওয়াসাকি ডিজিজের একটা ইম্পর্টেন্ট আমরা বলছিলাম, এসবি এর কথা বলছিলাম আমরা যখন স্টেফাইলোস্টেপ্টোকক্কাস পড়তেছিলাম, তখন বলছিলাম যেটা এটা করোনারি আর্টারি করোনারি আর্টারি অ্যানিউরিজম করে। তাহলে এটা মোস্ট কমন অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। হ্যাঁ, মোস্ট কমন অ্যাকোয়ার্ড, কনজেনিটাল হার্ট ডিজিজ কোনটা? ভিএসডি। বিএসডি। ঠিক আছে, তারপরে বলছে যে আহ, এখন এই এই যে আপনার কাওয়াসাকি লাইক ডিজিজ ডেভেলপ করতেছে ইন কেস অফ চিলড্রেনের ক্ষেত্রে, ইন কেস অফ চিলড্রেন পেডিয়াট্রিক এইজ গ্রুপটাতে আমরা তো নিয়ে আসছি হচ্ছে নতুন একটা টার্ম, মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন, দ্যাট ইজ এমআইএসসি। আচ্ছা, এখানে একটু বলি, আবেদ মুল্লা স্যারের বইয়ের ফিফথ এডিশনেরই দুইটা এডিশন আছে, ঠিক আছে? ফিফথ এডিশনেরই দুইটা এডিশন আছে। এখন বলবেন যে ভাই ফিফথ এডিশনের দুইটা এডিশন মানে? ফিফথ এডিশনের দুইটা এডিশন মানে হচ্ছে একবার ফিফথ এডিশন বের করছেন, দেন এটারই আবার এটা রিভাইসড এডিশন বের করছে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি বুঝবেন কিভাবে আপনার কাছে যেটা আছে এটা কি একদম লেটেস্টটা কিনা? ওই ওখানে ওই প্রথম একটা দুইটা পেজ উল্টাইলে দেখবেন হচ্ছে যে কোন এডিশন কত সালে আসছে ওরকম লেখা আছে, একটা দেখবেন রিভাইসড এডিশন, সেমই দুইটা বই দেখতে সেম, বাট বাট লেখা আছে রিভাইসড পাবলিকেশন বা এডিশন সেপ্টেম্বর 2020 বা এরকম একটা সাল দেয়া আছে, হ্যাঁ। সো এটার মধ্যে কিন্তু এমআইএসসি ইনক্লুড করে দেয়া আছে। এই এমআইসি এই মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেনে কি কি ফাইন্ডিংস পাওয়া যায়। আচ্ছা, কারণ আপনার কাছে যদি ওই বইটা না থাকে, মানে লেটেস্ট ওইটা যদি আপনাদের যদি ওইটা লেটেস্ট না হয়, তাহলে মন খারাপ করার কিছু নাই। কারণ আমি আপনাদের গ্রুপে পিডিএফ একটা শেয়ার করছি না, যেটা আবেদ মোল্লা স্যারের বইয়ের একটা পিডিএফ, এই পিডিএফটা একদম লেটেস্ট,
ঠিক আছে? সো কি বলে, ওইটা থেকে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো এমআইএসসি, হ্যাঁ, তাহলে এমআইএসসির কিছু ফাইন্ডিং আছে, ওই ফাইন্ডিং গুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে লিম্ফোপেনিয়া কমন, সেরাম সি রিয়েক্টোপ্রোটিন এলডিএইচ আর এলিভেটেড ডি ডাইমার্স occurs in the plasma. So there is clotting abnormalities থাকতে পারে, respiratory tract specimens are typically negative or other respiratory virus including influenza virus. So এখানে আমরা হচ্ছে আদার ভাইরাস যেগুলো আমরা সাসপেক্ট করি যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে, ওগুলো আমরা নেগেটিভ পাবো আর কি। চেস্ট এক্সরে করলে দের রিভিলস বায়োলেটারাল opacities, দ্যাট ইজ গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে, পুরা লাংসটা মনে হয় যে একদম সাদা হয়ে গেছে। No pleural effusion seen. Mechanical ventilation is often required in patients with severe diseases. Death, কেন ডেথটা হয়, এটা ইনফিনিটি স্টার। ডেথ ডিউ টু hypoxic respiratory failure and cytokine storm contributes to the death of the some patients. So hypoxic respiratory failure টাই হচ্ছে main cause of death. Okay. So বলছে in patients who have recovered from COVID-19 disease, the duration of antibody mediated immunity appears to be at least 6 months. And immunoglobulin G antibody to spike proteins was detectable for more than 6 months. Uh, কি বলে? And however, CD4 positive T cells and cytotoxic T cells declined with a half-life of 3 to 5 months. মানে সহজ কথা হচ্ছে, এটা যে অ্যান্টিবডিটা, এই অ্যান্টিবডিটা অ্যাট লিস্ট 6 মান্থস পর্যন্ত থাকে, এরপরে আস্তে আস্তে ডিক্লাইন করা শুরু করে। তো এই জন্য হচ্ছে এটার এগেনস্টে যদি আপনি প্রপার ইমিউনিটি ডেভেলপ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে ওই ভ্যাকসিনেশন ছাড়া আর কিছু, অন্য কোনো ওয়ে নাই, হ্যাঁ, ভ্যাকসিনেশন দিয়ে যেতে হবে আর কি। So some patients from recover from the initial severe symptoms continue to have some symptoms such as, কি তাহলে পোস্ট কোভিড কি কি সিমটমস ডেভেলপ করতে পারে, এখানে আপনার একটু লিখে রাখবেন পোস্ট কোভিড দি, তাহলে এই প্যারাটা হচ্ছে পোস্ট কোভিড এর। তাহলে দেয়ার ইজ হচ্ছে আপনার কাফ, শর্টনেস অফ ব্রেথ and chest pain, joint pain, fatigue, dizziness and confusion for several months. অনেকে বলে যে কোভিড ইনফেকশনের পরে তার অনেক কিছুই সে ভুলে যাচ্ছে বা মনে থাকতেছে না, হ্যাঁ, ইট ইজ ডিউ টু এই পোস্ট কোভিড সিনড্রোম, যেটা ক্রনিক হাইপোক্সেমিয়া ডেভেলপ করে, যার কারণে তার টেম্পোরারি মেমোরি লস হতে পারে। ওকে, মাইক্রোস্কোপ প্যাথোলজিটা দেখি আমরা। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ দ্য লাং টিস্যুস অফ এ ডিজিজড পেশেন্ট showed marked alveolar damage, edema and infiltration of T lymphocytes. এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। সো এরপরে আর কি বলছে, সেভারাল সিভিয়ার এন্ডোথেলিয়াল ড্যামেজ, সিভিয়ার এন্ডোথেলিয়াল ড্যামেজ ওয়াজ অবজার্ভড, widespread thrombosis of capillaries was seen in many organs and there is microangiopathy and angiogenesis were also observed. তাহলে কি হয়, এই যে আপনার হচ্ছে এন্ডোথেলিয়াল ড্যামেজ হচ্ছে, ভেসেলটা ড্যামেজ হচ্ছে, এবং এটা আবার রিপেয়ার হওয়ার সময় দ্যার ইজ নতুন করে আবার ভেসেল তৈরি হবে, অ্যানজিওজেনেসিস। তাহলে এই অ্যানজিওজেনেসিসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ফিচার ফর ক্রনিক ইনফ্লামেশন। তাহলে ক্রনিক ইনফ্লামেশনে ম্যাক্রোফেজ যে অ্যাক্টিভেট হয়, দুইটা পাথওয়েতে অ্যাক্টিভেট হয়, হ্যাঁ, এটা এমনিতেই আপনারা আমরা পড়াবো, বাট তারপরেও হ্যাঁ, যারা জানেন তাদের জন্য বলতেছি, ম্যাক্রোফেজটা কয়টা ওয়েতে অ্যাক্টিভেট হয় জানেন ক্রনিক ইনফ্লামেশনে? ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন স্যার দুইটা 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 আছে। আচ্ছা, তাহলে একটা আমরা ক্লাসিক্যাল আর একটা অল্টারনেটিভ সম্ভবত। অল্টারনেটিভ পাথ হয়, ওকে ফাইন। তাহলে আমরা অ্যাকিউট ইনফ্লামেশনের সেল জানি হচ্ছে নিউট্রোফিল, আর ক্রনিকের হচ্ছে মনোসাইট বা ম্যাক্রোফেজ। তাহলে এই ম্যাক্রোফেজটাই হচ্ছে আপনার দুইটা দুইটা ওয়েতে হচ্ছে অ্যাক্টিভেট হয় ম্যাক্রোফেজ। ক্রনিক ইনফ্লামেশনের মেন পড়ার মধ্যে এই ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশনটাই খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, আমি বলতেছি কেন, জাস্ট এই অ্যাঞ্জিওজেনেসিসটা বোঝানোর জন্য, এটাতে আপনারা এমনিতেই পড়বেন। সো ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের মেন কাজটা কি, মেন ফাংশনটা কি? মেন ফাংশনটা হচ্ছে সে এখানে ফ্যাগোসাইটোসিস করবে আর ইনফ্লামেশন করবে। মানে সে ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, সে কি করবে, ফ্যাগোসাইটোসিস করবে আর ইনফ্লামেশন করবে। আর অল্টারনেটিভ ওয়েতে যে ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেট হচ্ছে, সে
টিস্যু রিপেয়ার করবে আর অ্যানজিওজেনেসিস করবে। টিস্যু রিপেয়ার অ্যান্ড অ্যানজিওজেনেসিস। এখন অ্যাকিউট ইনফ্লামেশনের সিকুয়েলি, মানে অ্যাকিউট ইনফ্লামেশনটাই যখন কন্টিনিউ হবে ওইটাই যাবে, মানে কি কি হবে, ওইটাই ক্রনিক ইনফ্লামেশন হবে। তাহলে ক্রনিক ইনফ্লামেশনটা তো স্টপ হইতে হবে। তাহলে এই ক্রনিক ইনফ্লামেশনটা স্টপ করার জন্য এই অল্টারনেটিভ ওয়েতে মাইক্রোফেজ যে অ্যাক্টিভেশন হয়েছে সেই স্টপ করবে। তাহলে কিভাবে স্টপ করবে? একটা হচ্ছে টিস্যু রিপেয়ার অ্যান্ড ফাইব্রোসিস অ্যান্ড অ্যানজিওজেনেসিস। আর কি করবে? আর তার কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। তাহলে এবার বলেন তো অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন কি কি ছিল আমরা সাইটোকাইনের মধ্যে যে পড়ছিলাম? ইন্টারলিউকিন 10, 13, টিজিএফ বিটা, টিজিএফ বিটা আর লিপোক্সিন। লিপোপ্রাইন। এই তাহলে এই এই যে ইন্টারলিউকিন 10 টিজিএফ বিটা এগুলো অল্টারনেটিভ ওয়েতে যে ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেট হচ্ছে ওখান থেকে আসবে। ঠিক আছে, যাই হোক এটা আমরা তো এমনিতেই ইনফরমেশনে পড়বো। তারপরে আমি এনজিওজেনেসিসটা বোঝানোর জন্য জাস্ট বলছি, হ্যাঁ। আচ্ছা, প্যাথোফিজিওলজিতে আসি। দ্য রেসপিরেটরি ম্যানিফেস্টেশনস আর লাইকলি টু হ্যাভ টু প্যাথোজেনেটিক mechanisms. একটা কি, one is the killing of alveolar cells by virus, and accumulated cell debris block diffusion of oxygen into the capillaries, so resulting in hypoxia. তাহলে একটা হচ্ছে অ্যালভিউলার সেলটা ড্যামেজ হবে, দেয়ার ইজ ইনফ্লামেশন এন্ড দেয়ার ইজ এক্সুডেট ফরমেশন। এবং তখন কি হবে? এই যে সেল ডেব্রি গুলা এক্সুডেটিভ ফ্লুইডের মধ্যে যেই বা এখানে যেই সেলগুলা অ্যাকুমুলেশন হচ্ছে এগুলার কারণে আমার অ্যালভিউলাস থেকে অক্সিজেনটা ডিফিউশন হতে পারবে না টু অ্যালভিউলার ক্যাপিলারিজ, সো হাইপোক্সিয়া ডেভেলপ করবে। Then other is killing of endothelial cells of the capillaries lining the alveoli. So এই যে কিলিং হওয়ার কারণে this triggers blood clots and immune mediated cytokine storm, resulting further damage to the alveolar membrane. So there is acute respiratory distress syndrome. High levels of pro-inflammatory cytokines such as interleukin 1, 6, bradykinin, and TNF are found damage to the endothelial cells. So আপনারা তো ওই যে হাই লেভেলস এর মধ্যে কি বললেন, একটা জানি কি বলছেন, একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমবে আর একটা থ্রম্বাই এম্বোলাই ফর্মেশন হবে না? হ্যাঁ, থ্রম্বাস জি। ফর্মেশন হবে। এই যে দেখেন, এই যে ড্যামেজ টু দ্য এন্ডোথেলিয়াল সেলস এন্ড রিজাল্টিং ইন ব্লাড ক্লটস। সো হাই লেভেলস অফ সাইটোকাইনস এই জিনিসগুলো করতেছে। ল্যাবরেটরি ফাইন্ডিং আরটিপিসিআর, আর আমরা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করতে পারি ভাইরাল অ্যান্টিজেন, হ্যাঁ, দ্যাট ইজ এ স্পাইক প্রোটিন এর এগেনস্ট। এই যে আপনার হচ্ছে এই স্পাইক প্রোটিনটা অ্যান্টিজেন হিসেবে আমরা ইউজ করি ল্যাবরেটরিতে ফর র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। সো এই র্যাপিড ডায়াগনস্টিক টেস্টটার এত বেশি করা হয় না বিকজ এটা আপনার হচ্ছে ফলস নেগেটিভ অনেক রেজাল্ট আছে, বাট এটার এটা কি বলে সুবিধাও আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে রেপিড আর ইনএক্সপেন্সিভ। হ্যাঁ, সো আমরা হচ্ছে একদম যে কোনো জায়গায় হচ্ছে যে কোনো সেটিং এ করে ফেলতে পারি। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে বলছে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট মডালিটিস ইউজড ইন কোভিড-19। আচ্ছা, কোভিড-19 এর ক্ষেত্রে আমরা কি কি হচ্ছে ট্রিটমেন্ট মডালিটিস গুলা ইউজ করছি, তাহলে দেখেন এগুলা ইম্পর্টেন্ট। টু ইনহিবিট দ্য ভাইরাল রেপ্লিকেশন আমরা রেমডেসিভির ইউজ করছি, হ্যাঁ, ড্রাগের মধ্যে। আর কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করছি। ককটেল মানে হচ্ছে দু একটা অ্যান্টিবডি একসাথে, মনোক্লোনাল অ্যান্টিবডি একসাথে ইউজ করা। তাহলে এই মনোক্লোনাল অ্যান্টিবডি গুলোর নামগুলো একটু দেখবেন, হ্যাঁ, ক্যাসিরিমিব্যাব, তারপরে হচ্ছে ইমডিম্যাব, বেলানিমোম্যাব। হ্যাঁ, এগুলা একটু কঠিন না, বাট একটু দেখে নেবেন যে এই অ্যান্টিবডি গুলো আমরা ইউজ করছি। ইনহিবিট দ্য সাইটোকাইন রিলিজ সিনড্রোম, এটার জন্য আমরা একটা স্টেরয়েড ইউজ করতে পারি। স্টেরয়েড ইউজ করলে হচ্ছে আপনার এই সাইটোকাইনটা ব্লক করতে পারবো। তারপরে হচ্ছে বেরিসিটিনেব, রেমডেসিভিরও আমরা ইউজ করছি। তাহলে রেমডেসিভির ক্যান ইনহিবিট ভাইরাল রেপ্লিকেশন এন্ড ইনহিবিট সাইটোকাইন রিলিজ সিনড্রোম। তো সাইটোকাইন রিলিজ সিনড্রোমটা ব্লক করার জন্য আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা ইন্টারলিউকিন 6, যেহেতু আমরা বলছি আমাদের যে ইনফ্লামেটরি সাইটোকাইনস গুলো আছে এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পটেন্ট প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন হচ্ছে ইন্টারলিউকিন 6। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ইন্টারলিউকিন 6 রিসেপ্টর ব্লকার হিসেবে এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা ইউজ করি, দ্যাট ইজ টোসিলিজুমেব। এটার প্রাইস না অনেক বেশি, অনেক বেশি। তখন মানুষ পাগল হয়ে গেছিল এটা কেনার জন্য, হ্যাঁ, কত 65-70,000 করে হচ্ছে 70-75 হাজারের মতো হ্যাঁ প্রায়। এরকম ছিল।
মানুষ একদম পাগল হয়ে গেছিল। যাই হোক, এই তাহলে হচ্ছে এগুলা একটু দেখলেন। আচ্ছা, ভ্যাকসিনের ক্ষেত্রে ভ্যাকসিন এটা এখান থেকে পড়বেন না, আমি দিব। ভ্যাকসিনের একটা ইয়ে আছে, এটা হচ্ছে ডেভিডসন থেকে আমরা পড়বো। এটা ডেভিডসনে সুন্দর করে দেওয়া আছে কোন ভ্যাকসিন কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে রাখবো, কোনটা আরএনএ টাইপ, কোনটা ভেক্টর, কোনটা প্রোটিন সাবইউনিট। এখান থেকে পড়ার কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এখান থেকে যতটুকু পড়লাম এটা ভালো করে পড়া চাই। এবং এগুলা কিন্তু পরীক্ষাতে যেগুলা এমসিকিউ স্টেম আকারে দিয়ে দিতে পারে। আর এই যে বক্সটা পড়বো, আর আবেদ মোল্লা স্যারের বইতে যে কোভিড-19টা আছে এটাও সাথে পড়বো। ওকে। স্যার আচ্ছা, রেমডেসিভিরের ডিটেলস লাগবে কি? হ্যাঁ, রেমডেসিভির ডিটেলস আমি দিব, আমি বলছিলাম ওই দিন। হ্যাঁ, আমার লেখা আছে, আমি দিয়ে দিব, গ্রুপে আপনাদের দিয়ে দিব রেমডেসিভিরের ডিটেলসটা। আচ্ছা, ঠিক আছে, আমরা এরপরে যাই। আচ্ছা, রাইনো ভাইরাস সম্পর্কে পড়ার কিছু নাই, এটা কমন কোল্ড করে, বাস অতটুকু বললেই হবে। ইম্পর্টেন্ট চাইল্ডহুড ভাইরাস আমরা পড়ছি ওই দিন, হ্যাঁ, খুব ভালো করে আমরা পড়ছি। সো এটাও তো বেশি লাগবে না, লাগবে না এটা। আচ্ছা, হ্যাঁ, আমি এই যে গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটু একটু মানে এখানে লিখে রাখবেন, অন্য কোথাও লেখার দরকার নাই, এখানে লিখে রাখবেন। একটু লিখে রাখবেন, মানে যতটুকু জানা গেছে এটার ব্যাপারে। পাইছেন তো না? জি ভাইয়া। হ্যাঁ, এটা একটু লিখে রাখবেন। ওকে, ভাইরাস দ্যাট ইনফেক্ট দ্য এন্ট্রি ট্র্যাক্ট। তাহলে আমরা এই কোভিড-19 এর মধ্যে ওই যে বললাম এমআইএসসিটাও একটু দেখবো, সমস্যা নাই। এমআইএসসি এটা ওই যে পিডিএফটাতে পাবেন। হ্যাঁ, পিডিএফটাতে পাবেন। পিডিএফটা হচ্ছে যে একদম লেটেস্ট। এখন আপনার ওই নতুন বই যে কিনতে হবে, মানে রিভাইজ এডিশন যে কিনতে হবে এমন কিছু নাই। হ্যাঁ, আহ, দু একটা জায়গায় একটু এদিক সেদিক আছে, ও খুবই অল্প, ওইটা আমি বলে দিব, সমস্যা নেই। সো আপনার যেটা আছে এটাই এটাই চলবে, আর লাগবে না কিছু। ওকে। আচ্ছা, এই যে এন্ট্রি ট্র্যাক্ট দ্যাট ইজ এন্টার ভাইরাসের মধ্যে কক্সাসাকি ভাইরাস, ইকো ভাইরাস, এন্টার ভাইরাস, দে ক্যান কজ ডিজিজ প্রাইমারিলি আউটসাইড দ্য এন্ট্রি ট্র্যাক্ট। তাহলে এই কক্সাসাকি, ইকো, এন্টার ভাইরাস যদিও এন্ট্রি ট্র্যাক্টের ভাইরাস, দে ক্যান কজ ডিজিজ প্রাইমারিলি আউটসাইড দ্য এন্ট্রি ট্র্যাক্ট। তাহলে এন্ট্রি ট্র্যাক্টের ভাইরাস যেগুলো এন্ট্রি ট্র্যাক্টে ডিজিজ করে, দ্যাট ইজ নোরো ভাইরাস অ্যান্ড রোটা ভাইরাস। তাহলে আমরা পড়ছিলাম না ব্যাকটেরিওলজিতে, যে যেগুলা ব্যাকটেরিয়া এন্ট্রি ট্র্যাক্টের কিছু ব্যাকটেরিয়া বলছিলাম, উইদিন দা এন্ট্রি ট্র্যাক্টর ডিজিজ করে, আউটসাইড দা করে, তারপরে হচ্ছে বোথ আউটসাইড এন্ড এন্ট্রি ট্র্যাক্টে করে, মনে আছে? জি ভাইয়া। হুম, তাহলে এটা এটার মতো এটা আর কি। হ্যাঁ, পোলিও, কক্সাসাকি, ইকো ভাইরাস আর ওয়েল নোন কজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ মেনিনজাইটিস এনকেফালাইটিস করতে পারে। ওকে, তাহলে আমরা ওই যে ভাইরাল মেনিনজাইটিস গুলারে আমরা বলছিলাম যে আমরা আরেকটা টার্মে বলি, সেটা হচ্ছে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। তা অ্যাসেপ্টিক মেনিনজাইটিসের যদি বলেন মোস্ট কমন কজ, তাহলে ইকো আর কক্সাসাকি ভাইরাস এই দুটাই হচ্ছে মোস্ট কমন কজ। মোর দেন 90% অ্যাসেপ্টিক মেনিনজাইটিস ইজ কজড বাই ইকো আর কক্সাসাকি ভাইরাস। তাহলে আমরা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস সম্পর্কেও পড়বো আজকে। আচ্ছা, তাহলে পোলিও, কক্সাসাকি, ইকো ভাইরাস আর অল নন কজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজ। ভাইরাস দ্যাট প্রাইমারিলি কজেস ডায়রিয়া, তাহলে নোরোভাইরাস। নোরোভাইরাস বলছে নোরোভাইরাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস ইন অ্যাডাল্টস। ইন অ্যাডাল্টস। আর রোটা ভাইরাসটা হচ্ছে ইন চিলড্রেন। ভাইরাল ডায়রিয়া অ্যাডাল্টে হচ্ছে নোরোভাইরাস, চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে রোটা ভাইরাস। ওকে,
তারপর আমরা যাই ট্রান্সমিশনটা দেখি। এখানে একটু দেখে নেবেন যে কে কোন কোন ভাইরাস ফ্যামিলিতে আছে, তারপরে হচ্ছে এনভেলাপ কার কার আছে না আছে, এটা একটু দেখবেন। ট্রান্সমিশনটা নোরোভাইরাস তো ডেফিনেটলি ফিকোরাল রোডে যাবে, and often involves the ingestion of contaminated seafood or water, এগুলোর মাধ্যমে হচ্ছে ইনফেকশনটা ছড়াইতে পারে। আচ্ছা, আহ, এখানে একটু আছে ইনফেকশন ইজ এনহ্যান্সড বাই সেভারাল ফিচার্স অফ দ্য ভাইরাস, লো ইনফেকশাস ডোজ। আমি একটু স্লোলি আজকে বলতেছি, হ্যাঁ, মানে একটু স্লোলি যাচ্ছি, আপনার বোরিং ফিল করেন না, আমি আস্তে আস্তে একটু পড়াই। সো এখানে হচ্ছে এই যে এই ভাইরাসটা হচ্ছে রেজিস্ট্যান্স টু ইনএক্টিভেশন বাই ক্লোরিনেশন এন্ড ড্রাইং, মানে হচ্ছে এই যে আমরা আমাদের বিশেষ করে সিটিতে যে আমরা হচ্ছে ওয়াটার সাপ্লাইটা পাই, সেটা কিন্তু হচ্ছে যে ক্লোরিনেশন করে যতটুকু সম্ভব ততটুকু একটু বিশুদ্ধ করার ট্রাই করা হয়। তাহলে এই নোরো ভাইরাসটা কিন্তু রেজিস্ট্যান্স শো করে টু ক্লোরিনেশন, সেটা একটা ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, প্যাথোজেনেসিস এন্ড ইমিউনিটিতে যাই। নোরোভাইরাস ইনফেকশন ইজ টিপিক্যালি লিমিটেড টু দ্য মিউকোজাল সেলস অফ দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। সো মনে রাখবেন, যেগুলো হচ্ছে ওয়াটারি ডায়রিয়া করে, এটা কখনো হচ্ছে মিউকোজাটা ইনভেড করবে না। যদি মিউকোজা ইনভেড করে ফেলে তাহলে এটা কি হয়ে যাবে? ব্লাডি ডায়রিয়া হয়ে যাবে, ঠিক আছে? ব্লাডি ডায়রিয়া। Norovirus infection is typically limited to the mucosal cells, so there is watery diarrhea without red cells or white cells occurs. So pathogenesis of diarrhea is likely to based on two factors, such as a blunting of the villi resulting in reduced surface area and consequent decreased fluid uptake by enterocytes, and damage to the enterocytes resulting in increased fluid secretion in the gut lumen. খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ল্যাকটেজ ডেফিসিয়েন্সি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কনজেনিটাল ল্যাকটেজ ডেফিসিয়েন্সি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ল্যাকটেজ ডেফিসিয়েন্সি। ল্যাকটেজ এনজাইম, এটা কি জন্য দরকার আমার? ল্যাকটেজটা কি জন্য দরকার? ল্যাকটোজের ডাইজেশন। ল্যাকটোজের ডাইজেশনের জন্য। আচ্ছা, তাহলে কনজেনিটালি ল্যাকটেজ ডেফিসিয়েন্সি হতে পারে। আচ্ছা, যদি ধরেন হচ্ছে অ্যাকোয়ার্ড এর কথা বলি, অ্যাকোয়ার্ড ল্যাকটেজ ডেফিসিয়েন্সি কখন হতে পারে? অ্যাকোয়ার্ড মানে ব্রাশ বর্ডার এনজাইম তো এটা, ব্রাশ বর্ডার এনজাইম যদি আমি বলি তাহলে অ্যাকোয়ার্ড কখন হবে? কনজেনিটাল তো কনজেনিটালি, অ্যাকোয়ার্ড এই যে আপনার ডায়রিয়া, দেখেন বলছে ব্লান্টিং অফ দ্য ভিলাই, হ্যাঁ, এই যে মাইক্রো ভিলাই যেগুলো আছে, এটা এখানেই তো ব্রাশ বর্ডার। সো ব্লান্টিং নষ্ট করে দেয় বা এটা সাপ্রেস করে দেয়, তাহলে দ্যার ইজ আপনার হচ্ছে অ্যাকোয়ার্ড ল্যাকটেজ ডেফিসিয়েন্সি, হ্যাঁ, ডেভেলপ করতে পারে। তাহলে আপনার আফটার একটা ভাইরাল ডায়রিয়ার এপিসোডের পর মোটামুটি 1 to 2 মান্থ পর্যন্ত এই ল্যাকটেজ ডেফিসিয়েন্সি থাকতে পারে তার, হ্যাঁ, আস্তে আস্তে এটা রিস্টোর হবে। তাহলে অ্যাকোয়ার্ড ল্যাকটেজ ডেফিসিয়েন্সি হতে পারে আফটার ভাইরাল ডায়রিয়া। সো ব্লান্টিং অফ দ্য ভিলাই, সো আপনার হচ্ছে ফ্লুইড আপটেক বাই এন্টারোসাইটটা কমে যায়, যার কারণে হচ্ছে ফ্লুইড লস হয় বেশি। আর এটা হচ্ছে ড্যামেজ টু দ্য এন্টারোসাইটস রিজাল্টিং ইন ইনক্রিজ ফ্লুইড সিক্রেশন অফ দ্য ইন দ্য গাট লুমেন। আর এটা হচ্ছে ভাইরাল ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে, যেরকম কলেরার ক্ষেত্রে আমরা দেখছি যে এই আপনার কলেরা কি করতেছে, যে টক্সিন গুলা বা যেগুলা হচ্ছে টক্সিন মেডিয়েটেড আপনার এই ডায়রিয়া হচ্ছে, এই টক্সিন গুলা এন্টারিক নার্ভাস সিস্টেমটাকে স্টিমুলেট করে, দ্যার ইজ আউটপোরিং অফ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, বাইকার্বনেট এন্ড পটাশিয়াম। সো এগুলাই হচ্ছে আপনার প্যাথোজেনেসিস। ওকে, ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই সাডেন অনসেট অফ ভমিটিং এন্ড ডায়রিয়া অ্যাকম্পানিড বাই লো গ্রেড ফিভার এন্ড অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং। আচ্ছা, কোন কোন ডায়রিয়াতে আমরা অ্যান্টি মাইক্রোবিয়ালস ইউজ করি লেখা আছে আপনাদের কাছে? জি ভাইয়া বলে দিছিলেন। আচ্ছা, তাহলে কার কাছে নাই সেটা বলেন, অনেকে নতুন জয়েন করলে হয়তো বা তার কাছে হ্যাঁ নাও থাকতে পারে। আমার কাছে নাই। আচ্ছা, ভাইয়া ঠিক আমার আমার আছে, কাছেও নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আবার একটু বলেন ভাই। স- সমস্যা নাই। এটা আমি গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ, একটু লেখা নেবেন। আচ্ছা, কিছু মনে করেন না, সেটা হচ্ছে যে আম, এই দেখেন পড়াটা তো অনেক ভাস্ট, তাই না? এগুলো একটু কোরিলেট করে করে পড়তে হবে।
তো আমি আসলে এর থেকে শর্টকাট করে দিতে পারবো না। হ্যাঁ, এর থেকে শর্টকাট পসিবল না। সো কাইন্ডলি একটু কষ্ট করে পড়েন। হ্যাঁ, অনেকে হচ্ছে কমপ্লেন করেন অনেক, এগুলার তো কোনো আসলে ওয়ে নাই। এখন পড়া দর কমাইতে পারবো না, তাই না? যা আছে তা এগুলাই পড়তে হবে। তো অনেকে বলেন যে ভাই এত বিশাল এলোমেলো, এটা সাজাইতে হবে নিজেরই। আপনি যদি হচ্ছে আমি সবকিছু রেডি করে দিই, হ্যাঁ ধরেন আমি যদি সবকিছু রেডি করে দিই, ওই রেডি করা জিনিস আপনার মনেও থাকবে না, কাজেও লাগবে না। এই যে আপনি পড়তেছেন, এই যে কোরিলেট করতেছেন, এইভাবে না করতে পারলে পরীক্ষায় ভালো করতে পারবেন না। সো আমি আমার অবস্থান থেকে আমি যতটুকু আমার হায়েস্ট পসিবল এফোর্ট, হ্যাঁ অতটুকু আমি হচ্ছে আপনাদের জন্য দিতেছি। কিন্তু আপনার কোরিলেট করতে হবে, বইটা নিয়ে বসতে হবে এবং টাইম দিতে হবে। আপনি মানে ধরেন একটা প্লেয়ারের কথাই চিন্তা করেন না, সে হুট করেই কি হচ্ছে, ধরেন আজকে লিটন লিটন দাসের কথা বলেন। হ্যাঁ, একটা সময় তারা নিয়ে কি মানুষ ট্রল করছে, কিন্তু আজকে একটা ব্যাটসম্যানের কথা বলেন বাংলাদেশ টিমে, তার কথা আপনি তার কথাই বলবেন। সে কি একদিনে হয়েছে এটা? সে ক্রমাগত বিভিন্ন ধরনের মানুষের ট্রল, বিভিন্ন কথা শুনতে শুনতে, কিন্তু সে তার নিজের জায়গায় ছিল। সে হচ্ছে আপনার কষ্ট করছে, প্র্যাকটিস করছে, ধৈর্য ধরছে, এবং সে কিন্তু আজকে তার রেজাল্ট পাইতেছে। আরেকটা প্লেয়ারের কথা বলি, সেটা হচ্ছে তাসকিন। কোভিডের সময় কোভিডের সময় আমি মাঝে মধ্যে দেখতাম যে হচ্ছে তার সে মাঝে মাঝে শেয়ার করতো, সবাই যখন খুব আরামে আয়েশ করতেছে, সে ঠিকই হচ্ছে বালুর মাঠের মধ্যে দৌড়াইতেছে। দ্যাট মিনস পরিশ্রম করছে দেখেই কিন্তু সে আজকে এটা পাইছে। তো আপনার বইটা নিয়ে বসতে হবে এবং সময় দিতে হবে। সত্যি কথা বলি, সময় না দিলে এটা শর্টকাট হইতে হবে না। তো ধৈর্য ধরেন। আমরা সবকিছুই মানে মনে হয় যে না, এখন চাইছি তো এখনই পাইতে হবে। হ্যাঁ, জিনিসটা কেন এরকম হয়েছে আমি বলি। কারণ একটা সময় ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ড বা যার কাছেই হোক একটা মেসেজ পৌঁছাইতে হবে। তো এই মেসেজ পৌঁছাইতে গেলে চিঠি ছাড়া উপায় নাই। হ্যাঁ, ধরেন আজ থেকে যদি আমি বলি আরো 25 বছর আগের কথা, তখনও মোবাইল এতটা অ্যাভেলেবল হয় নাই। তো তখনও মানুষ কিন্তু ওই আপনার একটা মেসেজ পৌঁছাইতে গেলে হয়তো বা কারো মাধ্যমে পৌঁছাইতে হইতো, না হলে চিঠির মাধ্যমে পৌঁছাইতে হইতো। তো তখন মানুষের কিন্তু রিয়েলিটির সাথে তার এক্সপেকটেশনের একটা মিল ছিল। কেন? কারণ সে জানতো যে আমি হুট করে চাইলে এটা পাবো না। তো এখন আমরা তো হচ্ছে যখনই আমার একটা ফ্রেন্ডের সাথে বা যার সাথে দরকার মানে কথা বলার জন্য, আমি উইদিন সেকেন্ডের মধ্যে তার সাথে কথা বলতে পারতেছি। তো যার কারণে আমাদের এক্সপেকটেশনের সাথে এই যে রিয়েলিটি, বাস্তবতার মিল নাই। তা আমরা এখন এখন আমরা যে জিনিসটা চাই যে হুট করে সবকিছু করে ফেলতে হবে, এখনই পোস্ট গ্রাজুয়েশন করে ফেলতে হবে, এই এত 4-5 বছরের মধ্যেই হচ্ছে আপনি স্পেশালিস্ট হয়ে যাবেন, ডেফিনেটলি এটা দরকার আছে, বাট সেই এক্সপেকটেশনের সাথে রিয়েলিটিটাও আপনার মিলাইতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনি কতটুকু ইফোর্ট দিচ্ছেন, এবং ইফোর্টটা জেনুইন হইতে হবে। এখন আপনি 1 সপ্তাহ ইফোর্ট দিয়ে যদি চিন্তা করেন না আপনি 100% দিয়ে দিচ্ছেন, তাহলে তার হবে না, তাই না? তাহলে আপনার ইফোর্ট দিতে হবে, লম্বা সময় এটার সাথে লেগে থাকতে হবে, তাইলে আপনি পাবেন। আর আপনি অলওয়েজ আপনি আপনার হচ্ছে বেস্ট টাইমটাতেই পাবেন। হ্যাঁ, সব সময়। এখন যদি আপনি মনে করেন উপরওয়ালার কাছে দোয়া করেন, কি দোয়া করবেন? উপরওয়ালার কাছে কিছু একটা চাইতেছেন, কি চাইবেন? এখন আপনি কি চাইবেন যে হচ্ছে যেভাবে হোক, হ্যাঁ যে জুলাই আমারে পাশ করায় দেবো? আমার মনে হয় যে এর থেকে ভালো জিনিস হচ্ছে যে যখন মানে এইভাবে দোয়া করা উচিত যে যখন আমি এটার যোগ্য হব, তখনই যাতে তুমি আমারে দিও এটা। হ্যাঁ, আমি যখন হচ্ছে এফসিপিএস পার্ট 1 পাস করার যোগ্যতা অর্জন করব, তখনই আমারে দিও। এবং সেটা আমি জানি না কতদিন পর্যন্ত, সেটা জুলাই পর্যন্ত হইতে পারে, জানুয়ারিতে হইতে পারে, আহ, কখন হইতে হবে এটা জানি না। আমি যখন হচ্ছে একদম পারফেক্ট কম্পিটেন্ট ওইটার জন্য, তখনই আমারে দিও এটা। এবং এর মাঝখানে যে সেটা যদি ডিলে হয়, তাহলে এই যে 1 বছর বা 6 মাস যতটুকুই ডিলে হইতেছে, ওইটুকু সময় ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট চাওয়া হবে, এবং আমি এটাই চাইতাম। কারণ হচ্ছে কম্পিটেন্ট না হয়ে কোনো কিছু পাইলে পরে ওটার ইম্পর্টেন্স বোঝাটা খুব টাফ। এই তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপি ফর ইনফেকশাস ডায়রিয়া, এখানে আমি দিয়ে দিছি যে এখানে আমরা অ্যান্টিবায়োটিক্স গুলা ইউজ করব, যেরকম শিগেলা, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই, সালমোনেলা, ইয়ারসিনিয়া, ক্যাম্পাইলোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, ডায়রিয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে এন্টামেবা হিস্টোলাইটিকা, জিয়ারডিয়া, এগুলো হচ্ছে আপনার
কি বলবো, প্যারাসাইট। হ্যাঁ, প্যারাসাইটও আমরা হচ্ছে ড্রাগ দেই, তাই না? এগুলো আমরা এই জন্য বলছি অ্যান্টি মাইক্রোবিয়ালস। হ্যাঁ, মানে লিভিং অবজেক্টের এগেনস্টে আপনি যখন কোনো একটা ওষুধ দিবেন, সেটাই হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়ালস। সো জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস, ক্রিপ্টোস্পোরিডিয়াম, সাইক্লোস্পোরা, আইসোস্পোরা বেলি অ্যান্ড ব্লাস্টোসিস্টিস হোমিনিস, এগুলোর এগেনস্টেই হচ্ছে আপনার অ্যান্টি মাইক্রোবিয়াল দিব। ইনফিনিটি স্টার পরীক্ষাতে আসে। আজানটা শেষ হোক, তারপরে আমরা বাকিটা কন্টিনিউ করতেছি। ওকে, তাহলে এই যে সব কি বলে, আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালস ইউজ করব এই সব ইনফেকশাস ডায়রিয়াতে। হ্যাঁ, এটা ভালো করে মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা পড়তেছিলাম নোরোভাইরাস। তাহলে ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই সাডেন অনসেট অফ ভমিটিং, ডায়রিয়া অ্যাকম্পানিড বাই লো গ্রেড ফিভার এন্ড অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং। ওকে, সো দ্য ইলনেস টিপিক্যালি লাস্ট 2 to 3 days এন্ড সেলফ লিমিটেড, এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে। এটা ইনফিনিটি স্টার ক্লিনিক্যাল ফিচার্স অফ ভাইরাস কমনলি ইনফেক্টিং দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। সো নরোভাইরাস, রোটাভাইরাস কি মেন কি করে, এবং হচ্ছে ভ্যাকসিন অ্যাভেলেবল আছে কিনা, তাহলে এই পর্যন্ত আমরা পড়বো। রোটাভাইরাস গ্যাস্ট্রোএন্টারাইটিস করতে পারে, ওয়াটারি ডায়রিয়া স্পেশালি ইন ইনফ্যান্টস, এন্ড পোলিওমাইলাইটিস করে, দ্যাট ইজ হচ্ছে প্যারালাইসিস ডিউ টু ডেথ অফ দ্য মোটর নিউরনস।
এটা anterior horn cellটারে হচ্ছে ইনফেক্ট করে। সো দ্যার ইজ ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হয়। কক্সাসাকি ভাইরাস হ্যান্ড ফুট মাউথ ডিজিজ করে, মেনিনজাইটিস মায়োকার্ডাইটিস ডেভেলপ করতে পারে, এন্ড ইকো ভাইরাস মেনিনজাইটিস করে। তো এই চারটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাই রোটাভাইরাস। রোটাভাইরাস কমন কজ অফ ভাইরাল গ্যাস্ট্রাইটিস স্পেশালি ইন ইয়াং চিলড্রেন। সো রোটাভাইরাসটার একটা অ্যাবনর্মালিটিস আছে। অ্যাবনর্মালিটিস বলতে এটা আরএনএ ভাইরাস, বাট এটা ডাবল স্ট্যান্ডার্ড, তাই না? ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড রিও ভাইরাস ফ্যামিলি। আচ্ছা, ট্রান্সমিশন ফিকোরাল রুট। Rotavirus কি করে? Replicates in the mucosal cells of the small intestine, resulting in excess secretion of the fluids and electrolytes into the bowel lumen. The consequent loss of salt, glucose, and water leads to diarrhea. So there is no inflammation. So that's why হচ্ছে এটা বলে হচ্ছে non-inflammatory diarrhea অথবা watery diarrhea. And the same blunting of the villi occurs and surface area কমবে। এই আচ্ছা, ইমিউনিটি তো ইউজুয়ালি যেহেতু হচ্ছে রোটা ভাইরাসের এগেনস্ট ইমিউনিটি দিবে আমার হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন এ আছে, এটাই আসলে মেইনলি হচ্ছে ইমিউনিটি দিবে। সো রোটা ভাইরাস ইনফেকশন ইজ ক্যারেক্টারাইজড বাই নাউসিয়া, ভমিটিং এন্ড নন ব্লাডি ডায়রিয়া। গ্যাস্ট্রাইটিস ইজ অলমোস্ট অফেন মোস্ট সিরিয়াস ইন ইয়ং চিলড্রেন। ইন হোম ডিহাইড্রেশন, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স আর মেজর কনসার্ন। আচ্ছা, আর কিছু লাগবে না এখানে। আচ্ছা, এই জায়গায় একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে যে ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনের একটা কমপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে কি বলতে পারবেন? ইন্ট্রোসাসেপশন। সো আগে যে আমরা এক ধরনের ভ্যাকসিন ইউজ করতাম, ওটাতে হচ্ছে আপনার ইন্ট্রোসাসেপশন ডেভেলপ করতো। না, হ্যাঁ, টু টাইপস অফ ভ্যাকসিন। ওয়ান ইজ লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনস, রোটারিক্স, হ্যাঁ, এই যে প্রিভিয়াসলি অ্যাপ্রুভড ভ্যাকসিন যেটা রোটাশিল্ড was withdrawn because of high rate of interception occurs in the vaccine recipient. So এটা important. Virus that causes disease primarily outside the entry tract, যেরকম পোলিও ভাইরাস। আচ্ছা, পোলিও ভাইরাস এটা কয়টা সেরোটাইপ আছে বলতে পারবেন? তিনটা সেরোটাইপ। ভাইরাস causes poliomyelitis. So most prominent symptoms হচ্ছে প্যারালাইসিস। তিনটা সেরোটাইপ আছে, বাট দে আর স্টেবল না, নাকি আনস্টেবল? স্টেবলের কারণে হচ্ছে আমরা কি করতে পারছি? ভ্যাকসিন তৈরি করতে পারছি। ইনকিউবেশন পিরিয়ড কত? 10 to 14 days. 10 to 14 days. Fecal route যাবে, replicates in the oropharynx and the intestinal tract. So humans are the only host. আচ্ছা, এখনো হচ্ছে আপনার কি বলে পুরাপুরি হচ্ছে আমরা ইরাডিকেট করতে পারি না, বিকজ এখানে তিনটা কান্ট্রি, আফগানিস্তান, পাকিস্তান এর নাইজেরিয়া, একবার রেসিডেন্সিতে আসছিল 2020-এর রেসিডেন্সিতে মেবি আসছিল, যে কোন কোন কান্ট্রি থেকে এখনো হচ্ছে পোলিওটা ইরাডিকেশন করা যায়নি। আফগানিস্তান, পাকিস্তান এন্ড নাইজেরিয়া। ওকে, প্যাথোজেনেসিসটাতে আসি। আফটার রেপ্লিকেটিং ইন দ্য oropharynx and small intestine, especially in the lymphoid tissues, the virus spread through the blood stream to the nervous systems. And এটাও অলসো কি, এটা এক ধরনের নিউরোট্রপিক ভাইরাস, তো সো ইট ক্যান অলসো স্প্রেড retrogradely along the nerve axons. So retrograde ওয়েতে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেতে পারে। সো ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমস, polio virus preferentially replicates in the motor neurons located in the anterior horn cells of the spinal cord. So death of these cells results in paralysis of muscles innervated by those neurons. So paralysis is not due to ভাইরাস ইনফেকশন অফ মাসল সেলস। তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে প্যারালাইসিসটা আসলে ভাইরাস দিয়ে হচ্ছে না, মানে ওই ওই মাসলের যে প্যারালাইসিস হয়েছে, যে মাসল সেলগুলা যে ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে এই কারণে না। অ্যাকচুয়ালি ভাইরাসটা অ্যান্টেরিয়র হর্ন সেলটারে হচ্ছে কি করছে, ডিস্ট্রাক্ট করছে, নষ্ট করে দিছে, যার কারণে ওখান থেকে যে নার্ভ গুলা আসতেছে, ওই নার্ভ গুলা যেই আপনার হচ্ছে মাসলটা সাপ্লাই দিতেছে, ওই মাসলটা প্যারালাইসিস হচ্ছে। সেটা ইম্পর্টেন্ট। The virus also affects the brainstem, leading to bulbar poliomyelitis with respiratory paralysis. So it rarely damages the cerebral cortex. এটা তো হচ্ছে acquired damage of the anterior horn cell. তাহলে congenital damage হয় বা involvement হয় in the anterior horn cell কোন ডিজিজে বলতে পারবেন?
স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, এসএমএ, আমরা যেটা বলি এসএমএ। ঠিক আছে, এটা আমরা এমনিতেই পড়বো, নার্ভাস সিস্টেম নিউরোলজি যখন পড়বো ক্লিনিক্যালে তখন দেখবো। তাহলে অ্যান্ট্রোহনসেল, এটা তো অ্যাকোয়ার্ড, মানে আপনি ওই যে ফিকোরাল রোটে পোলিওটা গেছে, দেন অ্যান্ট্রোহনসেলটা কি ইনভলভ হয়েছে। আর যদি আপনি বলেন হচ্ছে কনজেনিটাল, কনজেনিটাল হলে এসএমএ, এসএমএ যেটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। আচ্ছা, এসএমএ যদিও আমাদের এখানে পড়ার ইয়ে না, টপিকস না, বাট তারপরে এটা এটা কথা বলি। এন্ট্রিওহল সেল যদি আপনার ইনভলভ হয় তাহলে কি ধরনের ফিচার্স পাবো, আপার মোটর না লোয়ার মোটর নিউরন লেশন? লোয়ার মোটর, লোয়ার লোয়ার মোটর মোটর নিউরন নিউরন, লেশন, ওকে লোয়ার ফাইন। মোটর। তাহলে আমরা ইন কেস, আচ্ছা, টাং ফেসিকুলেশন, ফেসিকুলেশন আমরা যে ফেসিকুলেশন কার ফিচার, আপার মোটর আর লোয়ার মোটর নিউরন লেশন? আপার মোটর, আপার মোটর না লোয়ার মোটর? আপার মোটর মনে হচ্ছে। আপার মোটর, আপার মোটরই তো হওয়ার কথা। দাঁড়ান। ভাইয়া আপার মোটরই। হ্যাঁ, আপার মোটর। আচ্ছা, এখন ইন কেস অফ, সরি, এই এসএম এর ক্ষেত্রে, এসএম এর ক্ষেত্রে বা এটা একটা সিনারিও দিয়ে একবার কোশ্চেন আসছিল 2020-এর জানুয়ারিতে, একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে আম, কি বলে আপনার, আহ, যে এই বাচ্চাটা গুলা কি থাকে, বাচ্চাগুলা একটু ফ্লপি চাইল্ড থাকে, হ্যাঁ, ফ্লপি, ফ্লপি চাইল্ড। তাহলে ফ্লপি চাইল্ড এসএম এর বাচ্চারা হইতে পারে। আর আর কোন কোন চিলড্রেন গুলার আমরা ফ্লপি চিলড্রেন বলবো বলেন তো? ফ্লপি মানে হচ্ছে তার হচ্ছে হাইপোটোনি, তার মাসলে হাইপোটোনিয়া আছে। ডাউন সিনড্রোমের বাচ্চাদের ডাউন আমরা সিনড্রোম। ফ্লপি বলতে পারবো, তাই না? আচ্ছা, হাইপোথাইরয়েড। হ্যাঁ, হাইপোথাইরয়েড বলা যাবে। তাহলে এখন হচ্ছে এই এসএম এর বাচ্চাদের সিনারিওটা দিয়ে এইভাবে আসতে পারে যে দ্যার ইজ লোয়ার মোটর নিউরন টাইপ অফ হচ্ছে লেশন আছে বা ওই ধরনের ফিচার্স আছে, বাট তাদের ফেশিয়াল এক্সপ্রেশনটা অ্যালার্ট থাকবে, মানে ফেশিয়াল এক্সপ্রেশন নর্মাল থাকবে, বাট দ্যার ইজ পেরিফেরাল হাইপোটোনিয়া থাকবে, পেরিফেরাল মোটর নিউরন লেশন আমরা পাবো। আচ্ছা, হ্যাঁ, এসএমএ থেকে আবার আচ্ছা, রেসিডেন্সিয়াল প্রশ্ন আসছিল এবার রেসিডেন্সিতে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে ফেসিকুলেশন কি লোয়ার মোটর নিউরন টাইপের না? আমি আসলে হ্যাঁ, লোয়ার মানে মোটরই মনে মনে পড়তেছে হচ্ছে। না, লোয়ার মোটরই তো নাকি? জি, হ্যাঁ, লোয়ার আর মোটর, আচ্ছা, ক্লোনাসটা ছিল হ্যাঁ, আপার মোটরে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। তাহলে এখানে টাং ফেসিকুলেশন আমরা পাবো, টাং ফেসিকুলেশন। আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে যে এখানে টাং, টাঙে কেন আমরা ফেসিকুলেশন দেখি, অন্য কোথাও তো দেখতে পারি, টাঙে কেন দেখি? মেনলি আমরা স্কেলেটাল মাসলে দেখি, তার মানে টাঙে কেন দেখি? আমরা তো অন্য কোথাও দেখতে পারতাম। বিকজ টাঙে আপনার হচ্ছে কি নাই, এখানে কোনো সাবকিউটেনিয়াস টিস্যু নাই, হ্যাঁ, সরাসরি হচ্ছে জাস্ট আপার লেয়ারের পরেই হচ্ছে, যেটা এপিথেলিয়াল লেয়ারের পরেই হচ্ছে স্কেলেটাল মাসলটা, বুঝতে পারছেন? নন ক্যারাটিনাইজড এপিথেলিয়ামের নিচেই হচ্ছে স্কেলেটাল মাসল, এই কারণে আমরা ফেসিকুলেশনটা খুব ভালো দেখতে পারি টাঙে, এই কারণেই আমরা টাঙে দেখি, অন্য কোনো কারণ নেই। বাট অন্য মাসল গুলাতে কি আছে, সাবকিউটেনিয়াস টিস্যু আছে, হ্যাঁ, ফ্যাট আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওখানে ফেসিকুলেশনটা ভালো দেখতে পারি না, টাঙে এই জন্য দেখি। তাহলে এসএম এর বাচ্চার সিনারিও আসতে পারে, দ্যার ইজ অ্যালার্ট ফেশিয়াল এক্সপ্রেশন, টাং ফেসিকুলেশন, সাথে লোয়ার মোটর নিউরন টাইপ অফ লেশন। সো আপনার হচ্ছে এরকম ইয়ে থাকবে যে কোন 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 এটার আনসার কি আর কি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এসএমএ, এসএমএটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, তারপরে আমরা দেখি clinical features. The range of response to poliovirus infections includes inapparent asymptomatic infection হতে পারে, there is abortive poliomyelitis, non-paralytic and paralytic poliomyelitis. Okay, incubation period এর কথা বলছি 10 to 14 days দাগান। The most common clinical forms is abortive poliomyelitis. এটা most common clinical form which is mild febrile illness characterized by headache, sore throat, nausea and vomiting, and most patients recover spontaneously. Non-paralytic poliomyelitis manifests as aseptic meningitis. So there is fever, headache, and stiff neck থাকতে পারে, and this is also resolved spontaneously. In paralytic poliomyelitis, the flaccid paralysis is predominant finding, and but brainstem involvement can lead to life-threatening respiratory paralysis.
সো দ্যার ইজ অলসো পেইনফুল মাসল স্পাজম। তাহলে অ্যাবর্টিভ, নন প্যারালাইটিক আর প্যারালাইটিক এর মধ্যে অ্যাবর্টিভটা হচ্ছে মোস্ট কমন। তাহলে দ্যার ইজ মোটর নার্ভ ড্যামেজ ইজ পার্মানেন্ট, and post-polio syndrome that occurs many years after the acute illness has been found আর কি, and marked deterioration of the residual function of the affected muscles, so এগুলো হইতে পারে। and there is no permanent career stage, so যে এটা career stage নাই। ওকে, এখানে একটু বলি, সেটা হচ্ছে যে কি বলে আপনার ধরেন সব সময় একটা জিনিস উম, মানে আমাদের মাথায় রাখা উচিত, আসলে লিজেন্ড হওয়ার দরকার নেই। হ্যাঁ, মানে আছে না, আমরা অনেক ডাক্তারদের বা অনেক প্রফেসরদের মনে করি তারা লিজেন্ড। আমার কথা হচ্ছে লিজেন্ড হওয়ার দরকার নাই। আমার একটা কথা মনে পড়লো এই জন্য বলতেছি। তাহলে হইতে হবে যে এরকম ফিজিশিয়ান যে হচ্ছে প্রফেশনাল, এবং মানে তার প্রত্যেকটা কাজের অফকোর্স দ্যার ইজ একটা ব্যাখ্যা আছে, যে সে এই ট্রিটমেন্টটা দিছে বা যেটাই করছে এটা একটা ব্যাখ্যা আছে। এবং অলওয়েজ যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমরা বলি না, এই যে ফিজিক্যাল এক্সামিনেশন বা জেনারেল এক্সামিনেশন, ডেফিনেটলি এগুলোর অনেক গুরুত্ব আছে। হয়তো মাইনর একটা জিনিস আপনি মিস করে যেতে পারেন, হ্যাঁ, আবার অনেক সময় হয়তো মেজর জিনিস একটা মিস হয়ে যেতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে আহ, কি বলে, এরোগেন্ট হওয়া যাবে না। হ্যাঁ, কারণ আপনি জানেন বেশি, সো আপনি তত বেশি নম্র ভদ্র থাকবেন আর কি, একদম চুপচাপ থাকবেন। আর যে জানে কম সে দেখবেন হচ্ছে বেশি বক বক করে। হ্যাঁ, অনেকে বলে না যে হচ্ছে এই সার্জনের খুব মাথা গরম, সে খুব চিল্লায়, এটা সেটা করে। অ্যাকচুয়ালি সে তার ব্যর্থতাগুলো ঢাকার জন্য আপনার সাথে চিল্লায়। যেই কনসালটেন্ট দেখবেন বেশি, হ্যাঁ, মানে রাউন্ডে আসলে একটু খুব তোড়জোড় করে, ইয়ে করে, দ্যাট মিনস হচ্ছে তার তার ব্যর্থতাটা, তার হচ্ছে যেই আপনার কি বলে, তার যে আপনার হচ্ছে জানার সীমাবদ্ধতাটা, স্বল্পতাটা হ্যাঁ, সীমাবদ্ধতাটা, হ্যাঁ। হ্যাঁ, এটাই ঢাকার জন্য হচ্ছে এই জিনিসগুলা করে। এবং সে যে জেনুইনলি জানে, সে কখনো আপনার সাথে চিল্লাচিল্লি করবে না, কারোর সাথে চিল্লাচিল্লি করবে না। ঠিক আছে, এই তো এখানে একটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে মারা গেছিল জানেন? কিভাবে মারা গেছিল কেউ, কারো কোনো আইডিয়া আছে? মানে আমি কেন বলতেছি হঠাৎ করে মনে পড়ছে আর কি, মাইন্ড করেন না, মানে আমি একটু একটু গল্প করি, সব সময় পড়লে হবে নাকি। ওনার হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট ছিল। হ্যাঁ, তো ওইটার অপারেশন করার পরে সেপসিসে মারা যায় আর কি। আচ্ছা, তো এখন ওনার অপারেশনটা কে করছিল জানেন? কেউ কেউ একজন? না ভাইয়া। আচ্ছা, তাহলে বিধানচন্দ্র রায়ের তো নাম শুনছেন মনে হয় আপনারা সবাই। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, জি, নাম শুনছি। কলকাতার মেয়র ছিল এক সময়। হ্যাঁ, ওনার ইয়েও ছিল মনে হয়, মুখ্যমন্ত্রীও ছিল, তাই না? মানে তখন তো মুখ্যমন্ত্রী, এখন তার মেয়র নেই, তখন মুখ্যমন্ত্রী ছিল আর কি, তখন এটা মিউনিসিপ্যাল ছিল এটা আচ্ছা কলকাতাটা। আচ্ছা, হ্যাঁ। যাই হোক, তো এখন হচ্ছে উনি তো ডেফিনেটলি লিজেন্ড, এবং এটা যে আমরা সবাই এক নামে ওনারে চিনি। আচ্ছা, ওনার কিন্তু আবার কিন্তু মেডিসিন এবং সার্জারিতে দুইটাতেই মনে হয় ওনার ইয়ে ছিল, রয়্যাল ডিগ্রি কলেজের আছে। ইয়ে ছিল, হ্যাঁ, ডিগ্রি ছিল। আমি আসলে যতটুকু আমি জানি আর কি, এতটুকুই। তো ওনাকে নিয়ে ভাই একটা ছোট একটা ইয়ে আছে। উনি একবার রয়্যাল কলেজে মানে একটা সম্ভবত মিজেলস এর ডায়াগনোসিস করছে, তখন র্যাশ আসে নাই। তো উনি হ্যাঁ, আগে বলছে এটা মিজেলস, তখন ওরা বলছে র্যাশ তো নাই, তো বলছে র্যাশ কালকে আসবে। ঠিক কালকেই র্যাশ আসছিল নাকি, এরকম একটা গল্প ওনার হ্যাঁ, নামে মিজেলসের প্রচলিত। মিজেলসের মিজেলসের ক্ষেত্রে এটা ঠিক আছে। হ্যাঁ, এটা একদম মানে আমার মনে হয় একমাত্র মিজেলসটাই এরকম যে আপনি বললে একদম যা বলবেন তাই, হ্যাঁ, এরকম ভাবেই আসবে আর কি। তো যাই হোক, মানে এটা তো আসলে ওই সময়ে আসলে এ, এরকম ডায়াগনোসিস করা তো টাফ। যাই হোক, তা আপনার হচ্ছে উনি সহ আরো আরো কয়েকজন হচ্ছে ডিসিশন নিছে যে হচ্ছে আপনার সার্জারি করবে। হ্যাঁ, যে ওনার সার্জারি করবে। তো এখন ঘটনা হচ্ছে, তাহলে ওনার আহ, কি বলে, সার্জারিটা কই করবে? তো ওনার হচ্ছে মনে হয় বাসায় হচ্ছে একটা রুমের মধ্যে পরিষ্কার টরিষ্কার করে ওইটাই ওইটাই হচ্ছে আপনার ওটি ওটি বানায়, তারপরে হচ্ছে ইয়ে করে, আপনার হচ্ছে কি বলে, ওটি রুম বানায় এবং ওই জায়গায় অপারেশন করে। তো ঠিক ওই সমসাময়িক ওই সময়টা ওই সময়টাতে আরেকজন বিখ্যাত ডাক্তার ছিল ওই ওই এরিয়ার, সেটা হচ্ছে নীলরতন নাম। হ্যাঁ, ডক্টর নীল রতন নাম, নাম শুনছেন কিনা আপনারা আমি জানি না। না শুনি। শোনার না শোনার কথা। তো যাই হোক,
তো যেহেতু মানে বিধানচন্দ্র রায় হচ্ছে ওনার কথাই সবকিছু, উনি লিজেন্ড। তো যে- এক- মানে একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ওই নীলরতন সরকার মনে হয় ওনার পুরা নাম। হ্যাঁ, উনিও খুব ভালো ফিজিশিয়ান ছিলেন, কিন্তু বিধানচন্দ্র রায়ের কারণে মানে ওনার হচ্ছে এত প্রভাবের কারণে আসলে ওনারটা সাবসাইড ছিল সব সময়। তো ওনার একটা অপিনিয়ন নেওয়ার সময় বলছিল উনি যে হ্যাঁ, ওনার অপারেশন করা লাগবে, এটা যেমন সত্যি, কিন্তু ওনার শারীরিক অবস্থা বা ওভারঅল কন্ডিশন আসলে অপারেশন করলে পরে, উনি অপারেশন না করলে যতদিন বাঁচতো, হ্যাঁ, অপারেশন করার ফলে দেখবে দেখা যাবে যে হয়তো খুব বেশি দিন বাঁচবে না, হয়তো 1 সপ্তাহ 1 মাস। উনি এই কথাটা বলছিল, ওনার কথাটা পাত্তা দেওয়া হয় নাই। উনি যেটা বলছে এটা তো আসলে আসলে ট্রু। ওনার এজ, তারপরে হচ্ছে ওনার ওভারঅল মানসিক অবস্থা সবকিছু চিন্তা করেই উনি বলছিল। তো যাই হোক, অপারেশন করার পরে আহ, এই তো কিছুদিনের মাথায় সেপসিসে পরে মারা যায় আর কি। আমি কথাটা কেন বললাম, কারণ হচ্ছে তাহলে আমাদের একটা হচ্ছে এরোগেন্ট হওয়া যাবে না, আমরা যে হুটহাট একটা ডিসিশনে চলে যাব তাও করা যাবে না আমাদের। আপনি যদি ডাউন টু দা আর্থ থাকেন, তাহলে আপনার চোখে সবকিছু ধরা পড়বে। তাহলে কি ধরনের কি জিনিস ধরা পড়বে, যে আপনি এটা আহ ধরেন মানে একটা ওষুধ দিবেন, এটা পেশেন্টের একটা ওষুধ দিবেন, সেই পেশেন্টটা এই ডোজের ওষুধটা কি আসলে নিতে পারবে কিনা, এটাও কিন্তু বাইরে থেকে অ্যাসেস করা ডিফিকাল্ট। বাট ডাক্তাররা করতে পারে। কারা করতে পারে? যারা হচ্ছে ডাউন টু দা আর্থ থাকে। হ্যাঁ, যে আপনার হচ্ছে সবসময় আপনি একটু নম্র থাকবেন। হ্যাঁ, তো অ্যারোগ্যান্ট থাকার কিছু নাই। হ্যাঁ, এবং আমাদের ডাক্তারদের মধ্যে এই জিনিসটা খুব বেশি, আমরা খুব অল্পতে এরোগ্যান্ট হয়ে যাই। এবং এরোগ্যান্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আপনার ধরেন ধুমধাম আপনার 2-1টা ডিগ্রি হয়ে গেছে, আপনি 2-1টা ডিগ্রি কমপ্লিটও করে ফেলছেন, তখন আপনি আসলে আশেপাশের কাউরে আর পাত্তা দিবেন না। তো এটা করা যাবে না। হ্যাঁ, আমার আপনার কাজ হচ্ছে পেশেন্ট নিয়ে ডিল করা এবং পেশেন্টের বা হচ্ছে রোগীর চিকিৎসা করা আর কি। সো আমার আপনার যদি কি বলে ওই ওই পার্টিকুলার সাবজেক্টে যদি আমি আপনি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বলতেছি আমি এক্সপার্ট হই, তাহলে আমার কাছে পেশেন্ট আসবে, আপনার কাছেও পেশেন্ট যাবে। সো এটা করেন না কখনো এরোগেন্ট। আমি কেন কথাটা বললাম এর পিছনে কারণ আছে, বাট মানে মেইন থিমটা হচ্ছে এটা, যে এটা করবেন না। কারণ যেই সাকসেস গুলো আপনি পাইছেন, এই সাকসেস গুলা হুট করেই আপনার কাছ থেকে চলে যেতে পারে। হ্যাঁ, কখন মানে কার কাছে সাকসেস আসবে আর কখন হুট করে সবকিছু চলে যাবে, এটা কেউই বলতে পারি না। সো নম্র ভদ্র থাকবেন আর কি। মানে ভদ্র তো না, মানে নম্রতা থাকা উচিত আমাদের সবার মধ্যে। মানে যে আপনার সাবঅর্ডিনেটদের সাথে হচ্ছে দুমদাম যা ইচ্ছা তাই বললেন, এটা আসলে উচিত না। ধরেন আপনার এমবিবিএস পাশ করার পরে যখন আপনি ফার্স্ট ডেতে ইন্টার্নশিপ করা স্টার্ট করলেন, হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন ওই সময়টাতে কি পরিমাণ ভালনারেবল সময়টাতে মধ্যে গেছেন, যে আপনি থিওরি কিছু জানেন, বাট প্র্যাকটিক্যালি আপনি কিছুই জানেন না। কিভাবে একটা ড্রাগের ডোজ লিখতে হয় বা কিভাবে অর্ডার লিখতে হয়, মানে কিরকম একটা পিরিয়ডের মধ্যে দিয়ে আপনি গেছিলেন। তো সবাই তো এই পিরিয়ডের মধ্যে দিয়েই গেছে, তাই না? এবং আপনি যখন আবার ট্রেনিং এ ঢুকবেন বা আরেকটু হায়ার ট্রেনিং করার জন্য ঢুকবেন, হ্যাঁ, নতুন একটা হসপিটালে জয়েন করবেন, তখন আপনিও সেম কন্ডিশনের মধ্যে দিয়ে আছেন, তাই না? যে আপনি বুঝতেছেন না এই হসপিটালে কোন দিকে কি বা কোনটা কি করতে হবে না করতে হবে, এগুলো আপনি বুঝতেছেন না। তো সবাই এই স্টেজটা থেকেই শুরু করে। তো আপনি এখন হুট করে আপনি কনসালটেন্ট হইলেন আর তার ওই আপনার সাবঅর্ডিনেটের সাথে আপনি যা তা ব্যবহার করলেন, এটা আসলে উচিত না। এগুলা এগুলা করে মানুষের হচ্ছে অযথা হচ্ছে বদদোয়া নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যাই হোক, তাহলে আমরা বললাম হচ্ছে পোলিওর কথা বলতেছিলাম। পোলিও তে আমরা হচ্ছে 2 ধরনের ভ্যাকসিন দিই, কিল্ড এবং হচ্ছে লাইভ ভ্যাকসিন দেই। কিল ভ্যাকসিন আর হচ্ছে লাইভ ভ্যাকসিনের যে পার্থক্যটা, এটা অলরেডি আমরা হচ্ছে ইয়েতে দেখে আসছি। ভ্যাকসিনের মধ্যে ওই যে আগে যখন আমরা ভ্যাকসিন পড়ছি এটা দেখে আসছি, বাট তারপরে আবার পড়বেন এই। তারপরে আসি এরপরে লাইভ ভ্যাকসিনের 2টা ইম্পর্টেন্স আছে, 2টা মেইন রিজনস। একটা হচ্ছে কি করে ফিকোরাল ট্রান্সমিশন যে রুটটা, এটা ব্রেক করে দেয়। হ্যাঁ, এটা ব্রেক করে দেয়। আর সো এটা ওরালি গিভেন মানে দেওয়া হয় বিকজ আপনার হচ্ছে আহ, এটা এনভায়রনমেন্টাল ইমিউনিটি তৈরি হয়। হ্যাঁ, ওরালি ওরালি দিলে এটা হার্ড ইমিউনিটিও তৈরি হতে পারে এটার কারণে। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজটা কি ওই লাইভ ভ্যাকসিনের?
যে রিভার্সন কি হইতে পারে, রিভার্ট টু দ্য ভিরুলেন্স, আবার কি হইতে পারে, ইনফেকশন ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে ইট ক্যান কজ ডিজিজ ইন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট, ইনফেকশন অফ দ্য জিআই ট্র্যাক্ট বাই আদার এন্টেরোভাইরাস, and it must be kept refrigerated to prevent heat inactivation, কারণ হিট সেন্সিটিভ এটা। কক্সাসাকি ভাইরাসটাতে আসেন, এটা থেকে একবার কোশ্চেন আসছিল কক্সাসাকি ভাইরাস। সো এরা কি কি করতে পারে? গ্রুপ এ দেখেন, গ্রুপে আপনার করে হচ্ছে হার্পেনজিনা, তারপরে হচ্ছে একিউট হেমোরাজিক কনজাংটিভাইটিস, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। আর গ্রুপ বি কি করে? প্লুরোডাইনা হচ্ছে আপনার ইন্টারকোস্টাল মাসলের মায়োসাইটিস, নট প্লুরা ইনভলভমেন্টের জন্য না। প্লুরোডাইনা মানে হচ্ছে ইন্টারকোস্টাল মাসলের, ইন্টারকোস্টাল মাসলটা ইনভলভমেন্ট হবে, ইনফেকশন অফ দ্য ইন্টারকোস্টাল মাসল, দ্যাট ইজ আমরা বলি মায়োসাইটিস। হ্যাঁ, এটা প্লুরোডাইনা বলি। ইন্টারকোস্টাল মাসল আপনার যদি হচ্ছে কি বলে ইনফেকশন হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্লুরোডাইনা। তারপরে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস এগুলো ডেভেলপ করতে পারে। both types causes non-specific upper respiratory tract, that is common cold করতে পারে, febrile rashes, aseptic meningitis করতে পারে। Coxsackie and Ecovirus together causes approximately 90% cases of viral or aseptic meningitis, বলছিলাম না? জি ভাইয়া। Okay. Clinical features of Coxsackie virus, A, B, and এগুলা infinity star। এবার আসেন হচ্ছে কই ট্রান্সমিশন, ফিকোরাল রুট, রেসপিরেটরি এরোসল দিয়ে যেতে পারে। গ্রুপ এ ভাইরাস হ্যাভ এ স্কিন, বলছে স্কিন এন্ড মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট করে। গ্রুপ বি ভেরিয়াস অর্গানস যেরকম হার্ট, ফ্লোরা, প্যানক্রিয়াস, লিভার। গ্রুপ এ এন্ড বি ক্যান এফেক্ট দ্য মেনিনজেস এন্ড আদার মোটর নিউরনস যেরকম এন্টেরন সেল টু কট প্যারালাইসিস। তাহলে এন্টেরন সেল ইনভলভমেন্ট করতেছে। আরেকটা পাইলাম, সেটা হচ্ছে কক্সাসাকি ভাইরাস। গ্রুপে কি করে? হারপেনজিনা, এটা দ্যাট ইজ হচ্ছে ক্যারেক্টারাইজড বাই ফিভার, সোর থ্রোট এন্ড টেন্ডার ভেসিকলস ইন দ্য ওরিফেরিংস। হারপেনজিনা আর হচ্ছে অ্যাপথাস আলসার দেখলে কি, এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি? দুইটাই হচ্ছে হ্যাঁ ইজিলি অ্যাপথাস আলসার ফিভারের পরে ডেভেলপ করতে পারে, বা ফিভার থাকাকালীন সময় একটা স্ট্রেস আলসার বলি আমরা, আলসার ডেভেলপ করতে পারে। হ্যাঁ, আলসারের মতো থাকবে। আর হারপেনজিনা দেখবেন হচ্ছে আপনার মুখের ভিতরে ওরাল ওরাল ওরোফেরিংস বা হচ্ছে এই যে টনসিলের আশেপাশে দেখবেন হচ্ছে এরকম বেসিকুলার লেশন থাকবে, ফ্লুইড ফিল্ড একটা লেশন থাকবে, দ্যাট ইজ সারপেনজিনা। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ characterized by vesicular rash on the hands, feet and mouth। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। কক্সাসাকি A24, A16 তো করে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, A24 ভাইরাস কজেস হেমোরেজিক কনজাংটিভাইটিস করতে পারে। প্লুরোডাইনা আমরা বলছিলাম যে severe pleuritic type of chest pain, pleurodina is pain due to infection of the intercostal muscles, myocarditis develop করতে পারে। aseptic meningitis পিসিআর স্টাডি করতে পারেন। আচ্ছা, এদিকে আর লাগবে না। ওকে, এরপরে যাই। এরপরে আছে হ্যাপাটাইটিস ভাইরাস। ওকে, এখন এগুলা হচ্ছে হ্যাপাটাইটিস ভাইরাস, যেগুলা আপনার হচ্ছে হ্যাপাটাইটিস করতে পারে। তাহলে আর কোন কোন ভাইরাস হ্যাপাটাইটিস করে? লেখেন এই জায়গায়, আদার হেপাটোট্রপিক ভাইরাস। আদার হেপাটোট্রপিক ভাইরাস আপনারা তো জানেন, বলেন দেখি কয়েকটা, তারপরে আমরা আরো অ্যাড করে দিব। সাইটোমেগালোভাইরাস, ভাইরাস, বারবারাস, আচ্ছা, একটা একটা করে বলি। ফিভার ভাইরাস, এপস্টেইন ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস। লেখেন এপস্টেইন ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস। তারপরে হচ্ছে মামস রুবেলা, ইকো ভাইরাস, মামস রুবেলা ইকো ভাইরাস। এখানে অবশ্য কিছু আছে যে আদার ভাইরাস সাচেস হচ্ছে এপস্টেইন ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস ইনফেক্ট দ্য লিভার।
এখন আসেন তো দেখেন, এই যে হেপাটাইটিস হচ্ছে কি এইসব ভাইরাস গুলার ডেঙ্গু কি ইনফেকশনের হবে কারণে। হেপাটাইটিস? হ্যাঁ, ডেঙ্গু, হ্যাঁ, ডেঙ্গু কি হবে? হ্যাঁ হইতে পারে, ডেঙ্গু হইতে পারে, আরো অনেক ভাইরাস আছে, এডেনো ভাইরাস আছে, হ্যাঁ হইতে পারে, ডেঙ্গু আপনি ইনক্লুড করতে পারেন এখানে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে দেখেন, আমরা হেপাটাইটিস ভাইরাসই থাকি, হেপাটাইটিস এ বি সি ডি যা আছে। এই হেপাটাইটিস ভাইরাস আমার লিভার সেল হেপাটোসাইটটারে ইনফেক্ট করছে, দ্যাটস ওয়াই হেপাটাইটিস ডেভেলপ করতেছে। কি মনে হয় আপনাদের? ওইটার এগেনস্ট ইনফ্ল্যামেটরি রিয়াকশন হয়ে তাহলে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনটা এক্স্যাক্টলি কি বলেন তো? ভাইরাস ইনফেক্টেড সেল দেন, সাইটোটক্সিক। হ্যাঁ সাইটোটক্সিক টি সেল কি করবে, ওই হেপাটোসাইটটারে হচ্ছে নষ্ট করে দিবে। এই কারণে হেপাটাইটিস ডেভেলপ করতেছে। বুঝতে পারছেন? কেউ যদি না বুঝেন আবার বলেন, আমি আমি বলতেছি। ভাইরাসটা, হ্যাঁ ভাইরাসটা হেপাটোসাইট তাহলে ইনফেক্ট করছে, তাহলে কি এই হেপাটোসাইটের ভিতরে থাকবে না বাইরে থাকবে ভাইরাসটা? ভিতরে থাকবে, কারণ আমরা জানি ভাইরাসটা হচ্ছে ইন্টারসেলুলার, অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট, তাহলে ভিতরে থাকবে। তাহলে এই ভাইরাস ইনফেক্টেড সেলটারে কিল করার জন্য কোনটা আসবে, কে আসবে কিল? সিডি8 সাইটোটক্সিক টি সেল। তাহলে সাইটোটক্সিক টি সেলটা কি করবে, এই আপনার ভাইরাস ইনফেক্টেড হেপাটোসাইটটারে কিল করবে, নষ্ট করে দিবে, তখনই হেপাটাইটিস ডেভেলপ করবে। ঠিক আছে, এই যে ওই। আচ্ছা, কিভাবে হেপাটোসাইটটা কেন হচ্ছে হেপাটোসাইটটাকে ইনভলভ করতেছে বা ইনফেক্ট করতেছে, এটা একটু দেখান। আচ্ছা, এই ভাইরাসগুলা কিন্তু দেখেন কি বলছে, নোট অলসো দিস ভাইরাস আর অল নন সাইটোটক্সিক, দে ডো নট কিল হেপাটোসাইট ডিরেক্টলি। তো এই ভাইরাসগুলো নন সাইটোটক্সিক, জাস্ট খালি সেলটার ইনফেক্ট করতেছে। The death of hepatocytes is mediated by cytotoxic T cell directed against viral antigen displayed on the surface of the hepatocyte association with class 1 MSC proteins. তাহলে দেখছেন কিভাবে হচ্ছে হেপাটাইটিসটা হচ্ছে, নট হেপাটাইটিস ভাইরাস দিয়ে। হেপাটাইটিস ভাইরাসটা জাস্ট সেলটারে ইনফেক্ট করছে, সেলের ভিতরে গিয়ে বসছে আর সাইটোটক্সিক টি সেল দিছে কিল করে। ওকে, এটাতে আসেন আমরা এটা একটু দেখি। বুঝছেন তো নাকি সবাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে আইজিএম এইচ এ বি অ্যান্টিবডি, হ্যাঁ এটা কি? এটা হচ্ছে আইজিএম অ্যান্টিবডি টু হেপাটাইটিস এ ভাইরাস, বেস্ট টেস্ট টু ডিটেক্ট অ্যাকিউট হেপাটাইটিস এ। দেখেন, আইজিএম হেপাটাইটিস ই ভাইরাস অ্যান্টিবডি or anti HEB IgM। তাহলে হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে যদি আমি বলি আইজিএম হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্টিবডি, এটা বেস্ট টেস্ট টু ডিটেক্ট হেপাটাইটিস এ, তাহলে আমি হেপাটাইটিস ই ভাইরাসের ক্ষেত্রে এটা বলতে পারবো? বলেন, বলা যাবে কিনা? বলা যাবে। বলা যাবে, ডেফিনেটলি বলা যাবে, কারণ দুইটাই ফিকোরাল রোডে যাচ্ছে এবং দুইটাই হচ্ছে আপনার একই অ্যাকিউট হেপাটাইটিস করতেছে। আচ্ছা, এইচবিএস এজিটাতে আসেন, অ্যান্টিজেন ফাউন্ড অন দ্য সারফেস অফ দ্য হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা, অলসো ফাউন্ড অন নন ইনফেকশাস পার্টিকলস ইন পেশেন্টস ব্লাড, পজিটিভ ডিউরিং অ্যাকিউট ফেজ। আচ্ছা, আমরা এগুলা পরে দেখবো কখন কখন পাবো, জাস্ট আমরা টার্মিনোলজিটা দেখি। এইচবিএস অ্যান্টিবডি, দ্যাট ইজ antibody to a antigen, HBs antigen. HBC antigen, that is antigen's core of the হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের যে অ্যান্টিজেনটা, এটা হেপাটাইটিস সি অ্যান্টিবডি, দ্যাট ইজ হচ্ছে কোর অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি। এইচবিই এজি, আচ্ছা এইচবিই এজি, দিস ইজ অ্যাকচুয়ালি is an important indicator for transmissibility। তাহলে এইচবিই এজি পজিটিভ, the transmissibility high or low,
হাই। হাই। তাহলে আমি যদি বলি এনটি এইচবিই, এনটি এইচবিই or HBE antibody transmissibility এখন হাই অর লো, লো। বুঝতে পারছেন? আচ্ছা, জি। দেখেন HBE antibody to E antigens that indicates low transmissibility। তাহলে আমরা এই টার্মিনোলজিটা একটু এখান থেকে দেখে নিলাম। এবার আসেন এরপরে যাই আমরা। আমার একটা কোশ্চেন ছিল, মানে আউট অফ কিউরিয়াসিটি, হুম হুম যে ফিকোরাল রুটে তো এই ভাইরাস গুলা যায়, তো ফিকোরাল রুটে তো গাটের সিক্রিশনে মেনলি আইজিএ থাকে, IgA থেকে, হ্যাঁ। আইজিএম না হয়ে মানে আইজিএ না হয়ে আইজিএম কেন পাবো? ওই যে আপনার টেস্টের ক্ষেত্রে, টেস্ট মানে টেস্ট যে আমরা আইজিএম দেখতেছি কেন, জি ভাই, হ্যাঁ। মানে আইজিএম কেন পাবো, মানে হ্যাঁ আইজিএ না কেন? মানে হচ্ছে যে আমরা এখানে যে বললাম আইজিএম হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্টিবডিটা, জি হ্যাঁ, কেন কেন মেন টেস্ট, এটাই তো জানতে চাচ্ছেন। জি জি। আচ্ছা, এখন ফিকোরাল রুটে গেছে, মেন ইমিউন ডিফেন্স দিবে ইমিউনোগ্লোবুলিন এ। এখন কথা হচ্ছে যদি ডিফেন্স দিয়ে দিত তাহলে কি আপনার হচ্ছে আর ডেভেলপ করতো হেপাটাইটিস? বুঝিনি এই কোয়েশ্চেনটা। মানে হচ্ছে ধরেন না, গার্ডে করতো তো না। ইমিউনোগ্লোবুলিন এ আছে, তাহলে আপনার ফিকোরাল রুটে আপনার হেপাটাইটিস এ ভাইরাস গেল, তাহলে আইজিএ যদি ওই ভাইরাসটা নিউট্রালাইজ করে দিত তাহলে কি আর হেপাটাইটিস ডেভেলপ করতো? না না, করতো করতো না। না। আচ্ছা, এখন এই যে হেপাটাইটিস এ ভাইরাসটা যখন আপনার কি বললো, ধরলাম হেপাটাইটিসই করছে, হেপাটোসাইটটা ইনভলভ করছে, এটার এগেনস্টে আমার প্রাইমারি ইমিউন রেসপন্স কি হবে বলেন? কোন অ্যান্টিবডি প্রাইমারি ইমিউন রেসপন্স? আইজিএম। আইজিএম। ইমিউনোগ্লোবিন এম। তাহলে ব্লাডে কোনটা আসলো? ও আইজিএম। হ্যাঁ, ব্লাডে আইজিএম আসে। আইজিএন আইজিএম, নট সেরোলজিক্যাল আইজিএ, মার্কার হিসেবে। নট আইজিএ। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আইজিএম হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্টিবডিটা দেখি। কিভাবে বুঝেছি? থ্যাংক ওকে ইউ। ওকে, তাহলে ভাই ইম্পর্টেন্ট। আরেকবার একটু বলবেন? হ্যাঁ, বলতেছি। ধরেন হচ্ছে এই হচ্ছে আমার গার্ড, ঠিক আছে, এখানে আছে আইজিএ। মেন যে কোনো সিক্রেটরি মিডিয়ার লাইনিং এর মেইন ডিফেন্স হচ্ছে আইজিএ। এখন আপনি ফুচকা খাইছেন, হ্যাঁ, ফুচকা খাইছেন, তাহলে ফুচকাতে হেপাটাইটিস এ ভাইরাস আছে না, নাকি নাই? আছে। আছে, হ্যাঁ, ঠিক আছে। হেপাটাইটিস এ ভাইরাস, মনে করেন আপনি একটু ওই যে ম্যাগনিফাইং গ্লাস আতসী কাঁচ নিয়ে যাবেন, তারপরে হচ্ছে ফুচকার মামারে বলবেন একটু টক দেন আমারে, তারপরে আতসী কাঁচ দিবেন, দেখবেন হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস মানে আপনারে বলতেছে ওকে, হ্যাঁ আমারে খাও, আমি দেখো তোমারে কি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হেপাটাইটিস এ ভাইরাস গাটে গেল, তাহলে গাটে যাওয়ার পরে ইমিউনোগ্লোবিন এ এটা ডিফেন্স দেওয়ার ট্রাই করবে ডেফিনেটলি। এখন যদি আমরা কি জানি অ্যান্টিবডি গুলা ভাইরাসটা নিউট্রালাইজ করে দেয়, তাহলে আইজিএ টা যদি নিউট্রালাইজ করে দিত হেপাটাইটিস এ ভাইরাসকে, তাহলে কি আমার হেপাটাইটিস হইতো? না। না। হইতো না, হইতো না। আচ্ছা, এখন ধরেন হচ্ছে আইজিএ পারে নাই, হ্যাঁ, মানে ডিফেন্স দিতে পারে নাই, কারণ এত বেশি পরিমাণে হেপাটাইটিস এ ভাইরাস খেয়ে ফেলছেন যার কারণে আর ডিফেন্স দিতে পারে নাই, তাহলে হেপাটোসাইটরে ইনভলভ করছে। তাহলে এই ইনফেকশনের এগেইনস্টে প্রাইমারি ইমিউন রেসপন্স কোন অ্যান্টিবডি ওর ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিবে? প্রাইমারি ইমিউন রেসপন্স আইজিএম। আইজিএম। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ব্লাডে টেস্টটা করি হচ্ছে আইজিএম হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্টিবডি। ক্লিয়ার না সবাই? জি জি ভাইয়া। স্যার। ওকে, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ হেপাটাইটিস ভাইরাসে এখানে আসি একটু। হেপাটাইটিস এ ভাইরাস এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। দেখেন হেপাটাইটিস ভাইরাসের মধ্যে শুধু হেপাটাইটিস বি ভাইরাস, বাংলাদেশের বি, এই বি ভাইরাসটাই হচ্ছে ডিএনএ ভাইরাস, আর বাকি সবগুলাই হচ্ছে আরএনএ ভাইরাস। হ্যাঁ, আচ্ছা, দেখেন হেপাটাইটিস ডি ভাইরাস, সরি, এর মধ্যে ইনভেলাপ কোনগুলা? হেপাটাইটিস বি আর ডি, এগুলা হচ্ছে ইনভেলাপ ভাইরাস, আর বাকি সবগুলা হচ্ছে নন ইনভেলাপ ভাইরাস। ওকে,
আচ্ছা, তারপরে আসি হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ডটা তাহলে লেখেন একটু। ইনকিউবেশন পিরিয়ড ভিতরে আছে, বাট চার্টে লেখা ফেললে আপনার পড়তে সুবিধা হবে। ইনকিউবেশন পিরিয়ড হেপাটাইটিস এর ক্ষেত্রে 3 to 4 উইকস। আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে হচ্ছে 10 to 12 উইকস। ওকে, তারপরে হেপাটাইটিস সি হচ্ছে 8 উইকস। হেপাটাইটিস সি 8 উইকস। ইনকিউবেশন পিরিয়ড হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে 3 to 4 উইকস, বি এর ক্ষেত্রে হচ্ছে 10 to 12 উইকস, আর সি এর ক্ষেত্রে 8 উইকস। বাকিগুলা জানি না, বই লেখা নাই। ওকে, তারপরে হচ্ছে এনভেলাপ। হ্যাঁ, এনভেলাপ কাদের আছে? আচ্ছা, এখানে দেখেন হেপাটাইটিস ই ভাইরাস বলছে ক্যালিসি ভাইরাস ফ্যামিলির অন্তর্গত। বাট এবার একটু কষ্ট করে একটু ভাইরাসের ক্লাসিফিকেশনটাতে একটু আসবেন, বেসিক ভাইরোলজিতে। আসছেন? চ্যাপ্টার নাম্বার 31। চ্যাপ্টার নাম্বার জি ভাইয়া। 31-এ যান। আচ্ছা, এখানে দেখেন তো চ্যাপ্টার নাম্বার 31 এর মধ্যে ক্লাসিফিকেশন অফ আরএনএ ভাইরাস যেটা, হ্যাঁ, আরএনএ ভাইরাসের ক্লাসিফিকেশনের মধ্যে দেখেন তো 2 নাম্বার ভাইরাস ফ্যামিলি বলছে হিপি ভাইরাস। কি আছে হিপি ভাইরাসের মধ্যে? মেডিকেলি ইম্পর্টেন্ট ভাইরাস হেপাটাইটিস ই। হেপাটাইটিস ই ভাইরাস। ওকে, এবার এরপরে যান ক্যালিসি ভাইরাস ফ্যামিলির মধ্যে এটা কি, কোন ভাইরাসটা আছে এখানে? ক্যালিসি নোরোভাইরাস। ভাইরাস, নোরো নোরো ভাইরাস। ভাইরাস। তাহলে এখানে এই ক্যালিসি ভাইরাসটা কাটেন, কেটে লেখেন হচ্ছে হিপি ভাইরাস। ওই ক্লাসিফিকেশনের চার্টে কাটবো। না 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 না, এই যে দেখেন আমি যেটা শেয়ার করে রাখছি এখানে, মানে বক্সটাতে ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ হেপাটাইটিস ভাইরাস। মানে আপনি হেপাটাইটিস ভাইরাসের চ্যাপ্টারে আসেন, আমি দেখাইলাম যে এখানে একটু ভুল আছে। ক্যালিসি ভাইরাসটা, হেপাটাইটিস ই ভাইরাসটা ক্যালিসি ভাইরাস ফ্যামিলির না, হিপি ভাইরাস ফ্যামিলির। বুঝছেন? জি ভাই। মানে আমি ওই চার্টটাতে দেখাইলাম আর কি, যে ওখানে এটা আছে আর এখানে এই টোলটা লেখছে আর কি। ওকে, বুঝছেন তো সবাই নাকি কি বলতে চাইছি? জি ভাই। জি ভাইয়া। জি আচ্ছা, ভাই। হেপাটাইটিস এ ভাইরাসে আসেন। হেপাটাইটিস এ ভাইরাস সো হেপাটাইটিস এ ভাইরাস কজেস হেপাটাইটিস এ, এন্ড হচ্ছে এটা পিকর্না ভাইরাস ফ্যামিলির আন্ডারে আছে, এবং ইট হ্যাজ ওয়ান সেরোটাইপ। সো যেহেতু একটা সেরোটাইপ আছে, তাহলে ভ্যাকসিন আছে না এটার? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, ভ্যাকসিন আছে। তাহলে হেপাটাইটিস এ ভাইরাস ট্রান্সমিটেড বাই ফিকোরাল রুট। তারপর হচ্ছে চিলড্রেনস আর মোস্ট ফ্রিকোয়েন্টলি ইনফেক্টেড। তাহলে বাচ্চাদের যদি বলে এরকম মোস্ট ফ্রিকোয়েন্টলি কোন ভাইরাস দিয়ে ইনফেক্ট হয়, তাহলে হেপাটাইটিস এ ভাইরাস। আচ্ছা, virus replicates in the GI tract and spreads to the liver by a portal vein, then infects the hepatocytes. And then attacked by cytotoxic T cell causes damage to the hepatocytes. The infection is subsequently cleared and damage is repaired, and no chronic infections ensues. তাহলে হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে ক্রনিক ইনফেকশন হবে না। তাহলে উপরে লেখেন তো, এখানে লেখেন, এখানে লেখেন, এখানে লিখবেন হচ্ছে অ্যাকিউট ইনফেকশন কোন কোন হেপাটাইটিস ভাইরাস দিয়ে হয়। অ্যাকিউট ইনফেকশন, অ্যাকিউট ইনফেকশন হবে হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, আর হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস এ, বি আর ই। ক্রনিক ইনফেকশন হবে হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আর হেপাটাইটিস ই ভাইরাস। তো ই দিয়ে, ই আর ই আর বি, বি আর ই দুইটা অ্যাকিউটও করতে পারে, ক্রনিকও করতে পারে। ওকে, তারপরে যাই হেপাটাইটিস caused by different virus. আচ্ছা, দরকার নাই এটা। The immune response consists initially by IgM antibodies which are detectable at the time of
at the time jaundice appears. So it is important for laboratory diagnosis. The appearance of immunoglobulin M is followed 1 to 3 weeks later by the production of IgG antibody, so it provides lifelong protection. Okay, so clinical findings এর মধ্যে আসি। তাহলে এক জায়গায় একটা জিনিস হলো যে আপনার কোনো একটা সময় হেপাটাইটিস এ ভাইরাস দেখ আপনার কারো হয়েছে, জন্ডিস হয়েছে কখনো, মানে হেপাটাইটিস ডেভেলপ করছে কারো কখনো? জি ভাই করছে ভাই। আমার আচ্ছা, আপনি তো ফুচকা খাবেন না, তাহলে বাদ দেন। আর বাকি বাকি যারা আছে, যারা ফুচকা খাওয়া পার্টি না ভাই এখনো হয় নাই। হয় নাই, তাহলে ভাই আপনার কিন্তু ফুচকা চান্স তো আছে। এখনো খাই ভাই, এটা তো বাদ দেওয়া যায় নাকি, এত টেস্টি একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া সো ফুচকার উপরে তো রাগ কেন আপনার? আচ্ছা, ফুচকা কেন পরে রাখ কেন, আগে পড়া শেষ করে তারপরে। তাহলে যাদের হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হয় নাই, হেপাটাইটিস হয় নাই, তাদের কিন্তু ঝামেলা। আর যাদের হয়ে গেছে তারা ফুচকা খাইতে পারেন, কিন্তু ওই যে আপনার সালমোনেলা প্রিভেন্ট করতে পারবেন না আর কি। সালমোনেলা তো লাইফ লং ইমিউনিটি দেয় না। যাই হোক, ক্লিনিক্যাল ফাইন্ডিংস এ আসি। ক্লিনিক্যাল ফাইন্ডিংস, the clinical manifestations of acute hepatitis are virtually the same regardless of which hepatitis virus is the cause. So that means hepatitis ভাইরাস দিয়ে ইনফেকশন হলে মোটামুটি ওভারঅল সেম ফিচার্স গুলাই থাকবে। দেয়ার ইজ ফিভার, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং। জন্ডিস আর টিপিক্যাল ডার্ক ইউরিন, পেল ফিসেস এন্ড এলিভেটেড যে ট্রান্সএমাইনাস এনজাইম গুলো আছে এগুলা। সো মোস্ট কেসেস রিজলভ স্পন্টেনিয়াসলি ইন 2 to 4 weeks। সো ইনকিউবেশন পিরিয়ডটা আমরা লিখে রাখছিলাম 3 to 4 weeks, আর হেপাটাইটিস বি এর হচ্ছে 10 to 12 weeks। ওকে, আর কিছু লাগবে না। আইজিএম অ্যান্টিবডিটা আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট, এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। সো আমরা হচ্ছে ইমিউনাইজেশন করতে পারি। ক্লিনিক্যাল ফিচার্স অফ হেপাটাইটিস ভাইরাসের ক্ষেত্রে আমরা মোড অফ ইনফেকশন ট্রান্সমিশনটা একটু দেখবো। হেপাটাইটিস বি, সি, ডি এগুলা ব্লাড সেক্সুয়াল রুটে যাবে। এর মধ্যে বিটা হচ্ছে অ্যাট বার্থেও যাইতে পারে, এন্ড হেপাটাইটিস এ আর ই হচ্ছে ফিকোরাল রুট। ক্রনিক ক্যারিয়ার্স কারা? এই যে এরা ক্রনিক ক্যারিয়ার্স। ল্যাবরেটরি টেস্টটা একটু দেখেন কি কি ল্যাবরেটরি টেস্ট ইউজুয়ালি ইউজড ফর ডায়াগনোসিস। আইজিএম, এখানে নান বলছে বাট অ্যাকচুয়ালি আমরা করি, হ্যাঁ। সো এটাই আইজিএম হেপাটাইটিস ই ভাইরাস, অ্যাকচুয়ালি আইজিএম হেপাটাইটিস ই ভাইরাস। আর এইচসিভি অ্যান্টিবডি, অ্যান্টিবডি টু ডেল্টা অ্যান্টিজেন ইন কেস অফ ডি। ডি এর ক্ষেত্রে আসলে ওরকম ভাবে করা হয় না। সো ভ্যাকসিন অ্যাভেলেবল ইন কেস অফ হেপাটাইটিস এ আর বি। আর হচ্ছে ইউজফুল গ্লোবুলিন প্রিপারেশন, দ্যাট ইজ হচ্ছে পেসিভ আমরা ইমিউনাইজেশন যেটা করব, রেডিমেড ইমিউনোগ্লোবুলিনটা দেই, এটাও হেপাটাইটিস এ এবং বি এর ক্ষেত্রে আছে। ওকে, সো এরপরে আসবো হেপাটাইটিস বি ভাইরাস। সো হেপাটাইটিস বি ভাইরাস পড়ার আগে আমরা একটু ব্রেক নিই 10 মিনিটস, দেন আমরা হেপাটাইটিস বি টা ভালো করে পড়বো, কারণ হেপাটাইটিস বি টা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কোশ্চেন অনেকগুলো হয়ে গেছে, আমি দেখি নেই। বলছে এইচবিএস এজি পজিটিভ মাদার বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারবে কিনা। ডেফিনেটলি আমাদের কান্ট্রির পার্সপেক্টিভে করাইতে পারবে, বিকজ দেখেন যে মাদারের হেপাটাইটিস মানে এইচবিএস এজি পজিটিভ, মানে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে সে হচ্ছে পজিটিভ, তার বাচ্চার তো অলরেডি কি ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়ে গেছে না, নাকি জি ভাইয়া। হয়ে জি গেছে ভাইয়া। না? তাহলে আপনি ব্রেস্ট ফিডিং তার ডিপ্রাইভ করে কি লাভ? বুঝেন নাই কথাটা? ব্রেস্ট ফিডিং দিয়েও যাবে, হ্যাঁ, ইয়ে আছে, বাট ঘটনা হচ্ছে যে তার তো ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়েই গেছে, কোনো না কোনো রুটে তো হয়ে গেছে। সো ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেশন হবে না। ধরেন হচ্ছে মাদারের টিবি আছে, আপনি ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেশন করবেন না 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 না। ভাইয়া। মাদার মাস্ক করে নিবে, অন্যদিকে ফিরে তারপরে খাওয়াবে। তা ইন কেস অফ আমাদের কান্ট্রির জন্য, তাহলে আমরা ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেশনের কতগুলা ইয়ে আছে, যেরকম মাদার যদি এন্টি থাইরয়েড ড্রাগ খায়, হ্যাঁ, এন্টি থাইরয়েড থাইরয়েড ড্রাগ ড্রাগ যারা বলতে, খায় ওরা। এন্টি থাইরয়েড ড্রাগ বলতে যদি মাদার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে যে কি খাবে, থাইরক্সিন খাবে। আচ্ছা, তাহলে হাইপোথাইরয়েড মাদার থাকলে মা থাইরক্সিন নিতেছে, এই জন্য হচ্ছে বাচ্চারা ব্রেস্ট ফিডিং বন্ধ রাখবেন? না, না সে তো ব্রেস্ট ফিড হাইপারথাইরয়েডিজম শুধু করবো। ঠিক আছে, বুঝতেছেন তো? তাহলে হাইপারথাইরয়েডিজম, দ্যাট ইজ অ্যান্টি থাইরয়েড ড্রাগ। তাহলে হাইপারথাইরয়েডিজমের জন্য যদি মাদার ড্রাগ খায় তাহলে সেই ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেটেড। এখন হাইপোথাইরয়েডিজমের সময় মাদার থাইরক্সিন খাইতেছে, তো
তো আরো তো ভালো, কারণ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট আরো ভালো হবে না? বোঝেন নাই জি মনে হয় কথাটা। হ্যাঁ, সে থাইরক্সিন খাইতেছে মা, কিন্তু বাচ্চার আরো থাইরয়েড হরমোন পাইতেছে, তো বাচ্চা তো ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমার দরকারই থাইরয়েড হরমোন। তাহলে কখন খাওয়াইতে পারবে না? যদি মাদারের হাইপার থাইরয়েডিজম থাকে, দ্যাট ইজ মাদার টেকিং অ্যান্টি থাইরয়েড ড্রাগ, সেই ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেটেড। মাদারের যদি হচ্ছে কোনো অ্যাক্টিভ ক্যান্সার থাকে, মেলিগন্যান্সি থাকে, যার কারণে সে কেমোথেরাপি বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ খাইতেছে, সেই ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। আবার যদি হচ্ছে বাচ্চার বাচ্চার যদি কোনো ডিজিজ থাকে লাইক গ্যালাক্টোসেমিয়া, তাহলে কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, আমরা আরো পড়বো, সমস্যা নাই। তাহলে ফিনাল ফিনাল কিটোনিউরিয়াতে কি কিটোনিউরিয়াতে কন্ট্রাইন্ডিকেটেড? কন্ট্রাইন্ডিকেটেড, ফিনালকিটোনিউরিয়াতে কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে এই কিছু মেটাবলিক ডিজিজে কন্ট্রাইন্ডিকেটেড, মাদারের কিছু ফ্যাক্টরের কারণে কন্ট্রাইন্ডিকেটেড। এই আমি গ্যালাক্টোসেমিয়া তো কন্ট্রাইন্ডিকেটেড একটু ভাইয়া। একটু দাঁড়ান। ফিনালকিটোনিউরিয়াটা আমি কনফিউজড, আমি আসলে একটু না, দেখে নিতে হবে কন্ট্রাইন্ডিকেটেড আমার। ভাইয়া। আচ্ছা, না না আমি বলি, আমি যতদূর জানি কন্ট্রাইন্ডিকেটেড, বাট আমার কেন আমি বলতেছি আমি কনফিউজড, কারণ এটা নিয়ে হচ্ছে একটা গ্রুপে এটা নিয়ে কথা হইতেছিল, দেন আমি মনে হয় যে বই চেক করে আমি কি পাইছিলাম আমার খেয়াল নাই। আহ, আমি যতদূর জানি কন্ট্রাইন্ডিকেটেড, বাট আমি এটা পড়ানোর সময় আমি বলে দিব না, সমস্যা নেই। এই আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে এই গেল হচ্ছে ইয়ের ব্যাপারে। তো ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে আইওআইসিএফ যেটা আছে, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এটা খুব ভালো করে পড়তে হবে, এটা এখান থেকে কোশ্চেন আসে, বোথ পেপার 1 এন্ড পেপার 3। হ্যাঁ, তিনটাতেই কোশ্চেন আসে। ওকে, তাহলে আমরা একটু ব্রেক নেই, দেন আমরা 10 মিনিটস পরে আবার স্টার্ট করব। তাহলে হেপাটাইটিস ভাইরাসটা পড়ার পরে আমাদের বাকি থাকবে শুধু হচ্ছে আপনার এই ইয়েটা, এই কি বলে, টিউমার ভাইরাস, আর হচ্ছে আপনার এইচআইভি। এইচআইভি। আমরা হ্যাঁ আগেই শেষ করে ফেলতে হবে আজকে। ওকে, তো hepatitis B virus. So hepatitis B virus causes hepatitis B. It is a member of DNA virus, that is heparina family, and এটার envelope আছে। So এর double stranded circular DNA genome আছে। The envelope contains protein called surface antigen, that is HBsAg, which is important for laboratory diagnosis and immunization. তো এটা আমরা একটু দেখি। Um, In addition to the HBsAg, there are two other important antigens located in the core of the virus, that is core antigens, that is HBcAg, and E antigen, that is HBeAg. So core antigen, as the name implies, it is located in the nucleocapsid protein that forms the core of the virion. And E antigen is produced by proteolytic cleavage of the core protein during the passage through the endoplasmic reticulum. And the E antigen is soluble and released from the infected cells into the blood. So E antigen is an important indicator for transmissibility. এটা কি অনকোজেনেসিস করতে পারে? না ভাইয়া, পারে হ্যাপাটাইটিস পারে 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 পারবে। পারে তাহলে ইট কি করে? ইট ইনএক্টিভেট P53 টিউমার সাপ্রেসর যে জিন, এটা ইনএক্টিভেট করে দেয়, যার কারণে ক্যান্সার ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখানে একটু বলি, সেটা হচ্ছে আপনার ওকে, এখানে একটু বলি যে আপনার ইন কেস অফ অ্যাডাল্ট আর ইন কেস অফ বাচ্চা, দুই গ্রুপে হেপাটাইটিস বি ইনফেকশন দুই রকম। আচ্ছা, অ্যাডাল্টেরটা আগে বলি। অ্যাডাল্টে হচ্ছে ধরেন একটা পার্সন হেপাটাইটিস বি দিয়ে ইনফেক্টেড হয়েছে, সো তার কত পার্সেন্ট চান্স আছে যে স্পন্টিনিউয়াসলি সেটা রিমিশন হয়ে যাবে? বলেন তো। অ্যাডাল্টের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে, তো কত পার্সেন্ট চান্স আছে? 90%। দ্যাট ইজ 95% চান্স আছে যে স্পন্টিনিউয়াসলি সে ভালো হয়ে যাবে। আর বাকি 5 to 10% এটা পার্মানেন্ট হেপাটাইটিস, হেপাটিক ফেলিওর, হেপাটোসেলুলার কার্সিনোমা এগুলো ডেভেলপ করবে, ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করবে, লিভার সিরোসিস এগুলো ডেভেলপ করবে। এখন ইন কেস অফ নিউনেট, বাচ্চাদের ক্ষেত্রে সে যদি ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসটা অ্যাকোয়ার করে ফ্রম মাদার,
তাহলে দেয়ার ইজ এ চান্স অফ 90% চান্স আছে টু ডেভেলপ ক্রনিক হেপাটাইটিস। উল্টা হয়ে গেল না? অ্যাডাল্ট আর নিউনেট। বুঝতে পারছেন কিনা? বুঝছেন সবাই কি বলছি? ভাইয়া বুঝে নাই, আবার একটু। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। বাচ্চাদের হচ্ছে 90% চান্স আছে টু ডেভেলপ ক্রনিক হেপাটাইটিস, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 90% ক্ষেত্রেই তারা স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। বাচ্চাদের হচ্ছে 90% চান্স আছে টু ডেভেলপ ক্রনিক হেপাটাইটিস। হ্যাঁ, তাহলে এটা একটু মনে রাখতে হবে। এই আরেকটা জিনিস বলি এটার সাথে একটু কোরিলেট করে, বিলিরুবিন মেটাবলিজমে আমরা যেটা দেখি যে আপনার অনেকগুলো স্টেপ আমরা যদি যাই, দ্যাট ইজ হচ্ছে লিভারের লিভারে ঢোকার আগে আমরা বলি আনকনজুগেটেড বিলিরুবিন, তাই না? আনকনজুগেটেড বিলিরুবিন, বিলিরুবিন লিভারে আসার আগ পর্যন্ত, দেন লিভারে আসার পরে কনজুগেশন হইলো, এটা কনজুগেটেড হইলো, দেন বাইরের মাধ্যমে কই আসছে? আমার ইন্টেস্টাইনে আসছে। এই ইন্টেস্টাইন থেকে কত পার্সেন্ট এই বিলিরুবিনটা আবার হচ্ছে কি হবে আপনার লিভারে চলে যাবে? কত পার্সেন্ট ইন কেস অফ অ্যাডাল্টের ক্ষেত্রে? কত পার্সেন্ট? বুঝেন নাই মনে হয় কথাটা। না ভাই, আরেকবার একটু বলেন। আচ্ছা, বিলিরুবিন মেটাবলিজম তাহলে বলি, প্রথম থেকে বলি। বিলিরুবিন তাহলে নরমালি কি হয়? আরবিসি ব্রেকডাউন হয়, আরবিসি ব্রেকডাউন হওয়ার পর আপনার বলেন আরবিসি ব্রেকডাউন হলে কি হবে? তাহলে এখানে আমরা এই যে হিমোগ্লোবিনটা পাই, হিমোগ্লোবিনটা ভাঙলো, হিমোগ্লোবিন ভাঙলে আমরা কি কি পাবো? হিম এন্ড গ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিন। গ্লোবিনটা কি? মানে গ্লোবিনটা কি? প্রোটিন। প্রোটিন, দ্যাট ইজ একটা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, তাহলে গ্লোবিনটা চলে যাবে আমাদের যে প্রোটিন পুল আছে, হ্যাঁ, বডির অ্যামিনো অ্যাসিড পুল যেটা আছে ওখানে চলে যাবে। আর তাহলে থাকলো হচ্ছে হিম। আচ্ছা, তাহলে হিমটা হিমটা যদি ভাঙে, হিমটা ভাঙবে, হিমটা ভাঙলে কি হবে? বিলিভার্ডিন হবে নাকি? জি ভাই। হিম অক্সিজেনেস এনজাইমের মাধ্যমে, হিম অক্সিজেনেস এনজাইমের মাধ্যমে হিমটা ভাঙবে, ভেঙে হবে বিলিভার্ডিন। আচ্ছা, দেন বিলিভার্ডিন বিলি বিলিভার্ডিন রিডাকটেস এনজাইমের মাধ্যমে ভাঙবে, ভেঙে ভেঙে হবে হচ্ছে বিলিরুবিন, রাইট? আচ্ছা, এই যে বিলিরুবিনটা বাইন্ড করবে হচ্ছে অ্যালবুমিনের সাথে, দ্যাট ইজ আনকনজুগেটেড। আনকনজুগেটেড লিভারে যাবে, কনজুগেশন হবে বাই গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এগুলো দিয়ে হচ্ছে কনজুগেশন হলো। কনজুগেশন হওয়ার পরে এই যে কনজুগেটেড বিলিরুবিন হলো, এটা আমরা বললাম ডিরেক্ট বিলিরুবিন অথবা কনজুগেটেড বিলিরুবিন অর ম্যাচিউর বিলিরুবিন। ওকে, এটা বাইরের মাধ্যমে কই আসছে? আমার ইন্টেস্টাইনে আসছে। তাহলে ইন্টেস্টাইনে আসার পরে এই কনজুগেটেড বিলিরুবিনটা আবার আনকনজুগেটেড হবে বাই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া। তাহলে এই কনজুগেটেড বিলিরুবিন বাইরের মাধ্যমে ইন্টেস্টাইনে আসছে, এটা আবার কি হবে? আনকনজুগেটেড হবে। আচ্ছা, এই যে আনকনজুগেটেড বিলিরুবিন, এখান থেকে হবে ইউরোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন থেকে আপনার স্টারকোবিলিন বা স্টারকোবিলিনোজেন, দেন ফিসেসের মাধ্যমে স্টারকোবিলিনটা বের হয়ে যাবে। কিন্তু সব সব বিলিরুবিন তো আবার ফিসেসের মাধ্যমে যাবে না, কিছু আবার এন্টেরোহেপাটিক সার্কুলেশনের মধ্যে ঢুকবে, দ্যাট ইজ আবার লিভারে ব্যাক করবে। তাহলে কত পার্সেন্ট বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন ফ্রম ইন্টেস্টাইন লিভারে ব্যাক করে? এন্টেরোহেপাটিক সার্কুলেশন 90%। 90% ইন কেস অফ বাচ্চা নিউনেট, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 10%। ওকে, তাহলে অ্যাডাল্ট আর বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই যে সেম উল্টা একটা ইয়ে। তাহলে অ্যাডাল্টে আনকনজুগেটেড বিলিরুবিন ফ্রম ইন্টেস্টাইন 90%, আনকনজুগেটেড বিলিরুবিন আবার এন্টেরোহেপাটিক সার্কুলেশনে ঢুকবে, বাকি পোর্শন গুলো হচ্ছে আপনার বের হয়ে যাবে ফিসেস দিয়ে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই এন্টেরোহেপাটিক সার্কুলেশনে ঢুকবে কতটুকু? 90%। বুঝলেন কিনা সবাই? বুঝেন জি নাই? ভাইয়া, বুঝছি। সবাই বুঝছেন? অ্যাডাল্টের ক্ষেত্রে 10% ঢুকবে। হ্যাঁ, আর বাচ্চাদের ক্ষেত্রে 90%। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে বাচ্চাদের কি থাকে? একটু কনস্টিপেশন থাকে, কনস্টিপেশন থাকে, যার কারণে নিউনের বাচ্চা তার হচ্ছে মানে ফিকাল আউটপুটটাও কম, এবং হচ্ছে তার সাম ডিগ্রি অফ কনস্টিপেশন থাকে, যার কারণে এন্টেরোহেপাটিক সার্কুলেশনটা বেশি হয়, এবং এই কারণে তার জন্ডিস হওয়ার চান্সও বেশি। আর এর পিছনে আরো কারণ আছে, কারণ হচ্ছে আপনার এই কি বলে লিভারের হচ্ছে কনজুগেশন করার ক্ষমতাও কম থাকে,
তারপরে আবার লিভারের কনজুগেশন, লিভারের ক্যাপাসিটিটাও কম থাকে। সো আবার আরবিসির লাইফ স্প্যানটাও শর্ট থাকে, যার কারণে ইনক্রিজ আরবিসি ব্রেকডাউন হয়। তো অনেকগুলো কারণে এই নিওনাটাল জন্ডিস গুলো হয়। যাই হোক, এটা আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে আরো পড়বো, বাট বিলিরুবিন মেটাবলিজম থেকে কোশ্চেন আসবেই। তাহলে আমরা কি বলতেছিলাম, বাচ্চাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যে there is a chance of 90%, একটা নিওনেট বাচ্চার 90% চান্স আছে টু ডেভেলপ ক্রনিক হেপাটাইটিস। ওকে, সো এদিকে আসি ট্রান্সমিশন এন্ড এপিডেমিওলজিতে। There are three main modes of transmission via blood during sexual intercourse and perinatally from mother to newborn. The observation that needle stick injuries can transmit the virus indicates that only very small amounts of blood is necessary. তাহলে আমরা বলছিলাম ক্রনিসিটি বেশি কার, হেপাটাইটিস বি অর সি? সি এর হেপাটাইটিস সি। সি চিটাগাং এর সি। হ্যাঁ, চিটাগাং এর সি। আচ্ছা, তাহলে আর নিডল প্রিক ইনজুরিতে চান্স কার বেশি? হেপাটাইটিস বি। বি বি বাংলাদেশের বি। ওকে, আচ্ছা, অনলি ভেরি স্মল অ্যামাউন্ট অফ, হ্যাঁ বাংলাদেশের বি যেটা হেপাটাইটিস বি। ওকে, তাহলে ক্রনিসিটি ফর সি হেপাটাইটিস বি সি। হ্যাঁ, ক্রনিসিটি কার বেশি? হেপাটাইটিস সি ভাইরাসের বেশি। আর নিডল প্রিক ইনজুরিতে কার চান্স বেশি? বাংলাদেশের বি, দ্যাট ইজ হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা, সো হায়ার বিকজ অফ ব্লাড ট্রান্সমিশন, এটা আমরা হচ্ছে যদি আমরা ইয়ে করে নেই, হেপাটাইটিস বি ভাইরাস ইজ ফাউন্ড অন সিমেন এন্ড ভ্যাজাইনাল ফ্লুইড, সো দ্যার ইজ এ চান্স অফ সেক্সুয়াল ট্রান্সমিশন এন্ড ট্রান্সমিশন টু মাদার to offspring, that is during childbirth is another important route. So there is no evidence that transmission of hepatitis B virus occurs during breastfeeding, so এটা তো আর contraindication না। So note that যেহেতু এটা invalid virus such as hepatitis B virus are more sensitive to environmental damage such as heat and dryness, so কি বলে, এটা ফিকোরাল রুটে যাওয়ার চান্স নাই আর কি। ওকে, so it appears that the hepatitis B vaccine is the first vaccine to prevent human cancer. তাহলে ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার কি কি আছে বলেন তো? ভাইরাল কি কি কজ আছে যেগুলো ভ্যাকসিন দিয়ে হচ্ছে আপনি এই ক্যান্সার গুলো প্রিভেন্ট করতে পারবেন? হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান এইচপিভি প্যাপিলোমা আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, দুইটা। আর ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে আপনি কোন ইনফ্লুয়েঞ্জা এইচ পাইলোরি ইনফ্লুয়েঞ্জা তো আপনার অনকোজেনেসিস করে না, তাই না? কথা বোঝেন নাই মনে হয় কোশ্চেনটা। আচ্ছা না, হ্যাঁ ভাই আমি বুঝছি। ভ্যাকসিন কোন ভ্যাকসিন গুলা দিয়ে আপনি ক্যান্সারটা প্রিভেন্ট করতে পারবেন? তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন। আচ্ছা, এবার আসেন হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে কোন ক্যান্সার গুলো প্রিভেন্ট করা যাবে? এটা বললেন এইচ পাইলোরি আর আর ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি এইচ পাইলোরি কি করে? গ্যাস্ট্রিক কার্সিনোমা গ্যাস্ট্রিক লিম্ফোমা। ওকে, গ্যাস্ট্রিক লিম্ফোমা আর আর ক্যাম্পাইলোব্যাক্টার ইন্টেস্টিনাল লিম্ফোমা করবে that is হচ্ছে small Campylobacter. intestinal lymphoma, that is mucus associated lymphoid tissue lymphoma করে, যে আমরা বলি MALT, malt lymphoma. So after entering the blood, the virus infects the hepatocytes, and viral antigens are displayed on the surface of the কি বলে cells. So cytotoxic T cell mediated immune attack against the viral antigens, inflammation, necrosis occurs. So immune attack against viral antigens on infected hepatocyte is mediated by cytotoxic T cells. So the pathogenesis of hepatitis B virus is probably a result of cell-mediated immune injury. And because hepatitis B virus itself does not cause any cytopathic effect, so there is antigen, so cytotoxic T cell mediated cell injury হচ্ছে, cell damage হচ্ছে, killing হচ্ছে, there is hepatitis. অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, যেহেতু HBs AG একটা অ্যান্টিজেন, এন্ড এটার এগেইনস্টে আমার বডি একটা অ্যান্টিবডি তৈরি করবে। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কজেস সাম আর্লি সিমটমস, যেরকম আর্থ্রাইটিস। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মিডিয়েটেড আর্থ্রাইটিস কোন কোন ভাইরাসে পাই? যে পার্ভোভাইরাস বি19, রুবেলা
আর আর হেপাটাইটিস বি হেপাটাইটিস বি ভাইরাস। গুড। হেপাটাইটিস ভাইরাস। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কজেস আর্লি সিমটমস আর্থ্রালজিয়াস এন্ড আর্থ্রাইটিস আর্টিকারিয়া ডেভেলপ করতে পারে, এন্ড সাম অফ দ্য ক্রনিক কমপ্লিকেশনস অফ ক্রনিক হেপাটাইটিস গ্লোমেরুলোনেফ্রাইটিস ক্রায়োগ্লোবিনেমিয়া এন্ড ভাস্কুলাইটিস। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে হেপাটাইটিস বি দিয়ে? জি ভাইয়া পারে। পারে। তাহলে ওখানে আমরা জানি আছে। প্রাইমারি কিছু কজ আছে, দ্যাট ইজ ইডিওপ্যাথিক, আর কিছু সেকেন্ডারি কজ আছে, যেরকম হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হতে পারে, ম্যালেরিয়া দিয়ে হতে পারে, হ্যাঁ, আরো আছে, ড্রাগ আছে কিছু। আচ্ছা, about 5% of adult patients with hepatitis B virus infections become chronic carriers. In contrast, 90% of infected newborns become chronic carriers. একটু আগে যেটা বললাম এটা, ওকে? বুঝলেন কিনা? বুঝছি ভাইয়া, আর্থ্রাইটিস এর এটা আরেকবার বলেন, হ্যাঁ, কোন ইমিউন ভাইরাস? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মিডিয়েটেড আর্থ্রাইটিস তিনটা ভাইরাসের ক্ষেত্রে আমরা পাই, দ্যাট ইজ পার্ভোভাইরাস B19, রুবেলা এন্ড হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে একটা হেপাটাইটিস বি দিয়ে ইনফেক্ট করছে একটা অ্যাডাল্টকে, দেয়ার ইজ 90 থেকে 95% চান্স আছে কমপ্লিট রিজোলিউশন, আর 5% পেশেন্ট ডেভেলপ chronic carriers, the chronic infections. In contrast, 90% of infected newborns become chronic carriers. এটা আমরা একটু আগে বলছি। Chronic carrier is someone who has HBsAg persisting in their blood for more than 6 months or longer. So chronic carrier state is attributed to a persistent infections of the hepatocytes, which results in the prolonged presence of hepatitis B and HBsAg in the blood. Okay. Acha. So main determinant of whether a person clears the infections or becomes chronic carriers is the adequacy of cytotoxic T cell response. So totally depend করে হচ্ছে cytotoxic T cell রেসপন্সের উপরে। High rate of hepatitis C hepatocellular carcinoma occurs in chronic carriers. তো chronic carriersদের hepatocellular carcinoma ডেভেলপ করার চান্স বেশি। সো এটা কি করে? Inactivates the p53 tumor suppressor gene, যার কারণে হচ্ছে hepatocellular carcinoma ডেভেলপ করে। ওকে, ক্লিনিক্যাল ফাইন্ডিংসে আসি। Many hepatitis B virus infections are asymptomatic and detected only the presence of antibody to the HBsAg. The mean incubation period আমরা জানি 10 to 12 weeks, much longer than hepatitis A virus. So clinical appearance of acute hepatitis B virus is similar to that of আমরা বলছিলাম hepatitis, whatever the virus, মানে type of virus, symptoms গুলো একই থাকে আর কি। আচ্ছা, most chronic carriers are asymptomatic. Some have chronic active hepatitis leading to cirrhosis and death. So chronic hepatitis B virus can be managed but cannot be cured. So hepatitis B virus infections persist for the lifetime of individuals. So এটা lifetime থাকতে পারে। আমরা এটার জন্য হচ্ছে আমরা কি করি? আমরা কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করি, কিছু বায়োলজিক্যাল এজেন্ট ইউজ করি। ইন্টারফেরন ইউজ করি কিনা এখানে? ইন্টারফেরন না। চিন্তা করে বলেন। আমরা ক্লিনিক্যাল ইউজের মধ্যে আলফা ইন্টারফেরনটা ইউজ করি in case of condyloma accuminatum and chronic active hepatitis by hepatitis B and C virus. আমরা বিটা ইন্টারফেরনটা ইউজ করতাম মাল্টিপল স্ক্লেরোসিস, গামা ইন্টারফেরনটা ইউজ করি হচ্ছে ডিক্রিজ রিকারেন্স অফ ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ। লেখাই দিছিলাম না এটা? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। ইন্টারফেরনটা তো কই লেখাই দিছিলাম? এটা বেসিক ভাইরোলজিতে লেখাই দিছিলাম। ইন্টারফেরনটা কিন্তু লাগবে, ইন্টারফেরন থেকে কোশ্চেন আসে। এবার আসেন ল্যাব ডায়াগনোসিসে আসি। ল্যাব ডায়াগনোসিস এখান থেকে পড়ার আগে আমরা লিখবো, নোট করে রাখবো, তাইলে এখানে আর পড়া লাগবে না।
HBS কই সরি HBS AG HBS AG টা কখন অ্যাপিয়ার করবে অ্যাপিয়ার বিফোর দ্য অনসেট অফ সিমটমস অ্যাপিয়ার করার আগে HBS AG টা আমরা ব্লাডে পজিটিভ পেতে পারি ওকে আচ্ছা তাহলে লেখেন এটা যে অ্যাপিয়ার বিফোর দ্য অনসেট অফ সিমটমস এক দুই হচ্ছে HBS AG এটার লেভেলটা কখন পিক থাকবে যখন সিমটোমেটিক ডিজিজ হবে আমরা বলি ওভার্ট ডিজিজ ওভার্ট মানে সিমটোমেটিক তখনই সে পিকে থাকবে আর ডিক্লাইন টু আনডিটেক্টেবল লেভেলস ইন 3 to 6 months তাহলে আমি আবার বলতেছি এসবিএস এজ এটা অ্যাপিয়ার করে কখন অ্যাপিয়ার বিফোর দ্য অনসেট অফ সিমটমস ক্যান অ্যাপিয়ার বিফোর দ্য অনসেট অফ সিমটমস এক দুই পিকে থাকবে কখন যখন পিক যখন ডিউরিং ওভার ডিজিজ বা হচ্ছে আপনার ক্লিনিক সিমটোমেটিক ডিজিজ থাকবে যখন সিমটমস গুলো অ্যাপিয়ার যখন করবে তখন আর ডিক্লাইন টু আনডিটেক্টেবল লেভেলস বাই 3 to 6 months কারণ আমরা জানি 90% এর ক্ষেত্রে 95% কেসে এটা এমনিতেই ভালো হয়ে যায় কমপ্লিট রিজলিউশন হয়ে যায় ভাইয়া আচ্ছা ডিক্লাইন টু আনডিটেক্টেবল ডিজিজ কখন 3 to 6 months by 3 to 6 months আচ্ছা এখানে আমি আরেকটু জিনিস দেখে আসি তাহলে পরেরটা পড়তে সুবিধা হবে এখানে একটু দেখেন এই যে উইন্ডো পিরিয়ড দেখা যায় না উইন্ডো পিরিয়ডটা জি ভাই আচ্ছা উইন্ডো পিরিয়ডটা দেখেন তো এই হচ্ছে আমার এইচবিএস এজি আর এনটি এইচবিএস দ্যাট ইজ অ্যান্টিবডি বুঝতেছেন তো নাকি এনটি এইচবিএস দ্যাট ইজ বুঝতেছি ভাই অ্যান্টিবডিটা তাহলে দেখেন যখন এইচবিএস এজিটা ডিসঅ্যাপিয়ার করছে আর যখন অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করলো যখন এইচবিএস এজিটা ডিসঅ্যাপিয়ার করছে আর অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করলো মাঝখানে একটা ফাঁকা জায়গা না গ্যাপ না জি তাহলে আমরা বলতে পারি যে উইন্ডো পিরিয়ডটা কি উইন্ডো পিরিয়ডটা আসলে কি উইন্ডো পিরিয়ডটা হচ্ছে যখন এইচবিএস এজিটা ডিসঅ্যাপিয়ার করছে বাট অ্যান্টিবডিটা নট অ্যাপিয়ার ওই ফেজটারে বলি আমরা উইন্ডো পিরিয়ড বুঝলেন কিনা দেখেন এইচবিএস জি ভাই এজিটা ডিসঅ্যাপিয়ার করছে বাট নট ইয়েট কি করছে কি অ্যান্টিবডিটা এখনো অ্যাপিয়ার করে নাই এই যে there is a period of several weeks that when HBs AG has disappeared, but HBs antibody is not yet detectable. This is the window phase or window period. বুঝলেন? জি ভাইয়া ওকে ঠিক আছে জি ভাই তাহলে আমরা HBs AG এর কথা বললাম এবার আসেন হচ্ছে HBe antigen এটা কখন অ্যাপিয়ার করবে অ্যাপিয়ার ইন দ্য সেরাম সুন আফটার দ্য HBs AG is detected it appears in the serum soon after HBs AG is detected বা হচ্ছে যখন HBs AG টা আসছে এর কিছু কয়েকদিন পরে বা কিছু সময় পরে HBe অ্যান্টিজেনটা পজিটিভ থাকবে appears in the serum soon after HBs AG has appeared HBe AG এটা ইন্ডিকেট কি করতেছে যে ট্রান্সমিসিবিলিটি ইন্ডিকেট করতেছে তাই তো জি ভাই HBe AG ইন্ডিকেটস ট্রান্সমিসিবিলিটি যে ভাইরাসটা কতটুকু ট্রান্সমিসিবল এবং it also indicate that there is active viral replication is ongoing তাহলে HBe AG পজিটিভ মানে হচ্ছে আপনার ট্রান্সমিসিবিলিটিটা বেশি আর আপনার there is active viral replication হচ্ছে বডিতে
লেখছেন কিনা? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা। আহ, তারপরে হচ্ছে আপনার আহ, এবার আসেন হচ্ছে এনটি এইচবিই বা অর এইচবিই অ্যান্টিবডি। আচ্ছা, এটা কখন ডিটেক্টেড করা যাবে? যখন এইচবিই এজ এটা ডিজে অ্যাপিয়ার করছে তখন এটা অ্যাপিয়ার করবে। ইট ইন্ডিকেটস দ্যাট দ্যাট ইজ কি ট্রান্সমিসিবিলিটিটা লো। ইট ইন্ডিকেটস ট্রান্সমিসিবিলিটি হচ্ছে লো। ওকে, লিখছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, এরপরে যাই, একটু কাটি এটা। এবার আসেন এটা লিখি। আচ্ছা, এইচবিএস এজি, এটার আরেকটা নাম আছে, বলতে পারবেন কেউ? এইচবিএস এজি। সারফেস অ্যান্টিজেন। হ্যাঁ, সার্ভিস অ্যান্টিজেন বলা যাবে। আর অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। হ্যাঁ, গুড, অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। এটার একটা নাম হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। ওকে, ভাই অস্ট্রেলিয়া কেন? এটা অস্ট্রেলিয়া কেন যে আমি বলতে পারবো না অস্ট্রেলিয়া কেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া প্রথম ইয়ে হয় মানে ওই হয়তো হইতে পাওয়া পারে যায়। যে ওই জায়গায় হচ্ছে পাওয়া যায়, এই কারণে হইতে পারে অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা দেখি। ইমিউনোগ্লোবুলিন এম এইচবিসি, সরি, ইমিউনোগ্লোবুলিন এম এনটি এইচবিসি, ইমিউনোগ্লোবুলিন এম এনটি এইচবিসি। এটা কখন পজিটিভ থাকবে? এটা পজিটিভ থাকবে শর্টলি শর্টলি shortly before the onset of symptoms. It is detectable in the serum shortly before the onset of symptoms and elevation of যে আমাদের লিভার এনজাইমস গুলো আছে, elevation of transaminase level, elevation of transaminase level. এটা detected in the serum just shortly before the appearance of symptoms and elevation of liver transaminase. ভাই ট্রান্সামিনেস লেভেল এলিভেট হওয়ার আগে আসবে। আগে আগে জাস্ট shortly before এর আগে আসবে। আচ্ছা, এই যে আমরা এনজাইমের কথা বলতেছি, তাহলে আমাদের বডিতে এনজাইম কি টাইপের আছে বলেন তো, বলতে পারবেন কেউ? এটা টাফ হয়ে যাবে কোশ্চেনটা, বাট যদি আপনি এনজাইমের চ্যাপ্টারটা পড়ে থাকেন বায়োকেমিস্ট্রি থেকে, তাইলে বলার ট্রাই করতে পারেন। এনজাইম কি টাইপের, মানে কি টাইপের আছে এনজাইম? এনজাইম দুই টাইপের আছে আমাদের বডিতে, একটা হচ্ছে নন ফাংশনাল এনজাইম আর একটা হচ্ছে ফাংশনাল এনজাইম। হ্যাঁ, এটা লিখতে পারেন, বা এটা আমরা এমনি তো পড়বো ইয়েতে। নন ফাংশনাল এনজাইম আছে আর ফাংশনাল এনজাইম আছে। আচ্ছা, ফাংশনাল এনজাইম হচ্ছে ওইগুলাই যেগুলা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, যেরকম আপনার হচ্ছে থ্রম্বিন, তারপরে হচ্ছে প্লাজমিন। থ্রম্বিন কি করে? ক্লট ফরমেশনে হেল্প করে। প্লাজমিন কি করে? ক্লট লাইসিসে হেল্প করে। তারপরে হচ্ছে লিপোপ্রোটিন লাইপেস, আমাদের বডিতে যে আমাদের লাইপোপ্রোটিন গুলো আছে, লাইপোপ্রোটিন গুলার মেটাবলিজমের জন্য এই এনজাইম গুলো দরকার, লিপোপ্রোটিন লাইপেস। এছাড়াও আরো অনেক আছে, আরো অনেক আছে। নন ফাংশনাল এনজাইম যেগুলো হচ্ছে আপনার, ধরেন এএলপি, সিপিকে, এলডিএইচ, এগুলা কি আপনার ফাংশনাল? না, যখন কোনো প্যাথোলজি ডেভেলপ করবে তখন এগুলো ফাংশনাল হবে।
প্যাথোজেনেসিটি। প্যাথোলজি, কোন একটা প্যাথোলজি থাকলে এগুলা অ্যাক্টিভেট হবে। আদারওয়াইজ নর্মাল ফিজিওলজিক্যাল স্টেটে এএলটি, এএলপি, সিপিকে, এলডিএইচ, হ্যাঁ, এএসটি, এগুলো সবগুলাই নন ফাংশনাল স্টেটে থাকে। তাহলে ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ এনজাইমের মধ্যে প্লাজমিন, থ্রম্বিন, লিপোপ্রোটিন, লাইপেজ, এছাড়াও আমাদের যে বিভিন্ন মেটাবলিক পাথওয়ের যে এনজাইমগুলো আছে এগুলা। আর এএলটি, এএলপি, সিপিকে, এলডিএইচ, এগুলা নন ফাংশনাল এনজাইম। যখন প্যাথোলজি থাকবে তখনই হচ্ছে তারা অ্যাক্টিভেট হবে, তারা বাড়বে আর কি। তাহলে আমরা এন্টি ইমিউনোগ্লোবিন এম, এন্টি এইচবিসি এর কথা বলতেছিলাম, যে বিকামস ডিটেক্টেবল ইন দ্য সেরাম শর্টলি বিফোর দ্য অনসেট অফ সিমটমস এন্ড দ্য এলিভেশন অফ ট্রান্সঅ্যামিনাস লেভেল। আচ্ছা, এখন ইমিউনোগ্লোবিন এম, এন্টি এইচবিসি ইন্ডিকেট আর্লি ইনফেকশন অর ক্রনিক ইনফেকশন? আর্লি ইনফেকশন। আর্লি আর্লি ইনফেকশন, ইনফেকশন। আর্লি ইনফেকশন, ওকে, আর্লি ইনফেকশন। আর্লি ইনফেকশন, ওকে। এবার আসেন, এইচবিএস এজি পজিটিভ and IgM HBC antibody positive indicates early infection. Okay, আমরা আরেকটু লিখি, HBS AG positive, it indicates acute plus acute infection plus কি chronic carrier state থাকতে পারে না? জি ভাই পারে। জি ভাইয়া Yes, পারে রে। বাট উইন্ডো ফেজে থাকবে এটা? না থাকবে না, না ভাই থাকবে না। থাকবে না। এবার আসেন হচ্ছে HBC antibody, that is core antigen against a antibody, not surface antigen, core antigen against। এই HBC অ্যান্টিবডিটা, এটা আপনার হচ্ছে HBC অ্যান্টিবডি ইন কেস অফ আর্লি ইনফেকশন, এটা ইমিউনোগ্লোবিন এম টাইপ। যখন এটা অলরেডি 3 মান্থস, 4 মান্থস, 6 মান্থস এরকম পাস করে ফেলছে, তখন এই আইজিএমটা কনভার্ট হয়ে যাবে কি কিসে? আইজিজি। 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 তাহলে আমরা এখানে আর আলাদা করে এম আর জি লিখলাম না, একসাথে বললাম হচ্ছে এইচবিসি অ্যান্টিবডিটা পজিটিভ, এটা কোর অ্যান্টিজেনের এগেইনস্টে, নট সারফেস অ্যান্টিজেন। তাহলে এটা পজিটিভ থাকবে ইন অল স্টেজেস। তাহলে আমরা বলছি না যে আইজিএম এন্ড এইচবিসি অ্যান্টিবডিটা পজিটিভ হয় কখন? বিফোর দ্য অনসেট অফ, জাস্ট শর্টলি বিফোর দ্য অনসেট অফ সিমটমস। তাহলে অ্যাকিউট ফেজেও থাকবে, এটা উইন্ডো পিরিয়ডও থাকবে, রিকভারি স্টেটেও থাকবে, যখন কমপ্লিটলি ভালো হয়ে গেছে ক্রনিক ক্যারিয়ার স্টেজও থাকবে। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা একটু বক্সটা দেখি, তারপরে আমি আর একটু বলতেছি। এখানে এটা ইনফিনিটি স্টার, বক্সটা দেখেন। এটা বলছিলাম অস্ট্রেলিয়া অ্যান্টিজেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন এইচবিএস এজি পজিটিভ কখন থাকে? অ্যাকিউট ফেজে, উইন্ডো ফেজে তো থাকবে না, কমপ্লিট রিকভারিতে তো এটা থাকবে না, নেগেটিভ ক্রনিক ক্যারিয়ার স্টেটে থাকবে। HBAS অ্যান্টিবডি, দ্যাট ইজ সারফেস অ্যান্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডি, উইন্ডো ফেজে থাকবে? থাকবে না, আমরা যেটা আগে দেখলাম। থাকবে উইন্ডো না ভাই ফেজে? এটা না ভাই থাকবে না। সারফেস অ্যান্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডি থাকবে না। অ্যাকিউট ডিজিজে তো থাকবে না, অ্যাকিউট ডিজিজে এটা আসবে না, কোর অ্যান্টিবডিটা আসবে। তাহলে কমপ্লিট রিকভারি হলে ডেফিনেটলি থাকবে। আর ক্রনিক ক্যারিয়ার স্টেটে যদি এটা থাকতো তাহলে তার ক্রনিক ক্যারিয়ার স্টেট হতো না। আর এইচবিসি অ্যান্টিবডি পজিটিভ ইন অল 4 স্টেজেস। ওকে, এবার আসেন হচ্ছে আমরা একটু ভ্যাকসিনেশনের কথা বলি, ইন হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের কথা বলি। আচ্ছা, এখন আপনি ভ্যাকসিনেশন করার জন্য এখানে হেপাটাইটিসের ডোজটা কিরকম? হেপাটাইটিস বি ভাইরাসের ডোজটা কিরকম? কতদিন পর পর আমরা দিই বলতে পারবেন কেউ? কয়টা ডোজ? ভাইয়া, চারটা। তিনটা। 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 তাহলে 0 যেদিন দিলেন ওই দিন, 0, 1, 1 এক মান্থ, মাস 6 পর। মান্থস, 1 মাস আর 6 মাস। 6 মাস পর। আচ্ছা, ঠিক আছে। তো এখন ঘটনা হয়েছে কি, এই এই হেপাটাইটিস বির ভ্যাকসিনটা আমি ফার্স্ট ডোজ আমি 3 বার দিছি, বুঝছেন। এরপরে হচ্ছে বাকিগুলা দিতে মন থাকে নাই আমার একবারও। সো যাই হোক, এখন আপনি ভ্যাকসিনেশনটা ইফেক্টিভ হয়েছে কিনা এটা দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে
লাস্ট ডোজের HBS লাস্ট ডোজের 6 উইকস পর, মানে 3 নাম্বার ডোজের 6 সপ্তাহ পর আপনি কি করবেন? এন্টি, দ্যাট ইজ সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা আছে, দ্যাট ইজ এন্টি এইচবিএস অর এইচবিএস অ্যান্টিবডি, এটা করবেন ব্লাড টেস্টে, ব্লাডে দেখবেন। যদি দেখেন যে এটা টাইটার মোর দেন 100 আছে, তাহলে সেফ, মানে আপনার ইফেক্টিভ ভ্যাকসিনেশন হয়েছে। যদি দেখেন যে টাইটারটা 10 to 100 এর মধ্যে আছে, নট 100 এর বেশি, মানে 99 আছে, হ্যাঁ, অথবা 10 থেকে 100 এর মধ্যে আছে, ইভেন 100ও যদি থাকে, তাইলে আপনার থার্ড ডোজটা আবার রিপিট করতে হবে, থার্ড ডোজটা আবার রিপিট করতে হবে। তাহলে আমি আবার বলি, 3টা ডোজ দিলেন, তাহলে থার্ড ডোজের 6 উইকস পর এই টেস্টটা করবেন, এন্টি এইচবিএস অর এইচবিএস অ্যান্টিবডিটা আমরা করব। যদি টাইটারটা যদি মোর দেন 100 থাকে, তাহলে এটি সেফ। যদি 10 থেকে 100-র মধ্যে থাকে, তাহলে থার্ড ডোজটা আবার রিপিট করতে হবে। ওকে, এখন এই রিপিট করার পরে দেন এগেইন আপনি আবার 6 উইকস পরে কি করলেন? আবার টাইটার করলেন, মানে আবার এই টেস্ট করবেন। যদি এখনো যদি দেখেন যে না, লেস দেন 100 আছে, মানে 10 to 100 আছে, সরি, 10 to 100 আছে, তাহলে থার্ড ডোজটা আবার দিবেন, থার্ড ডোজ এগেইন। বাট যদি দেখেন যে টাইটার যদি লেস দেন 10 থাকে, হ্যাঁ, এখানেও যদি লেস দেন 10 থাকে, দ্যাট মিনস আপনার ইমিউনাইজেশনটা ফেইলড। টাইটার যদি লেস দেন 10 থাকে, তাহলে আপনার ইমিউনাইজেশনটা কি? ফেইলড। তাহলে আবার কি করতে হবে? রিইমিউনাইজেশন করতে হবে। বুঝলেন কিনা? না আবার বলবো? বুঝছি ভাইয়া। immunization মানে কি ভাই রিইমিউনাইজেশন সবগুলো দিতে মানে হবে আবার? প্রথম থেকে? মানে আবার প্রথম থেকে, আবার মানে আপনার ফেইলড হয় নাই, কাজ করে নাই আর কি, আবার প্রথম দিয়ে দিতে হবে। ঠিক আছে? জি ভাই। ওকে, আচ্ছা, এখন যা যা বললাম এখানেই সব আছে। এই যে কই, ভাই আরেকবার কি একটু রিপিট করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলবো, সমস্যা নাই, থ্যাঙ্কস, আবার বলছেন, আমি আবার বলবো। দাঁড়ান। তাহলে এখানে যা বললাম ল্যাবরেটরি ডায়াগনোসিসে এগুলা বলা আছে, রিডিং দিবেন, হ্যাঁ? না পড়ে এটুকুর মধ্যে থাকবেন না, তাহলে তার অল মানে পড়াটা মনে থাকবে না অল্প পড়লে। তাহলে এটা পড়বেন। আরেকটা জিনিস বলছি তো, এইচ বিই পজিটিভ ইন্ডিকেটস হাই ট্রান্সমিসিবিলিটি, এইচবিই অ্যান্টিজেন নেগেটিভ অর এইচবিই অ্যান্টিবডি পজিটিভ ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করে? হাই অর লো ট্রান্সমিসিবিলিটি, কোনটা? লো লো ট্রান্সমিসিবিলিটি। লো ট্রান্সমিসিবিলিটি, ওকে। আচ্ছা, তারপরে একটা ক্রনিক হ্যাপাটাইটিসের পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব? টু ডিটেক্ট ভাইরাল লোডটা দেখার জন্য, মানে আমরা যদি দেখতে চাই যে না তার তো সে ক্রনিক ক্রনিক হ্যাপাটাইটিস ডেভেলপ করছে, সো তার আসলে প্রগ্রেশন অফ ডিজিজ কিরকম হইতে পারে, এটা দেখার জন্য আমরা ডিটেকশন অফ ভাইরাল ডিএনএ করি, হ্যাঁ। এটা আমরা পিসিআর বেসড স্টাডি করি, হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস বি ডিএনএ, এটা করি। এখানে ভাইরাল লোডটা আমরা দেখি, ভাইরাল লোড কত কত কপিস অফ ভাইরাস তার সেরামে আছে, স্ট্রং এভিডেন্স দ্যাট ইনফেকশাস ভেরিয়েন্টস আর প্রেজেন্স। সো এটা আমরা কি করি, অনেক সময় আমরা যে ড্রাগ গুলা দিই, অ্যান্টিভাইরাল ড্রাগ, সো রিডাকশন অফ দ্য ভাইরাল লোড ইন পেশেন্টস উইথ ক্রনিক হেপাটাইটিস বি ইজ ইউজ টু মনিটর দ্য সাকসেস অফ ড্রাগ থেরাপি। এটা আমরা ভাইরাল লোডটা দেখি, হ্যাঁ, যে অ্যাক্টিভ ভেরিয়েন্ট মানে কতগুলো আছে বা কি আছে না আছে। আচ্ছা, ওকে, আমরা তো এটা বললাম। এবার আসেন আমি আবার এটা শেষ করি, তারপরে আমি আবার বলবো না লাস্টে, তাহলে তাহলে শেষ হয়ে যাবে। হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস কজেস হেপাটাইটিস সি। সো এদিকে আমরা একটু দেখি। More than 50% of hepatitis C virus results in chronic infections. So a rate much higher than that of hepatitis B virus. So এটাতে chronic hepatitis develop করার চান্স বেশি। So chronic hepatitis C virus predisposed to hepatocellular carcinoma.
ট্রান্সমিশন হচ্ছে ব্লাড বর্ন ট্রান্সমিশন। তারপরে হচ্ছে আপনার ট্রান্সমিশন বাই নিডল স্ট্রিক ইনজুরি অকার্স বাট দ্য রিস্ক লোয়ার দেন দ্য হেপাটাইটিস বি ভাইরাস। এই কথাগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, so hepatitis C virus infects hepatocyte primarily, but there is no evidence for virus-induced cytopathic effect on the liver cells. Just death of the liver cells by immune attack, that is cytotoxic T cells. Hepatitis C virus infection strongly predisposed to the hepatocellular carcinoma. একই কথা আবার আসছে। And এটা একটু দেখবেন, ল্যাবরেটরি টেস্ট রিজাল্টস ইন ডিফারেন্ট স্টেজেস অফ হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশনস। তাহলে হেপাটাইটিস সি ভাইরাস অ্যাকিউট, ক্রনিক এন্ড রিকভার্ড স্টেটে অ্যান্টিবডি ভাইরাল লোডটা কিরকম থাকে, লিভার এনজাইম গুলা কিরকম থাকে। অ্যান্টিবডিজ এগেইনস্ট হেপাটাইটিস সি ভাইরাস আর মেড and approximately 75% patients of the chronically infected and continue to produce virus at least 1 year. So note that the rate of chronic carriers of hepatitis C virus is much higher than the rate of chronic carriers of hepatitis B virus. তাহলে আমরা C for C, C for C, chronicity বেশি কার, hepatitis C virus, আর chronic carriers কার বেশি বলেন? হেপাটাইটিস সি। C C দেখেন, ও। hepatitis C virus ক্রনিসিটিও তার বেশি, ক্যারিয়ার হওয়ার চান্সও তার বেশি। ওকে, C for C। আচ্ছা, সো ইনফেকশন, সিমটোমেটিক ইনফেকশন গুলো তো একই জিনিস, দ্যাট ইজ ম্যালেজ, নাউসিয়া, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, সো ফিভার, অ্যানারসিয়া, ভমিটিং, এগুলা ট্রান্সএমাইনাস লেভেল বেশি থাকবে। হেপাটাইটিস সি ভাইরাস রিজেম্বলস হেপাটাইটিস বি ভাইরাস। সো এখানে যা যা হওয়ার তো হইলো। এন্ড এক্সট্রা হেপাটিক অটোইমিউন রিয়াকশন করতে পারে হেপাটাইটিস সি, এটা ইনফিনিটি স্টার, ইনক্লুডিং ভাস্কুলাইটিস, আর্থ্রালজিয়া, পারপিউরা, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, দ্যাট ইজ হচ্ছে নেফ্রোটিসিনও ডেভেলপ করতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন ইজ মার্কলি ইনক্রিজ দ্য রিস্ক অফ বি সেল non-Hodgkin's lymphoma, and hepatitis C virus is the main cause of essential mixed cryoglobulinemia. এগুলো একটু দাগায় রাখেন। ওকে, এখানে আর কিছু লাগবে না। এবার আসি আমরা এরপরে। হেপাটাইটিস ডি ভাইরাস যেহেতু ডিফেক্টিভ ভাইরাস, সো হেপাটাইটিস ডি ভাইরাস সম্পর্কে তেমন কিছু পড়ার নাই, এটা একটু দেখে রাখেন। ডেল্টা ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস। ধরেন একটা পেশেন্টের হেপাটাইটিস ভি ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে, হ্যাঁ। এখন তার যদি হেপাটাইটিস ভি আর ডি ভাইরাস, ধরেন একটা পার্সন একটা পার্সন এ, ধরলাম তার নাম এ, আরেকজনের নাম হচ্ছে, সরি, ধরেন একজনের নাম এক্স, আরেকজনের নাম ওয়াই। এক্স, সে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে, ওয়াই এর বোথ হেপাটাইটিস বি প্লাস ডি দিয়ে হয়েছে। কার সিভিয়ারিটি বেশি হবে বলেন তো? হেপাটাইটিস বি। এক্স বি বা ডি ওয়াই? দুটো দিয়ে ওয়াই। ওয়াই, হ্যাঁ, যেটা হচ্ছে হেপাটাইটিস বি আর ডি ভাইরাস দিয়ে ইনফেক্টেড, কো ইনফেকশন হবে, তার সিভিয়ারিটি, ডিজিজ সিভিয়ারিটিটা বেশি হবে। ওকে, so the defective virus, because it cannot replicate itself, because it does not have the genes for its envelope proteins. So hepatitis D can replicate only in cells also infected with hepatitis B virus, এবং hepatitis D virus uses the surface antigen for hepatitis B virus of hepatitis B virus as its envelope protein. So আমরা বলি hepatitis B ভাইরাসটা হেল্পার ভাইরাস ফর hepatitis D virus. সো হ্যাপাটাইটিস বি ভাইরাসের ট্রান্সমিশন যেভাবে হয়, হ্যাপাটাইটিস ডি ভাইরাসের ট্রান্সমিশনটা এভাবেই হবে, সেক্সুয়ালি, ব্লাড এন্ড পেরিনেটালি। ওকে, সো আমি যে কথাটা বললাম, এ পারসন ক্যান বি আইদার ইনফেক্টেড উইথ বোথ হ্যাপাটাইটিস বি এন্ড ডি ভাইরাস এট দ্য সেম টাইমস, or previously infected with hepatitis B, then super infected by hepatitis D virus. মানে হচ্ছে hepatitis in patients co-infected with hepatitis B and D is more severe than those শুধু hepatitis B দিয়ে alone. বুঝতে পারছেন কিনা? বুঝেন নাই কি বলছে? হচ্ছে ওই যে আমরা XY দিয়ে যেটা বুঝাইছি ওইটাই।
দুইটা ভাইরাস দিয়ে একসাথে যদি ইনফেক্টেড হয় তার ডিজিজ সিভিয়ারিটিটা বেশি হবে। হেপাটাইটিস ই ভাইরাসটা ইজ আ মেজর কজ অফ হেপাটাইটিস transmitted by fecal route, and it is thought to be more common than hepatitis A virus in many developing countries. এই কথা মনে রাখার দরকার নেই, সো এটা বাদ। আমরা বাচ্চাদের নিয়ে ডিল করি, সো বাচ্চাদের ক্ষেত্রে হেপাটাইটিস এ ভাইরাস দিয়েই বেশি হবে, শেষ কথা। আচ্ছা, clinically the disease resembles to the hepatitis A with an exception is the high mortality rate in pregnant women. এটা খুব ইম্পর্টেন্ট। প্রেগনেন্ট ওমেনদের হেপাটাইটিস ই দিয়ে যদি কো-ইনফেকশন হয় তাহলে মর্টালিটি কিন্তু অনেক বেশি, বিকজ কিছুই না, জাস্ট ইমিউনো কম্প্রোমাইজড করে ফেলে ওই পেশেন্টটাকে। সো হেপাটাইটিস ই ভাইরাস পজিটিভ একটা প্রেগনেন্ট মাদারের মোড অফ ডেলিভারি কি হবে? নর্মাল ডেলিভারি অর সিজারিয়ান সেকশন? নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারি। ওকে। হেপাটাইটিস ডি ভাইরাসটা বলতে পারেন ইট ইজ মানে পোস্ট ট্রান্সমিশন হেপাটাইটিস করে ইউজুয়ালি, আর তেমন কিছু না। হেপাটাইটিস জি ভাইরাস সেক্সুয়াল রুট এন্ড ব্লাডের মাধ্যমে হচ্ছে যায়। কই বাস এই। তাহলে আমরা হেপাটাইটিস ভাইরাসের কথা বললাম, এবার আমি হেপাটাইটিস বি ভাইরাসের যে ভ্যাকসিনেশনের কথা বলছিলাম সেটা আমি আবার বলি, কেউ একজন মনে হয় বলছিলেন রিপিট করার জন্য। তাহলে ধরেন ভ্যাকসিন তো আমরা দিই 0, 1, 6 মান্থস, তাই না? মানে যে ফার্স্ট ডেতে দিলেন, দেন 1 মান্থ, দেন 6 মান্থ, 3টা ডোজ। তাহলে আপনি কি করবেন? ইফেক্টিভ ভ্যাকসিনেশন হয়েছে কিনা এটার জন্য আপনি ব্লাড টেস্ট করবেন। তাহলে থার্ড ডোজ দেওয়ার 6 উইকস পর আপনি NT-HBS অর HBS অ্যান্টিবডিটা করবেন। এটা আমরা কি করি? অ্যান্টিবডি টাইটার দেখি। যদি টাইটারটা যদি দেখেন মোর দেন 100 তাহলে সেফ। যদি দেখেন 10 থেকে 100 এর মধ্যে আছে তাহলে থার্ড ডোজটা আবার রিপিট করবেন। যদি দেখেন লেস দেন 10 আছে তাহলে পুরাটাই রিইমিউনাইজেশন করতে হবে। মানে লেস দেন 10 টাইটার ইন্ডিকেটস যে আপনার ভ্যাকসিনেশনটা ফেইলড, তাহলে রিইমিউনাইজেশন করতে হবে। তাহলে এখানে আসি, আমরা বললাম থার্ড ডোজটা আমরা রিপিট করলাম কখন? 10 থেকে 100 টাইটারের মধ্যে যদি থাকে। দেন আমরা হচ্ছে থার্ড ডোজ দেওয়ার পরে আবার 6 উইকস পরে আমরা করব। যদি এখনো যদি দেখেন লেস দেন 100 আছে টাইটার, বা 10 থেকে 100 এর মধ্যে আছে, তাহলে আবার থার্ড ডোজটা রিপিট করতে হবে। আবার যদি দেখেন যে টাইটার আরো কমে গেছে, মানে দ্যাট ইজ লেস দেন 10 হয়ে গেছে, তাহলে আবার রিইমিউনাইজেশন করতে হবে। বুঝলেন কিনা? জি ভাইয়া। ওকে, এবার আসেন হচ্ছে এখানে একটু বলি, আমি ডিলিট করে দিলাম, সরি। হ্যাঁ, বুঝছেন তো? লিখতে পারছেন? জি ভাইয়া লিখছি। ওকে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে আমরা বলছিলাম অ্যাসেপ্টিক মেনিনজাইটিস এর মোস্ট কমন কজ। বলেন, একটু আগেই তো বলে আসলাম। ইকো আর পক্সাকে। কক্সাসাকি Coxsackie নিকো virus ভাইরাস, যেটা কি করে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস মোর দেন 90% এর ক্ষেত্রে। তাহলে এবার হ্যাঁ, এবার আসেন হচ্ছে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস এর সিএসএফ চেঞ্জেসটা কি হবে? অ্যাসেপ্টিক মেনিনজাইটিস এর সিএসএফ ফ্লুইডের চেঞ্জটা কি হবে? তাহলে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস সিএসএফ চেঞ্জেস আর স্লাইটলি এলিভেটেড প্রোটিন পাবো আমরা। Slightly elevated proteins with pleocytosis. Pleocytosis predominantly কি? লিম্ফোসাইট থাকবে। তাহলে সিএসএফ চেঞ্জ হচ্ছে স্লাইটলি এলিভেটেড প্রোটিন, এক। দুই হচ্ছে প্লিওসাইটোসিস, মানে হচ্ছে সেল কাউন্টটা বাড়বে আর কি। তাহলে কোন সেল কাউন্টটা বাড়বে? প্রিডোমিনেন্টলি লিম্ফোসাইট। তাহলে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, তাই অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। আপনি যেখানে যাই কিছুই লিখতেছেন সব কিন্তু বইয়ে উঠায় নিবেন। হ্যাঁ, বইয়ে উঠায় নিবেন। বইয়ে উঠাইলে কি হবে আমি বলি। এখন এটার ইম্পর্টেন্সটা বুঝবেন না, যখন রিভাইজ দিতে যাবেন দেখবেন আপনার বইয়ে তো অনেক কিছু ইনফরমেশন লেখা আছে, তখন একটা সাহস পাবেন। তাহলে অ্যাসেপ্টিক মেনিনজাইটিসের কিছু ভাইরাল কজ আছে, কিছু ব্যাকটেরিয়াল কজ আছে। ওকে, তাহলে ভাইরাল কজের মধ্যে লেখেন
সবার আগে কক্সাসাকিয়ান ইকো ব্র্যাকেটে লেখেন 90% কেস, 90% ক্ষেত্রে এই কক্সাসাকিয়ান ইকো। তারপরে হচ্ছে পোলিও। হার্পেস সিমপ্লেক্সের কোনটা করবে, 1 or 2? 2 2 হার্পেস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। তারপরে মিজলস মামস, মিজলস মামস, এপস্টেমা ভাইরাস, বেরিসেলা জোস্টার ভাইরাস, এপস্টেমা ভাইরাস, বেরিসেলা জোস্টার ভাইরাস। আর কিছু আরবো ভাইরাস আছে, আরবো, আরবো ভাইরাস। আরবো ভাইরাসের পরে চ্যাপ্টারে আমরা পড়বো। তাহলে আরবো ভাইরাসটা ফ্যামিলির নাম লিখে রাখেন, মানে আরবো ভাইরাসটা লিখে রাখেন একটা গ্রুপ। এটার মধ্যে যেরকম আপনার আছে হচ্ছে আম, কি বলে, এই যে ইয়েলো ফিভার ভাইরাস আছে, ডেঙ্গু ভাইরাস আছে, জিকা ভাইরাস আছে। এটা এই জায়গায় সব লেখার দরকার নাই, কারণ আমরা এর পরে চ্যাপ্টারে পড়বো, তো আরবো ভাইরাস লিখে রাখেন তাইলেই হবে। তাহলে ইকো কক্সাসাকি ভাইরাস, পোলিও, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, মিজলস, মামস, এপস্টেমা ভাইরাস, বেরিসেলা জোস্টার ভাইরাস আর আরবো ভাইরাস। এবার আসেন হচ্ছে ব্যাকটেরিয়াল কজ। ব্যাকটেরিয়াল কজের মধ্যে কি আসবে বলেন? ক্ল্যামাইডিয়া রিকেটশিয়া আসবে না? ক্ল্যামাইডিয়া রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া রিকেটশিয়া, স্পাইরোচেটস, স্পাইরোচেটসের মধ্যে ট্রেপোনেমা অ্যান্ড লেপ্টোস্পাইরা, স্পাইরোচেটসের মধ্যে ট্রেপোনেমা অ্যান্ড লেপ্টোস্পাইরা, স্পাইরোচেটসের মধ্যে ট্রেপোনেমা অ্যান্ড লেপ্টোস্পাইরা। ওকে, তারপরে মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা দিয়েও যদি হয় তাহলেও কিন্তু ইয়ে হইতে পারে, অ্যাসেপটিক মেনিনজাইটিস হতে পারে। আর কি, আর একটা হচ্ছে পার্শিয়ালি ট্রিটেড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। তাহলে আপনি 4-5 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যদি একটা বাচ্চার এলপি করেন, লাম্বার পাংচার করেন, তাহলে সিএসএফ স্টাডিতে ফাইন্ডিংটা তো অ্যাসেপটিক মেনিনজাইটিস বা ভাইরাল মেনিনজাইটিসের মতোই পাবেন না? জি ভাইয়া জি জি ভাইয়া ভাইয়া। তাহলে লিখতে জি। পারছেন তো আশা করি। ওকে, এরপরে যাই। আরবো ভাইরাস, আরবো ভাইরাসের, আরবো ভাইরাস এর মধ্যে রেবিস এর মধ্যে আর কি ইবোলা ভাইরাসের কথা বলছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আহ আরেকটা ভাইরাসের আউটব্রেক হয়েছে ইদানিং কাল, বলেন তো কোন ভাইরাসটা? জিকা ভাইরাস ভাইরাস, উহুম, নিপা ভাইরাস, নিপা, নিপা, নিপা ভাইরাস, নিপা নিপা, ভাইরাস, নিপা ভাইরাস। ওকে, তাহলে আরবো ভাইরাস, এই যে আরবো ভাইরাস গুলো আছে, মেনলি আরবো ভাইরাস কেন বলছি, বিকজ দিয়া আর্থ্রোপ্রোড বন্ড ডিজিজ বা ভাইরাস এগুলা, যেরকম আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইনসেক্টস, টিক, মাইটস এগুলোর মধ্যে থাকে আর কি, এই জন্য বলছি আরবো ভাইরাস। সো আরবো ভাইরাস মে কজ 3 মেজর ক্লিনিক্যাল ফিচার্স, 3টা মেজর ক্লিনিক্যাল ফিচার্স করতে পারে আরবো ভাইরাস গুলা। তাহলে আপনার উচিত কি এভাবে টান দিয়ে এখানে 3 মেজর ক্লিনিক্যাল সিমটমস, সিনড্রোম করতে পারে বা সিমটমস করতে পারে। এটা হচ্ছে ফিভার, এনকেফালাইটিস আর হেমোরেজিক ফিভার। ফিভার, এনকেফালাইটিস এন্ড হেমোরেজিক ফিভার। হেমোরেজিক ফিভার। হেমোরেজিক ফিভার, যেরকম ডেঙ্গুতে আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার পাই না, ও তাই। ইবোলাতেও আমরা হেমোরেজিক ফিভার পাই। তাহলে এবার আসেন হচ্ছে মেজর ক্লাসিফিকেশনস এর মধ্যে আমরা যদি বলি টুগা ভাইরাস ফ্যামিলিতে কি কি আছে দেখেন। ইস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস, ওয়েস্টার্ন চিকুনগুনিয়া ভাইরাস, সব পড়া দরকার নাই। আচ্ছা, মনে আছে আপনি ওই যে আহ, এই বেসিক ভেক্টর ভাইরোলজিতে পড়ছেন যে আর্থ্রোপড বা হচ্ছে মেডিকেলি ইম্পর্টেন্ট ভাইরাস যেগুলো আর্থ্রোপড ভেক্টর আছে, পড়ছেন না? ইয়েলো ফিভার ভাইরাস,
বা এনিমেল রিজার্ভিওর একটা পড়ছেন না, এনিমেল রিজার্ভিওর দিয়ে পড়ছিলেন, হ্যাঁ? জি হ্যাঁ ভাইয়া এর মধ্যে ছিল না এইগুলা, বক্সের নিচে ছিল ইস্টার্ন ওয়েস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস। ফ্লেভি ভাইরাসের মধ্যে যে ডেঙ্গু, ওয়েস্ট নীল, জিকা, ইয়েলো ফিভার ভাইরাস, সেন্ট লুইস এনকেফালাইটিস ভাইরাস, এগুলো একটু দেখবেন, বাকিগুলো দরকার নেই, প্রথম দুইটা পড়লেই হবে। ওকে, সো আমরা যে ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর কথা বললাম তিনটা তিনটা আমরা বলছি এনকেফালাইটিস, হেমোরেজিক ফিভার এন্ড ফিভার উইথ সিস্টেমিক সিমটমস যেরকম মায়ালজিয়া, আলথ্রালজিয়া এন্ড নন হেমোরেজিক র্যাশ ডেভেলপ করতে পারে। ওকে, সো আফটার রিকভারি ফ্রম দ্য ডিজিজ দ্য ইমিউনিটি ইউজুয়ালি লাইফ লং। তাহলে আপনার হেপাটাইটিস ভাইরাসের মধ্যে আমরা হেপাটাইটিস এ ভাইরাসে দেখলাম লাইফ লং ইমিউনিটি দিচ্ছে, এখানে আরো ভাইরাস গুলো লাইফ লং ইমিউনিটি আমরা পাচ্ছি। এখানে সব পড়ার দরকার নাই। ওয়াইসনিল ভাইরাসটা কি করতে পারে দেখেন, এনকেফালাইটিস বা মেনিনজাইটিস করতে পারে। ওকে, আচ্ছা, এদিকে আমরা আসি। ইয়েলো ফিভার ভাইরাসটা একটু দেখেন, ইয়েলো ফিভার ভাইরাস। ইয়েলো ফিভার ক্যারেক্টারাইজড বাই জন্ডিস, যেহেতু এটা নন হেপাটোট্রপিক ভাইরাসের মধ্যে আমরা পড়ছিলাম, আদার নন নন না আদার হেপাটোট্রপিক ভাইরাস, ফিভার, জন্ডিস এন্ড সিভিয়ার লাইফ থ্রেটেনিং ডিজিজ begins with sudden onset of fever, headache, myalgias and photophobia. And after this prodromal period, the symptoms progress to involve liver, kidneys and heart. তাহলে একটু লেখেন এটা, এই যে অর্গানগুলোতে কি কি করতেছে। হার্ট, স্প্লিন লেখেন, একটু এই পাশে লেখেন, হার্ট, স্প্লিন এন্ড লিম্ফ নোডে, স্প্লিন, হার্ট এবং লিম্ফ নোডে ডিজেনারেটিভ চেঞ্জেস করে, ডিজেনারেটিভ চেঞ্জ। কিডনিতে কি করে, কিডনিতে টিউবুলার ডিজেনারেশন করে। ভাইয়া হার্ট স্প্লিনের আরেকবার হার্ট, বলেন। স্প্লিন, লিম্ফ নোড এগুলাতে ডিজেনারেটিভ চেঞ্জ, আর কিডনিতে টিউবুলার ডিজেনারেশন। তারপরে হচ্ছে স্টোমাক ডিউডেনামে কি করে, যে আপার ভাইয়া জিআইটি কিডনিতে কি বললেন? টিউবুলার ডিজেনারেশন, টিউবুল গুলা আচ্ছা, ডিজেনারেটেড হয়ে যায়, জি। কিডনি যে টিউবুল গুলো আছে টিউবুলার ডিজেনারেশন। আর স্টোমাক ডিউডেনাম দ্যাট ইজ আপার জিআই ট্র্যাক্টে হেমোরেজ করে, হেমোরেজ, হেমাটেমেসিস করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কি বলে, লিভারে কি করতে পারে, নেক্রোসিস, হ্যাঁ, হেপাটোসাইটের নেক্রোসিস করতে পারে, এই কারণে হেপাটাইটিস ডেভেলপ করে। এডিস অ্যাজিপ্টি মস্কুইটো, হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে ইয়ে হয়। ডেঙ্গু ইজ দ্য মোস্ট কমন মস্কুইটো বর্ন ভাইরাল ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইনফিনিটি স্টার, ডেঙ্গু ভাইরাস। কয়টা সেরোটাইপ ডেঙ্গুর? চারটা। চারটা সেরোটাইপ। আচ্ছা, এখন এখানে ডেঙ্গুর ব্যাপারে আসলে কি বলবো, ডেঙ্গুর গাইডলাইনটা আমরা পড়বো আর কি, হ্যাঁ, ক্লিনিক্যালি আমরা ডেঙ্গুর গাইডলাইন পড়বো। এখান থেকে আপনি কি পড়তে পারেন, ক্লাসিক ডেঙ্গু ফিভারটা দেখবেন, এখানে তো সব পুরাটা নাই, হ্যাঁ, যেহেতু ওরা আসলে আর বেশি আর কিছু জানেও না, ডেঙ্গু তো আমরা নিয়ে ডিল করি, সো এটা আমরা একটু দেখি। There are four serotypes of the dengue virus. Incubation periodটা হচ্ছে 2 to 7 days. Infection with one type induces immunity against serotype but not against other serotype. তাহলে আমরা বলছিলাম আরো ভাইরাসে আমরা লাইফ লং ইমিউনিটি পাই। তাহলে ডেঙ্গু সেরোটাইপ 1 দিয়ে যদি ইনফেকশন হয়, তাহলে আমি ওই টাইপ 1 এর এগেনস্টে আমি কি পাইলাম, লাইফ লং ইমিউনিটি পাবো, নট আদার 3 সেরোটাইপস। In fact, subsequent infection with another serotype can cause severe, মানে strong reaction, cross reaction develop করে, meaning that strong antibody response elicited by first serotype by infection with the second serotype. মানে ওই ফার্স্ট সেরোটাইপের এগেনস্ট অ্যান্টিবডিটা তৈরি হয়ে গেছিল, ওই অ্যান্টিবডি কি করতেছে আমার সেকেন্ড যে আমি আবার একটা ইনফেকশন সেরোটাইপ দিয়ে ইনফেকশন হয়েছে ওইটার সাথে একটা ক্রস রিঅ্যাকশন করে। So this has severe consequences and there is dengue hemorrhagic fever. The classic dengue fever, that is backbone fever, begins suddenly with an influenza-like syndromes consisting of fever, malaise, and retroorbital pain, headache, and severe pains in the muscles, that is myalgia, arthralgia.
এই জন্য বলছে ব্র্যাক বোন। এন্ড তারপরে হচ্ছে আপনার এনলার্জ লিম্ফ নোডস, ফেশিয়াল ফ্লাশিং, মেকোলোপোলার র্যাশ, লিকোপেনিয়া। ডেঙ্গু এটাতে কি আপনার হচ্ছে আমরা বলবো সিস্টেমিক ভাইরাল ডিজিজ উইথ এক্সান্থেম বলবো, না উইদাউট? উইদাউট। Without. উইদাউট, তাই না? আমরা সেকেন্ডারিলি র্যাশে পেয়ার করে, এটা নট প্রাইমারিলি। In Or contrast, subside dengue global. hemorrhagic fever is a much more severe disease and fatality rate about 10%. So initial picture হচ্ছে, so hemorrhagic যেহেতু বলছে, so there is shock hemorrhage, especially in the GI tract and skin develop. So ultimately DIC develop করতে পারে। So মানে DIC, হ্যাঁ, disseminated intravascular coagulation. Dengue hemorrhagic fever occurs particularly in southern Asia, দরকার নাই। Hemorrhagic shock syndrome is due to production of large amount of cross-reacting antibodies at the time of second dengue infection. বুঝছেন তো এটা নাকি? সেকেন্ড ডেঙ্গু ইনফেকশন বলতে আমি কি বুঝাচ্ছি? উম, জি ভাইয়া, ওকে। সাবসিকুয়েন্ট অ্যাটাকটা মানে সিভিয়ার হবে, তাই তো? মানে হচ্ছে আপনার ফার্স্ট, ধরেন একটা সেরোটাইপ দিয়ে আমি ইনফেক্টেড হইছি, ধরেন ফার্স্ট আমি, এটা আমার লাইফের ফার্স্ট আমি ডেঙ্গু দিয়ে ইনফেক্টেড হইছি, ওইটা ক্লাসিক ডেঙ্গু ফিভার পর্যন্তই থাকবে। তো ওইটার এগেনস্ট আমার একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, ফাইন। এখন আরেকটা সেরোটাইপ দিয়ে যদি আমি আবার ইনফেক্টেড হই, তাহলে ফার্স্ট যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে ওই অ্যান্টিবডি আর নতুন সেরোটাইপের এগেনস্টে এটা ক্রস রিঅ্যাকশন ক্রস হবে, লিঙ্ক করবে। এন্ড পরে একটা ঝামেলা হবে আর কি, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। তাহলে এডিস এজিপ্টি মস্কিটো দিয়ে হচ্ছে হয়। এটার কনফার্মেটরি টেস্ট, এটার ক্ষেত্রে হচ্ছে পিসিআর স্টাডি। ওকে, পিসিআর স্টাডি ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। হুম, এটা কনফার্মেটরি ডেফিনেটলি ঠিক আছে, বাট অপশনে যদি পিসিআর থাকে তাহলে পিসিআর হবে আনসার। কেন আমি বলি? বিকজ আইসোলেশন অফ ভাইরাস ইজ অলওয়েজ ডায়াগনস্টিক, অলওয়েজ কনফার্মেটরি। বোঝা গেল কিনা দেখেন। NS1 অ্যান্টিজেন, এটা সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি, ফাইন, ঠিক আছে, বাট পিসিআর স্টাডি যদি দেওয়া থাকে অপশনে, পিসিআর উইল বি দ্য আনসার। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া, এই মানতে, হ্যাঁ NS1 কি আগে স্ক্রিনিং বলতো না? হ্যাঁ, স্ক্রিনিং টেস্টের জন্য আরেকটা আছে, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আছে, RDT, আরেকটা মানে RDT আছে। So, জি জি জি, এটাও এক ধরনের স্ক্রিনিং টেস্ট বা সেরোলজিক্যাল টেস্ট, বাট এর Yes, হ্যাঁ স্পেসিফিটি হ্যাঁ। সেন্সিটিভিটি অনেক বেশি হাই, তো এই কারণে আমরা এটা অলমোস্ট রুটিন বেসিসেই করি। বাট পিসিআর স্টাডি অলওয়েজ আইসোলেশন অফ ভাইরাস করি আমরা পিসিআর এর মাধ্যমে, RT-PCR এর মাধ্যমে। সো এটা অলওয়েজ হচ্ছে ডায়াগনস্টিক। কেউ কথা বলে না, মানে মানতে মনে হয় কষ্ট হচ্ছে। না ভাইয়া। না না ভাই, মানতে ঠিক কষ্ট আছে, হচ্ছে না। ওকে। হ্যাঁ মেনে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মেনে নেওয়াই ভালো, অনেক কিছু মেনে নেওয়া ভালো। দেন আসি হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস। ওই চিকুনগুনিয়া, হ্যাঁ চিকুনগুনিয়া। আচ্ছা, জিকা ভাইয়া, উপরে দিয়ে এখানে দিছেন। সরি ভাই, একটু ডিস্টার্ব করতেছি। এখানে যদি হচ্ছে কনফার্মেটরি টেস্ট বলে, তাহলে মানে সিঙ্গেল বেস যদি আসে, তাই সেক্ষেত্রে মানে পিসিআর থাকলে মানে পিসিআর হবে আনসার। আচ্ছা। ঠিক আছে, তারপরে আসি হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস। আচ্ছা, তাহলে ভাইরাস দ্যাট কজেস চিকুনগুনিয়া ক্যারেক্টারাইজড বাই সাডেন অনসেট অফ হাই ফিভার এন্ড জয়েন্ট পেইন, স্পেশালি রিস্ট এন্ড অ্যাঙ্কেল। ডেঙ্গু আর চিকুনগুনিয়ার মধ্যে মেন পার্থক্য হচ্ছে ডেঙ্গুতে আপনি আর্থ্রালজিয়া মায়ালজিয়া পাবেন, নট আর্থ্রাইটিস। আর আমরা আর্থ্রাইটিস পাবো চিকুনগুনিয়াতে, এটা মনে রাখবেন, হ্যাঁ, আর্থ্রাইটিস পাবো চিকুনগুনিয়াতে। So joint involvement is bilateral and symmetric. Severe arthritis, especially in the hands, and can last for months. And maculopapular rash আসতে পারে. Encephalitis may occur. So এর বেশি লাগবে না, এটা আমরা এমনিতে গাইডলাইনে পড়বো। উপরে জিকা ভাইরাসটা রেখে আসছি। জিকা 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 ভাইরাস, এটা আপনার হচ্ছে সিরিয়াস ফিটাল অ্যাবনরমালিটিস করতে পারে, and it can cause cross through the placenta, so microcephaly develop করতে পারে। মাইক্রোসেফালি ইজ দ্য গ্রেটেস্ট when the mother is infected in the first trimester। সবসময় মনে রাখবেন, ফার্স্ট ট্রাইমেস্টারে ঝামেলা বেশি হয় এবং ইন্ট্রাসেরেব্রাল ক্যালসিফিকেশন করে। and other fetal abnormalities include visual defects, hearing loss and cerebral calcification। পড়ছি না cerebral calcification এর মধ্যে জিকা? জি ভাইয়া। জি। ওকে, তাহলে এইটুকু বললেই হবে। ওকে, এটাও কিন্তু এডিস মস্কুইটো দিয়ে হচ্ছে যায়। চিকনগুনিয়া পড়লাম।
পাবলিক হেলথ সব ভাইরাসের ডায়াগনোসিস কনফার্মেশন কি পিসিআর দিয়ে হবে? পিসিআর আর এটাই তখন কালচার, বললেন না? মানে কালচার আর পিসিআর, পিসিআর হ্যাঁ মানে আপনি কনফার্মেশন। আপনি কোনো কিছু ডায়াগনোসিস করতে গেলে ওইটা হচ্ছে কালচার অথবা আইসোলেশন, আমি ভাইরাসের ক্ষেত্রে বলি আইসোলেশন অফ ভাইরাস, হ্যাঁ ওইটাই হচ্ছে আপনার কনফার্মেটরি। আচ্ছা, এখানে কিছু পাবলিক হেলথ মেজারমেন্ট দিছে, শুধু প্রিভেন্ট ফর জিকা না, ফর আদার মসকুইটো বর্ন ডিজিজ। সো এটা তো আর আপনার কি বলবেন, এগুলো তো আমরা জানি। তো এটার করে লাভ নেই। ওকে, সো আমরা আমাদের শেষ। আরো আছে, আচ্ছা রেবিস এখানে ইনক্লুড করছে। সো আপনার হচ্ছে যাদের আগের এডিশনটা আছে রেবিসটা ইয়ের সাথে আছে, মিজলস মামস রুবেলা চাইল্ডহুড ভাইরাসের সাথে মনে হয় আছে, একটু ওদিকে গিয়ে দাগায় ফেলেন। হ্যাঁ, রুবেলার পরে ওই পার্ভো ভাইরাস বি19 এর পরে ভাইরাস উইথ অ্যানিমেল রিজার্ভিওর দিয়ে দিছিল হচ্ছে রেবিস। পাইছেন সবাই? রেবিস পাইছেন? যদি 15 এডিশন হয় তাহলে 317 নাম্বার জি পিস, ভাইয়া। 17 নাম্বার পিস। ওকে, যাদের 15-16 আছে তাদের নতুন বই না কিনলেও চলবে, বাট এর আগের এডিশন গুলো থাকলে কাইন্ডলি একটু কিনে ফেলবেন। হ্যাঁ? তো ওই যে ওই দিন আমি একজনের বলছিলাম যে আপনার পড়াশোনার ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করা যাবে না, অন্য সবকিছুর ক্ষেত্রে কম্প্রোমাইজ করেন বাট পড়াশোনার জন্য করবেন না। ঠিক আছে? এই, আর আমি একটু এই জায়গায় বলি, আমি জানি না আসলে যে আমি যে ফিটা নেই এটা অনেক বেশি কিনা, বাট আমি আগে 12,000 করে নিতাম, এরপরে আমি এটা আরো কমে 10,000-এ নিয়ে আসছি। তো এটা আমার মনে হয় যে যদি আপনি কোচিং সেন্টারের সাথে তুলনা করেন তাহলে আমার মনে হয় আমি কম নেই। মানে আমি জাস্ট কথাটা অন্য কথা বোঝানোর জন্য বলতেছি নাকি? ডেফিনেটলি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো টাকাগুলা আপনার হচ্ছে মানে আর বাকি যেই টাকাগুলা আমি একটু বলি এই জায়গায়। আমি এমআরসিপিসিএইচ পরীক্ষা যখন দিব, আমি প্ল্যান করলাম পার্ট 1 পরীক্ষার যখন প্রিপারেশন নেই তখনই আমি এটা প্ল্যান করছি যে না এটা দিব। তো কেউ তো এরকম ভাবে তখন আসলে দিত না বা জানতামও না এটা। তা আমি র্যান্ডমলি বিভিন্ন গ্রুপে ঢুকে ঢুকছি, এরকম 5-10টা গ্রুপের মধ্যে ঢুকে ঢুকে দেখি সবাই কি বলে। তো আমি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ওই গ্রুপগুলোর টেক্সট গুলা দেখতাম, কে কি বলে না বলে। এবং মানে এই কথাগুলোর মধ্যে যদি সামারি কিছু পাইতাম কোন ইনফরমেশন, ওইটা আমি আবার হচ্ছে লিখে রাখতাম। এবার আমি 1.5 বছর, টোটাল 1.5 বছর হচ্ছে শুধু এই গ্রুপগুলোর কথা শুনলাম যে তারা কি বলে। দেন আমি হচ্ছে আস্তে আস্তে বই কিনি, এই 1.5 বছরের মধ্যে আমি বই টই কিনি এবং হচ্ছে মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাই যে এভাবে প্রিপারেশন নিলে ঠিক আছে। কারণ একটা কথা আছে না, ওই যে একটা অ্যাড দেখছেন না, জালালাবাদের রঙিন টিন, যে বা মুরগি মার্কার ঢেউটিন, বলতো না যে অনেকগুলা মানুষ, অনেক মানুষ যেহেতু ভালো বলতেছে তাহলে মানে হচ্ছে এই ঢেউটিনটা ভালো। আপনারা মনে হয় দেখেন নাই, আমি একাই দেখছি। না না, ভাইয়া দেখছি। দেখছি। আচ্ছা, তার মানে হচ্ছে এতগুলা মানুষ যেহেতু এভাবে বলতেছে দ্যাট মিন্স হচ্ছে হয়তো বা এটাই পারফেক্ট হয়। তা আমি যাই হোক, যেহেতু একদম টোটালি নতুন, অনেক টাকার পরীক্ষা, সো এবং ওই টাকাটা আমার আমার কাছ থেকেই যাবে, সো তাহলে দেখি কোচিং কোচিং টোচিং করা যায় কিনা। তা আমি একজনের নক করলাম, তো তখন সে বলল কত, 40,000 টাকার মতো মনে হয়। আচ্ছা, কয়টা ক্লাস? অ্যারাউন্ড 20-25টা। আচ্ছা ঠিক আছে, আমি আর ইয়ে করলাম না। যাই হোক, নিজে নিজে কষ্ট কষ্ট করে পড়লাম, পরে তারপরে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আচ্ছা, দেন আমি চিন্তা করলাম পার্ট 2টা দিব। তো পার্ট 2 দেওয়ার জন্য হচ্ছে একজনের নক করলাম। তো সে বললো 18টা ক্লাস, ইউ হ্যাভ টু পে 36,000 টাকা বাংলাদেশি টাকায়। কথা বুঝতে পারছেন? 18টা ক্লাস, হ্যাঁ, 36,000 টাকা। তা আমি বললাম ওকে ফাইন, এটা কি মানে কিরকম? তো সে বলছে রেকর্ডেড ক্লাস। তো রেকর্ডেড ক্লাস ফাইন, তাও ভালো। তো আমি বললাম ডিউরেশন কিরকম থাকে ক্লাসে? সে বলতেছে অ্যারাউন্ড 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো, 18টা ক্লাস। তারপরে হচ্ছে তো আমি বললাম যে আচ্ছা তাহলে লাইভ কোনো কিছু হবে না মানে, ঠিক আছে বাট লাইভ না, লাইভ কোনো কিছু হবে না এই 18টা।
তখন আমার ওই দিন মনে হইলো যে আমি এখানে কত ঘন্টা ক্লাস নেই, আমি নিজে, মানে আমি নিজে কতটুকু আহামরি যে এমন কিছু না। মানে কোচিংটা কেন, কোচিংটা হচ্ছে যে আপনি আপনার শর্ট টাইমের মধ্যে আপনি একটা ভালো এটা সিনক্রোনাস একটা হচ্ছে প্রিপারেশন নেবেন। গাইডলাইন। হ্যাঁ, গাইডলাইনটা এইটাই তো, আর কিছু না। আপনার এই জিনিসগুলো তো আপনিও পড়তে পারেন। তো মানে এমন না যে হচ্ছে আপনি পড়েন নাই, যে আপনিই পড়তে পারেন, তাই না? তো গাইডলাইনটার জন্য আর একটা জায়গায় হচ্ছে আপনি ফিক্স থাকলেন। আমি চিন্তা করলাম আমি কত শত শত ঘন্টা ক্লাস নেই, হ্যাঁ, তো আমি কত টাকা রাখি, কথা বুঝতে পারছেন? তা আমার এখানে হিসাব আছে, হিসাবটা হচ্ছে যে আমি চাইলে আরো বেশি রাখতাম, যার মন চাইবে সে তো আর করবে, না হলে করবে না। কিন্তু দেখেন, আমি তো এই জায়গায় আপনার ওরকম কোনো ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি না, তাই না? কিছু পিডিএফ দিতেছি এইটুকুই, আপনি কষ্ট করে প্রিন্ট আউট করে নিতেছেন। আবার হচ্ছে আপনার আমি বই কিনতে বলতেছি, তাই না? তো ওই টোটাল কস্টের মধ্যে বইটাও আছে, কথা বুঝতে পারছেন? যেটা আমি আপনার কাছ থেকে নিতেছি না, হ্যাঁ, আপনার আমি বলতেছি আপনি বইগুলা কিনেন। তো জন্য বই কেনার ব্যাপারে কাইন্ডলি প্লিজ কোনো হচ্ছে কার্পণ্য করেন না। এই ওই দিন আপনাদের একটু আমি খুব একটা কথা, মানে ওই যে টেক্সট একটা দিছিলাম, আমার আসলে ইচ্ছার বিরুদ্ধে আমি করছি। কারণ এই জায়গায় অনেকে আসে হচ্ছে, দেখি কেমন ক্লাস নেয় বা কেমন পড়ায়। তো কাইন্ডলি হচ্ছে এটা যে মনে করেন, আমি তাদের ওনার ওনার পার্টিকুলারলি তাদের আমি বলবো যে প্লিজ ভাই, আমার অ্যাসেস করার জন্য এখানে আসার দরকার নেই। কারণ আমি তো অলরেডি, মানে যারা ধরেন অনেক দিন ধরে আমার চেনেন, আমি দেখেন তো প্রত্যেকটা সেশনের সময় আমি ফ্রি মক টেস্ট নেই না সবার, বলেন নেই কিনা? জি ভাইয়া। আপনারা যারা হচ্ছে একদম অনেক আগের থেকে আমার চেনেন, ফ্রি মক টেস্ট নেই, আমি এর মধ্যে ক্লাস নেই, স্ট্যাটিস্টিক্স এর মতো এরকম একটা বিদঘুটে টপিকস আমি সবার জন্য পড়াই, তাই না? তো আমি কেমন পড়াই এটা তো অলরেডি আছে, আমার গ্রুপে আছে, ইয়েতে আছে, এবং ক্লাস নেওয়ার আগেও আমি একটা ক্লাস নেই, বুঝাই দিই যে এভাবে পড়াবো এভাবে পড়াবো। তারপরে আইসা কেন এইসব কাহিনী করেন? দরকার আছে অযথা পরিবেশ নষ্ট করা? আমি ওই দিন এত মেজাজ খারাপ হইছে, হ্যাঁ, যে আসলে বলার মতো না। মানে প্রচন্ড মেজাজ খারাপ হয়েছে, এইগুলো একদম বাজে জিনিস, তাই না? আপনার আপনি একটা জিনিস জায়গায় একটা জায়গায় জয়েন করবেন, আপনার তো আগেই অ্যাসেস করা উচিত। এখন আপনি মাঝখানে এসে বলবেন যে এটা করবেন, এটা খুব বাজে জিনিস। এটা খুবই খুবই বাজে জিনিস, এগুলো একদম বাজে জিনিস, এগুলো আসলে করা উচিত না। এটা এমন না যে ভাই ভাই বলবেন যে ভাই টাকা পয়সা দেন, আরে ভাই এই টাকা দিয়ে, মানে ধরেন গতকালকে আমি ইউজুয়ালি ক্লাস মিস দিই না। গতকালকে এমন অবস্থা যে আমি হচ্ছে বাসায় আসার পরে, মানে আমি জাস্ট খালি ব্যাগটা রাখছি আর বিছানায় শুইছি। এরপরে আমি আর জানি না, মাঝখানে একটু সময় মনে হয় একটু ঘুম ভাঙছে, আমি আপনাদের মেসেজ দিয়ে জানাইছি। এরপরে আমি জানি না যে কি অবস্থা। তো আমি আজকে ক্লাসটা নিলাম কেন? কারণ একমাত্র এই জিনিসটা, মানে মানে ক্লাস নিলেই আমার কাছে মনে হয় যে আমি একটু ভালো থাকি। তো এই কারণেই কন্টিনিউ করা এটা। আর না হয়তো এই কষ্ট কে করে বলেন? মানে এইসব এত কত কথা বলা যায়। যাই হোক, মানে এটা যার যার ইয়ের ব্যাপার, বাট এটা আসলে ঠিক না, তাই না? কারণ আমি মানে আপনিও প্রফেশনাল, আমিও প্রফেশনাল। হ্যাঁ, প্রফেশনাল জায়গা থেকে আমার মনে হয় সবকিছু ঠিক রাখা উচিত। তারপর থেকে তো আমি নন প্রফেশনালি অনেক কাজই করি, তাই না? কারণ আপনার হচ্ছে আপনার যে কোনো ধরনের কোশ্চেনের আনসার আমি তো দেওয়ার ট্রাই করতেছি, সেটা যখনই হোক। হ্যাঁ, আমি হয়তো আমার কাজ করতেছি, বাট তারপরে আমি আপনার কোশ্চেন আনসার দিতেছি। হয়তো এটা আমি পরে দিলেও পারতাম, বাট আমার কাছে মনে হয় যে হয়তো আপনার একটা কনফিউশন হয়েছে, এই একটা জায়গায় আপনি পড়তেছিলেন, এই জায়গায় আপনি বুঝতেছেন না। একটা জিনিস হয় কি, যে ধরেন আমি একটা জিনিস বুঝতেছি না, এখন সামনে আর পড়তে ইচ্ছা করে না, মানে এটা না বুঝে আমি সামনে যাবো কিভাবে? তো ওই ওই সেন্সে তখন ওই ওই আনসারটা দেয়া ট্রাই করি, যে তাড়াতাড়ি দেয়া ট্রাই করি। কারণ হয়তো বা আপনি পড়তেছেন, মাঝখানে এই জিনিসটা মধ্যে আটকা পড়ছে। সো এগুলো আসলে, মানে এখানে অনেকে আছেন যে হচ্ছে হয়তো আমার আগের বেঁচে যারা ছিল ওদের কাছ থেকে শুনে বা কথা বলে আসছেন। তো যদি আপনাদের কাছ থেকে আপনারা যদি কাউরে রিকমেন্ড করেন, কাইন্ডলি এটুকু বলে দিন, কারণ এটা খুব বাজে জিনিস। এর আগের বেচগুলোতেও করছে, যার কারণে আমি চিন্তা করছিলাম যে ইনস্টলমেন্ট বাদ দিয়ে দিব। কারণ আমার দরকার নেই সব অযথা, মানে গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। এরপরে আবার চিন্তা করলাম অনেকের তো ডেফিনেটলি, যে আপনি বললেন না যে ভাই আপনার ফুচকা নিয়ে এত রাগ কিসের, আমি বলি এখানে। সেটা হচ্ছে যে, মানে এই যে আমার ওয়াইফের বাইরে, মানে হুমায়ুন আহমেদ একটা কথা বলছিল যে কি, যে প্রতি সপ্তাহে আপনার ওয়াইফ রে হচ্ছে একবার ফুচকা নিয়ে ফুচকা খাওয়াইলে হচ্ছে স্বামীর কি থাকে, কি বলে, মানে তার
কি বলে খাবার মানটা দাবার সে থাকে। ভালো পায় আর কি। হ্যাঁ, তো এরকম আর কি, যে তা আমি খুবই ত্যক্ত বিরক্ত আর কি এই ফুচকা টুচকা নিয়ে আর কি। তো এখন ঘটনা হয়েছে কি দেখেন, আমি যখন প্রিপারেশন নেই তখন হচ্ছে আমার ওয়াইফের কাছে কিছু জমা টাকা ছিল, আমার হাতে কোনো টাকা ছিল না। মানে আমি হুট করে চাকরি টাকরি ছেড়ে আসছি, আর আমি সেভিং করতে পারি নাই কখনো, আর আমার মনে হয় না কোনোদিন আমি করতে পারবো। তা আমি যখন আসছি, বাসায় আসছি, আমার হাত পুরো খালি। হ্যাঁ, তো আমি তার কাছ থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান নিয়ে নিয়ে, দান না বলবো, মানে তার কাছ থেকে নিয়ে নিয়ে তারপর আমি চলছি। ইভেন আমি ওই যে ফর্ম ফিল আপ গুলো করছি তার টাকা দিয়ে, মানে তার কাছে জমানো কিছু টাকা ছিল এটা। তো এই জন্য আমি সবসময় বলি যে আপনি চাকরি করতেছেন, যদি আপনার ওয়াইফের কাছ থেকে বা আপনার হাজবেন্ডের কাছ থেকে যদি নেওয়ার হয় নেন, নিয়ে তারপরে পড়েন, পড়ে ভালো করে পরীক্ষা দেন। অ্যাকচুয়ালি আমি জানি যে আসলে যারা প্রিপারেশন নেয় তাদের কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয়, যে আপনার দেন 50 টাকা দরকার, আমি 50 টাকা ঠিকই হচ্ছে আমার ওয়াইফের কাছ থেকে নিয়ে তারপরে আমি হয়তো মোবাইলে টাকা পড়ছি বা একটা কিছু করছি। তা আমি তাদের জন্য ইনস্টলমেন্টটা রাখা। তো এই যে এইসব মানুষ যেগুলা করে না, এদের কারণে হচ্ছে যারা অ্যাকচুয়ালি যাদের দরকার ইনস্টলমেন্টটা, তারা হচ্ছে মানে ডিপ্রাইভড হয় আর কি, আর কিছু না। যাই হোক, এগুলা থাকবেই, এগুলা নিয়ে কথা বলে লাভ নেই। বাট ওই আপনার মাঝামাঝি তার হয়তো আমি বলি যে চলে গেছে, বা আরো একজন চলে যাবে, বা 2-3 জন চলে যাবে, ঠিক আছে। তো এর এগুলা হচ্ছে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, এগুলো হচ্ছে দান্দাবাজ। কথা বুঝতে পারছেন? সে ঢুকছে, সে কিছু জিনিস তার এই জায়গা থেকে দরকার ছিল, সেইগুলো দেখে বাস চলে গেছে, বাস। কথা বুঝতে পারছেন? আমি একটু ইয়েটা বললাম কারণ আমাদের মধ্যে এরকম কিছু আছে। যাই হোক, সমস্যা নেই। আপনি টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখেন আমি কত ম্যাটেরিয়ালস দিয়ে দিছি, এগুলো আমি ছোট ছোট করে নোট করে বানানো, অনেক দিন খুঁজে খুঁজে তারপরে বানাইছি এগুলা। আমি তো সবার জন্য দিয়ে দিছি, তো এইগুলা করার কোনো দরকার নাই। আচ্ছা, যাই হোক, অন্য কথা থেকে আমরা এই কথাতে চলে আসছি। তাহলে পড়াশোনার ব্যাপারে কম্প্রোমাইজ করবেন না। আরেকটা বলি, সেটা হচ্ছে যে আহমেদ মোল্লা স্যারের বই, একটা বই আছে যে পেডিয়াট্রিক ক্লিনিক্যাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং, পেডিয়াট্রিক ক্লিনিক্যাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং। বইটা একটু কালেক্ট করে ফেলবেন। আমি পেপার ওয়ানের কিছু কিছু টপিক আগে পড়ায় ফেলবো, তাতে হবে কি আপনি বেশি পড়তে পারবেন। কারণ পেপার ওয়ানটা কিন্তু মারাত্মক সাবজেক্ট, হ্যাঁ, যে কোনো সময় হাত ফসকে যেতে পারে। ঠিক আছে, সো এই বইটা একটু কালেক্ট করে ফেলবেন। আমি হয়তো এই মাসের লাস্টের দিকে আমি এটা এটা আমি একটু দেখাই দিব, দাগাই দিব, পড়ে ফেলবেন রেডিওলজিটা। আর রেডিওলজিতে আমি নোট দিবই। হ্যাঁ, বাট এই বইটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেন গত এই জানুয়ারিতেও আসছে, সামনে সবগুলা পরীক্ষাতেই আসবে। ওকে, তাহলে রেবিসে আসি। রেবিস ভাইরাস কজড বাই মানে কস্ট রেবিস ভাইরাস কি করে, রেবিস করে ডিজিজ ক্যারেক্টারাইজড বাই এনকেফালাইটিস। তো এখানে যেহেতু সিএনএস টা মেন ইনভলভ হয়, এটা তাহলে প্রপার্টিস অফ রেবিস ভাইরাস এন্ড ইবোলা ভাইরাসটা এখানে আপনার পড়তে হবে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আহ আচ্ছা, আপনি মাঝখানে কি চ্যাট জিপিটির কথা বললেন, আমি তো এটার ব্যাপারে আসলে কোনো ইয়ে জানি না। ঠিক আছে, এটার ব্যাপারে আমি আসলে কোনো আইডিয়া নাই, আপনারা ভালো জানবেন এটাতে। যাই হোক, এটাতে আমরা হচ্ছে এই পার্থক্যটা দেখবেন। সামারি অফ রেপ্লিকেটিভ রেবিস ভাইরাস অ্যাটাচ টু দ্য এসিটাইল কোলিন রিসেপ্টর। আচ্ছা, আমরা বেসিক বায়োলজিতে বলছিলাম কোন ভাইরাস হচ্ছে কোন ভাইরাস কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, মনে আছে? রেপ্লিকেশনের চ্যাপ্টারে বলছিলাম। জি ভাইয়া। তাহলে এসিটাইল কোলিন রিসেপ্টরের সাথে রেবিস ভাইরাস ইয়ে করে। আরো কি কি জানি ছিল ওখানে, বলেন তো, আর দুই একটা দেখি মনে আছে কিনা, এরকম রিসেপ্টর ছিল কয়েকটা। এই যে এপিথেলিয়াল সারফেস রিসেপ্টর ছিল। হ্যাঁ, র্যাবিস ভাইরাসটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে, হুম, তারপর ইপস্টেইন-বার ভাইরাসটা হচ্ছে কমপ্লিমেন্ট রিসেপ্টর, হুম, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1টা হচ্ছে যে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, আর আর ভ্যাকসিনিয়াটা ভ্যাকসিনিয়া ভাইরাসটা হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর এপিডার্মাল রিসেপ্টর। গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ, এগুলোর সাথে বাইন্ড করে, সো এটা এটা আমরা একটু দেখলাম। এটা এপিডেমিওলজি হচ্ছে ভাইরাস ট্রান্সমিটেড টু দ্য বাইট অফ দ্য রেবিট এনিম্যাল। রেবিট এনিম্যাল গুলা কি কি, কি কি ওয়াইল্ড এনিমেলস গুলো আছে, যেরকম স্কাঙ্কস, রেকুনস, ব্যাট ডগস আর ফ্রিকোয়েন্ট, এরা হচ্ছে আপনার মেইনলি রেবিট এনিম্যাল বলি আমরা। ওকে, সো আচ্ছা,
তো প্যাথোজেনেসিস এন্ড ইমিউনিটিতে আমরা আসি, যে দ্য ভাইরাস মাল্টিপ্লাইজ লোকালি এট দ্য বাইট সাইট। তাহলে যদি সিএনএস এর কাছাকাছি বাইট হয় তাহলে চান্স অফ মানে হচ্ছে আপনার ডিজিজ সিভিয়ারিটি বেশি হবে না? জি কারো জি। যদি পায়ে পায়ে কামড় দেয় কুকুর, তাহলে তার তার থেকে যার কম হচ্ছে হবে। ধরেন, হ্যাঁ, যার হচ্ছে ধরেন নেকে, হ্যাঁ, বা হচ্ছে ফেসে যদি অ্যাটাক করে তাহলে বেশি হবে সিভিয়ারিটিটা। তো virus multiplies locally at the bite sites and infects sensory neurons and moves along the axonal transport to the central nervous system. So এটাও retrograde transmission হয়. So then vi- the virus multiplies in the central nervous system, then travels again down to the peripheral nerve to the salivary glands and other organs. So from the salivary glands it enter into the saliva and transmitted by the bite. তাহলে এটা যদি রেবিস ভাইরাস আক্রান্ত একটা মানুষের বাইট দিয়েও কি হইতে পারে? হ্যাঁ, আবার রেবিস হইতে পারে। রেবিস হইতে রেবিস পারে। হতে পারে। আচ্ছা, বলছেন ভাইয়া প্যাথোলজি এন্ড অ্যানাটমি এগুলা, হ্যাঁ, এগুলো আপনি রেকর্ডেড ক্লাসগুলাই দেখবেন, রেকর্ডেড ক্লাসগুলো দেখে পরীক্ষা দিবেন, দেন আমি ওই যে সলভ ক্লাসগুলো থাকবে এগুলাতে আমি আবার সেল ইনজুরি ইনফরমেশন পড়াই দিব, ঠিক আছে? ওকে, তাহলে তাহলে রেবিস হইতে পারে। সো এটা কিন্তু কোনো ভাইরেমিক স্টেট নাই, দ্যাট ইজ হচ্ছে আপনার কি নাই, উম, আহ, মানে ব্লাডে আসে না, এটা ওই আপনার হচ্ছে সাইট অফ ইনফেকশন থেকে সিএনএস এ যাবে, সিএনএস এ মাল্টিপ্লাই করে আবার হচ্ছে ওই স্যালাভারি গ্ল্যান্ড বা আদার অর্গানে আসবে, ব্লাডে আসবে না। So within that central nervous systems, encephalitis develops and the death of the neurons and demyelination occurs. So infected neurons contains eosinophilic cytoplasmic inclusion that is negri body. So এটা আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস করে দেখতে পাই। Clinical findings incubation period of the rabies according to the location of bite. So as short as 2 weeks থেকে 16 weeks. এবার কোশ্চেন আসছিল না, ইনকিউবেশন পিরিয়ড যতগুলো আমি পাইছি এর মধ্যে রেবিসটাই বেশি, 2 weeks থেকে 16 weeks. ওকে, আচ্ছা। So it is shorter when the bites are sustained on the head rather on the leg. So because shorter distance to travel করতে হয় to reach the central nervous systems. So clinically the patient exhibits a prodrome of non-specific symptoms such as fever, anorexia, and changes in sensation at the bite site called paresthesias, and after the prodromal symptoms the rabies encephalitis manifested either two form, এটা হচ্ছে furious form that is encephalitis, আর এটা হচ্ছে dumb form that is paralytic। তাহলে furious ফর্মটাই হচ্ছে কমন। In the furious forms agitation, delirium, seizures and hydrophobia occurs। কেন হাইড্রোফোবিয়াটা হয়? বিকজ যখন এই পানিটা খাইতে যায় তখন there is a painful spasm of the pharyngeal muscles, that's why আমরা বলি পানি দেখলে ভয় পায়। বুঝলেন কিনা? জি ভাইয়া। যে কোনো ধরনের লিকুইড সোয়ালো করতে গেলে এই প্রবলেম হবে। ডেথ 100% আর কি, মর্টালিটি রেট 100%। ইবোলা ভাইরাস, এটার ফিচার্স গুলো আমাদের একটু পড়তে হবে। ইবোলা হেমোরেজিক ফিভার করবে। ভাই কোনো ডেট আছে মানে এতদিনের মধ্যে অসুবিধা হয়, ডেথ হয়? এতদিনের মধ্যে মারা যাবে বলতেছেন, এরকম তো ডেট হ্যাঁ, এরকম কোনো আমার কিছু কি জানা নাই। আছে? না, এরকম কিছু জানা নাই, তবে হচ্ছে ডিপেন্ড অন ইয়ের উপরে আর কি, আপনার হচ্ছে ওই যে সাইট, হ্যাঁ, যদি ইয়েতে হয় আপনার ফেসের কাছাকাছি হয়, মানে ব্রেনের কাছাকাছি কোন সাইটে হয় তাহলে বেশি হবে। ল্যাবরেটরি ডায়াগনোসিস, রেপিড ডায়াগনোসিস অফ রেবিস আমরা করতে পারি বাই ইউজিং পিসিআর অথবা ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট টু দ্য রেবিস, অথবা আমরা হিস্টোলজিক্যালি আন্ডার মাইক্রোস্কোপ নেগ্রি বডিটা আমরা পাই ইন দ্য সাইটোপ্লাজম অফ দ্য হিপ্পোক্যাম্পাল রিজিয়নস। তারপরে হচ্ছে আপনার এখানে একটু ভ্যাকসিনের ব্যাপারে একটু কথা আছে, যে ডাক এমব্রায়ো ভ্যাকসিন। ডাক এমব্রায়ো ভ্যাকসিন বলতে কি বুঝি? হাঁসের হাঁসের এমব্রায়ো embryo, থেকে ভ্যাকসিন তৈরি করা হয়। embryo and or various nerve vaccines are available as well. Dark embryo vaccine has low immunogenicity. The nerve tissue vaccines can cause allergic encephalomyelitis. So এই দুইটা সমস্যা। ডার্ক এমব্রায়ো ভ্যাকসিনের সমস্যা হচ্ছে এটা লো ইমিউনোজেনিসিটি। তাহলে এটা কি হইলো কিছু? লো ইমিউনোজেনিসিটি যদি কোনো ভ্যাকসিনের থাকে তাহলে এটা কি ওই ভ্যাকসিনটা ভালো? না ভাই, না।
তাহলে না তার ভাইয়া। অ্যান্টিবডি প্রোডাকশন ওরকম তৈরি করতে পারবে না। নার্ভ টিস্যু ভ্যাকসিনের সমস্যা হচ্ছে এটা অ্যালার্জিক এনকেফালোমাইলাইটিস করে। সো আমরা এখন কি করি, আমরা এখন হচ্ছে আপনার হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনটা ইউজ করি। হ্যাঁ, এটা ভালো। সো এটা প্রি এক্সপোজার পোস্ট এক্সপোজার আমরা ভ্যাকসিন দেই। সো এই ইবোলা ভাইরাসটা একটু দেখি। ইবোলা ভাইরাস ইবোলা হেমোরেজিক ফিভার করে, এনাফ, আর কিছু লাগবে না। ভাইয়া এই হুম। যে রিসেপ্টর যে ভাইরাসের রিসেপ্টর গুলো যে ইনভলভ করে এগুলা কি আরেকবার একটু বলা যাবে? আমি দুইটা লিখতে পারছিলাম, না, এটা আছে এসিটাইল তো কোলিন ইয়েতে, এটা রেজিস। আছে, আমি বলি আপনারে এটা কই আছে। কোথায়? এটা আছে বেসিক বায়োলজিতে আছে, আমরা পড়াইছি না এটা বেসিক আচ্ছা, বায়োলজিতে। বেসিক বায়োলজিতে। হ্যাঁ, বেসিক বায়োলজিতে আছে, ভুলে আমি গেছি। বলতেছি দাঁড়ান। কেউ একজন না বলেন না কই 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 আছে। এটা হচ্ছে রেপ্লিকেশনের চ্যাপ্টার নাম্বার 29 এ আছে। চ্যাপ্টার নাম্বার 29। আপনারটা কোন এডিশন বইটা? আগের এডিশন, অনেক আগের? না ভাই, একদম লেটেস্ট। আচ্ছা, লেটেস্ট হলে যে চ্যাপ্টার 29, যে আপনার হচ্ছে একটা ফ্লো চার্ট আছে আচ্ছা না ভাই, গ্রোথ বুঝতে সাইকেলের, পেরেছি। ওইটা ডানে আচ্ছা দেখবেন, হচ্ছে ডানের ইয়েতে কলামে আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই, বুঝতে পারে। ঠিক আছে। তারপরে আমরা ইবোলা ভাইরাস তো আমরা বললাম, এটা ইবোলা হেমোরেজিক ফিভার করে। ওকে, এবার আসি টিউমার ভাইরাস। টিউমার ভাইরাসের মধ্যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার তো আমরা জানি নাকি? সবাই মনে হয় টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বলতেছি। টায়ার্ড হয়ে গেছেন? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, টায়ার্ড না হলে ভালো। ভাইয়া এই চার্টটা কি এডিশন 15 এডিশনে কি নাই? কোন চার্ট? এই যে রিসেপ্টর কোনগুলি কোথায় আছে, না না, চার্ট মানে না তো, কোনটার এটা সাথে এটা বাইন্ড করে, চার্ট সরি। চার্ট না, চার্ট না, এটা হচ্ছে আপনার, আমি বলি, এটা হচ্ছে ওই ইয়ের মধ্যে, প্যারার মধ্যে আছে। চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি আচ্ছা নাইন ভাইয়া। 15 এডিশনের, আমি পেজ নাম্বারটা বলি দাঁড়ান। আপনারা অনেক এটার কথা বলতেছেন, আপনারা পড়েন না এটা? বেসিক বায়োলজি মিস হয়েছে নাকি? এগুলো তো পড়াই 223 তখন দিছি। নম্বর আমি পেজে আছে। হ্যাঁ, 223 নাম্বার ভিডিও। পেজের আচ্ছা উপরের দিকে আছে। পড়েন নাই না বাকি আছে? ভাই, এটা সামহাউ মিস হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, দেখে নেবেন। ফিচার্স অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, এটাতে আসেন একটু, এই বক্সটাতে। আচ্ছা, এটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন বা হচ্ছে ম্যালিগন্যান্ট সেল, এটার প্রপার্টিস শুধু এগুলা না, আরো আছে। যেরকম অল্টার্ড মরফোলজি হবে, দের ইজ হচ্ছে শেপ অফ দ্য সেল, সেলের শেপটা হচ্ছে অ্যাবনর্মাল শেপ থাকবে। হ্যাঁ, আচ্ছা, অল্টার্ড গ্রোথ কন্ট্রোল। দেখেন, একটা সেলের গ্রোথ যখন শুরু হয়, এটার একটা গ্রোথ ইনহিবিটরি কি আছে, মানে সিগন্যালও থাকে। সো লস অফ ইনহিবিশন অফ গ্রোথ, তারপরে হচ্ছে আপনার আহ, এ, কি বলে, মাইটোসিস যে হবে, সেল ডিভিশনটা, এটা হবে অ্যাবনর্মাল, বাইজারি, অ্যাটিপিক্যাল মাইটোসিস হবে। অ্যান্ড ইনক্রিজ এবিলিটি টু কন্টিনিউ গ্রোয়িং, দ্যাট ইজ ইমমর্টালাইজেশন অফ সেল। হ্যাঁ, মানে এটা কন্টিনিউ গ্রো করতেই থাকবে। অল্টার সেলুলার প্রপার্টিজ, হ্যাঁ, দ্যাট ইজ হচ্ছে আপনার দেখবেন নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা অল্টার্ড হবে। তাহলে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও কি হবে ইন কেস অফ ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্ট সেলের ক্ষেত্রে? বলেন। দ্যাট ইজ 1:1 হবে। হ্যাঁ, ম্যালিগন্যান্ট সেলের ক্ষেত্রে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও হবে 1:1। আর নর্মাল সেলে কত থাকে রেশিও? নর্মাল সেলে নিউক্লিয়ার ওয়ান সাইটোপ্লাজমিক টু রেশিও সিক্স 1:4, or 1:3। 6, 1:6 ও কারেক্ট, 1:4 ও কারেক্ট নর্মাল, নর্মাল এর ক্ষেত্রে। এন্ড অল্টার বায়োকেমিক্যাল হচ্ছে প্রপার্টিস। সো এগুলো হবে আপনার হচ্ছে আপনার মেলিগন্যান্ট ট্রান্সফরমেশনের ফিচার্স। সো এগুলো একটু দেখবেন। আচ্ছা, আচ্ছা, এরপরে যাই আমরা। আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন?
ভাইয়া বেশি জি ব্যাটারি লো, ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই তো ব্যাটারি লো সমস্যা না, নেই। ঠিক আছে তাহলে। ওকে, তাহলে আমরা একটু আগাই সামনে। এগুলা লাগবে না, হ্যাঁ, এগুলা দরকার নাই। এটাতে আসেন, ভ্যারাইটিস অফ টিউমার ভাইরাস, হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 370, আর 15 এডিশন হলে 355। তাহলে আরএনএ ভাইরাসের মধ্যে কি কি আছে দেখেন। আরএনএ ভাইরাস রেট্রো অ্যান্ড ফ্লেভি ভাইরাস, দ্যাট ইজ হেপাটাইটিস সি ভাইরাস। ডিএনএ ভাইরাসের মধ্যে পেপিলোমা, হার্পেস ভাইরাস, হেপাডনা, পোলিওমা ভাইরাস এন্ড এডেনো ভাইরাস। এই এডেনো ভাইরাস, এটা এন্ড পক্স ভাইরাস, এগুলো আসলে আপনার হচ্ছে হিউম্যানে করে না, হ্যাঁ, হিউম্যানে করে না, এটা ল্যাব অ্যানিমেলে করে। বাট এরা অনকোজেনিক ভাইরাস, যদি বলে অনকোজেনিক ভাইরাস, এডেনো ভাইরাস, পক্স ভাইরাস থাকে তাহলে ট্রু দিবেন, হ্যাঁ। যদিও এটা হিউম্যানে করে না, বাট হয়তো বা করে, কিন্তু এটার অ্যাসোসিয়েশন আমরা এখনো পাইনি, স্টাডি চলতেছে হয়তো। বাট যেহেতু অনকোজেনেসিস করে লিভিং বডিতে বা লিভিং অ্যানিমেলে, সো দে আর অনকোজেনিক ভাইরাস। এগুলো একটু দেখবেন, এটা ইনফিনিটি স্টার। এডেনো এন্ড পক্স ভাইরাস অ্যানিমেলে করে, হ্যাঁ, অ্যানিমেলে। ওকে, এখন এখানে আপনার হচ্ছে যেরকম মার্কেল সেল পোলিওমা ভাইরাস, এটা মার্কেল সেল ক্যান্সার করে ইন দ্য স্কিন। আপনি এখানে যে ইয়েটা আছে, ওই যে হ্যাপাটাইটিস সি ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাস, এগুলো সম্পর্কে তো আমরা পড়ছি। হিউম্যান হার্পেস ভাইরাস 8, হ্যাপাটাইটিস বি ভাইরাস, মার্কেল সেল পোলিওমা ভাইরাস, দ্যাট ইজ কার্সিনোমা অফ দ্য মার্কেল সেলস ইন দ্য স্কিন। হ্যাঁ, মার্কেল সেলে কি থাকে? নিউরোরিসেপ্টরস ফর প্রেসার এন্ড টাচ, ইম্পর্টেন্ট এটা। সো এগুলা তো আমরা অলরেডি পড়ছি। ভ্যাকসিন এগেনস্ট ক্যান্সার, আমরা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন, হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন আমরা দিচ্ছি। এই, এর বেশি আর কিছু এখানে পড়ার কিছু নাই। ওকে, তো এই বক্সটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এরপরে আসি হচ্ছে স্লো ভাইরাস, স্লো ভাইরাল ডিজিজ অর প্রিয়ন্স, এটা ইনফিনিটি স্টার। তাহলে স্লো ডিজিজ কজড বাই কনভেনশনাল ভাইরাস, স্লো ডিজিজ কজড বাই প্রিয়ন্স। দুইটাই স্লো, অনেক দেরিতে গিয়ে হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সাইন সিমটমস এগুলো অ্যাপিয়ার করে। তাহলে স্লো ডিজিজ কজড বাই কনভেনশনাল ভাইরাস, প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, ইট ইজ কজড বাই কোন ভাইরাস? অনেকে জানেন, জেসি ভাইরাস দিয়ে করে। আর সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস মিজেলস দিয়ে হয়। আর এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস, দ্যাট ইজ এইচআইভি ভাইরাস। আর স্লো ডিজিজ করে কজ বাই প্রিয়ন্স, প্রিয়ন্স প্রোটিন দিয়ে স্লো ডিজিজ হয়। ওকে, এরপরে আমরা যাই এখানে। এখানে কেন যে হচ্ছে স্লো ভাইরাল ডিজিজ কজ বাই কনভেনশনাল ভাইরাস, এখানে এইডসটা কেন বাদ দিয়ে দিল? এইডসটা আছে তো এখানে, এইডসটা দেখেন আগের এডিশনে আছে, এইডস, এইডস, এইচআইভি ভাইরাস। ওকে, আচ্ছা, সাব-অ্যাকিউট প্যানএনকেফালাইটিস, সাব-অ্যাকিউট sclerosing panencephalitis is a slowly progressive disease characterized by inflammatory lesions in many areas of the brain. This rare disease in children who were infected with measles several years earlier. So এখানে হচ্ছে SSP begins with mild changes in the personality and ends with dementia and death. SSP is a persistent infections. এখানে এখানে একটু বলি, সেটা হচ্ছে নিউ এডিশনে একটু কতগুলো জিনিস বাদ দিয়ে দিছে। যে বলছে এসএসপি ইজ এ পারসিস্টেন্ট ইনফেকশন কই বাই এ ভেরিয়েন্ট অফ মিজেলস ভাইরাস দ্যাট ক্যান নট কমপ্লিট ইটস রেপ্লিকেশন। কথাটা বুঝেন, এখান থেকে পরে বাদ দিয়ে দিছে। 15 এডিশনে আছে বা 16 এডিশনে আছে, এখানে নাই, না থাকলে নাই, এটা নিয়ে এত আফসোস করার কিছু নাই। এখন এই যে এসএসপি ইজ এ পারসিস্টেন্ট ইনফেকশন বাই এ ভেরিয়েন্ট অফ মিজেলস ভাইরাস দ্যাট ক্যান নট কমপ্লিট ইটস রেপ্লিকেশন। তাহলে যেই মিজেলস ভাইরাসটা তার রেপ্লিকেশনটা কমপ্লিট করে নাই এখনো, হ্যাঁ, ওইটা দিয়ে হচ্ছে আপনার এসএসপিটা ডেভেলপ করতেছে। ঠিক আছে, এসএসপিটা ডেভেলপ করতেছে। তো এটা অনেকগুলা ধারণা করা হয়েছে, অনেকগুলা হচ্ছে তারা হাইপোথেসিস বলছে, যেরকম আপনার আম, কি বলে, এই এই এসএসপি ডেভেলপ করতেছে হচ্ছে আপনার ডিউ টু
আম, কি বলে, এই যে আপনার অ্যান্টিবডি এন্ড হচ্ছে এই যে ইনকমপ্লিট রেপ্লিকেটেড মিজেলস ভাইরাস, এটার মধ্যে ক্রস রিয়েক্ট হওয়ার কারণে, হ্যাঁ, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ব্রেন টিস্যুটারে হচ্ছে, ব্রেন প্যারেনকাইমাল টিস্যুটারে হচ্ছে এফেক্ট করে এবং আস্তে আস্তে এই সাব একিউট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস ডেভেলপ করে। ঠিক আছে, তাহলে মিজলসের এগেনস্ট অ্যান্টিবডি আর এই যে ইনকমপ্লিটলি রেপ্লিকেটেড যে মিজলস ভাইরাসটা, এটার সাথে ক্রস রিঅ্যাক্ট করে, এন্ড ক্রস রিঅ্যাক্টের ফলে দ্যার ইজ এ সেল ড্যামেজ, দ্যাট ইজ ব্রেনে সেল ড্যামেজ করে, দ্যাট ইজ হচ্ছে সাবএকিউট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস ডেভেলপ করে। আহ এই জায়গায় হচ্ছে আমরা রুবেলাতে এরকম পাইছিলাম কিনা, প্রগ্রেসিভ প্যারেনকেফালাইটিস সিন ইন কনজেনিটাল রুবেলা, বলছিলাম কিনা আমার মনে নাই। রুবেলার যে কনজেনিটাল কি কি ফাইন্ডিং জি পাইতেছিলাম ভাইয়া বলেছিলেন। বলছিলাম কিন্তু, হ্যাঁ, তাহলে এটা একটু লিখে রাখেন যে প্রগ্রেসিভ প্যারেনকেফালাইটিস ক্যান অলসো সিন ইন পেশেন্টস উইথ রুবেলা, কনজেনিটাল রুবেলা। তাহলে রুবেলাতে কোন কোন এই কনজেনিটাল ইয়েটা পাই আমরা সবচেয়ে বেশি, ফাইন্ডিংটা নার্ভ ডিফনেস। নার্ভ ডিফনেসটা আমরা বেশি পাই। ঠিক আছে, তারপরে তাহলে এখানে কিন্তু এডসটা লিখতে হবে, হ্যাঁ, এডসটা একটু লিখে রাখেন। এরপরে আসি হচ্ছে স্লো ডিজিজ কজড বাই হচ্ছে প্রিয়ন্স, কই বক্স কই, এই যে বক্স, এটা ইনফিনিটি স্টার। ইম্পর্টেন্ট ফিচার্স অফ স্লো ভাইরাল ডিজিজ কজড বাই প্রিয়ন্স, তাহলে এটা হচ্ছে আপনার কুরু, হ্যাঁ, ট্রান্সমিসিবল ইনফেকশাস এটা। ঠিক আছে, ক্রুসফেল জ্যাকব, এটা ট্রান্সমিসিবল এন্ড ইনফেকশাস, এটা হেরিডিটারি হইতে পারে বা জেনেটিক হইতে পারে, স্পোরাডিকও হইতে পারে। তারপরে হচ্ছে ভেরিয়েন্স ক্রুসফেল জ্যাকব, ট্রান্সমিসিবল এন্ড ইনফেকশাস। হেরিডিটারি হচ্ছে জাস্টম্যান স্ট্রসলার শেঙ্কার সিনড্রোম, হেরিডিটারি আর জেনেটিক। ফেটাল ফ্যামিলিয়াল হচ্ছে ইনসোমনিয়া, হেরিডিটারি এন্ড জেনেটিক। তাহলে এখানে হেরিডিটারি আর জেনেটিক যদি প্রিয়ন্স ডিজিজ বলে তাহলে কোনগুলা বলবেন বলেন? এই যে জাসমিন স্ট্রসলার ফিটাল শেঙ্কার, ফিউশন। ফেটাল ফ্যামিলিয়াল ইনসোমনিয়া, তারপরে হচ্ছে আপনার ক্রুসফেল জ্যাকব, এটা কিন্তু একবার আসছে। কোনগুলা হেরিডিটারি অর জেনেটিক, আপনার হচ্ছে ইয়ে মানে স্লো ডিজিজ কজ বাই প্রিয়ন্স। আচ্ছা, প্রিয়ন্স এই যে ডিজিজ গুলা মেনলি হচ্ছে এই যে আপনার বললেন হচ্ছে আম, এই যেগুলা ট্রান্সমিসিবল, হ্যাঁ, যেগুলো আপনার হচ্ছে ব্রেনে তো করতেছে কিভাবে, দিস আর বিশেষ করে কুসফেল জ্যাকব ইয়াট্রোজেনিক ট্রান্সমিশন বাই, যখন আমরা কর্নিয়াল ট্রান্সপ্লান্ট করি তখন ইয়াট্রোজেনিক ট্রান্সমিট হইতে পারে, অথবা ব্রেন ইলেকট্রোড বসাই অনেক সময় আমরা, অথবা নিউরো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, ইউজ করার সময় হচ্ছে আপনার ইয়াট্রোজেনিক এই ইয়ে হইতে পারে, এই প্রিয়ন্স ডিজিজ গুলা হইতে পারে। বুঝতে পারছেন? বুঝেন জি নাই? ভাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যাই হচ্ছে এইচআইভি এইডস। তাহলে আমরা শেষ করে, এটা 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 শেষ করলেই শেষ হয়ে যাবে। তাহলে আমরা শেষ করে একবারে ক্লাস শেষ করে দিই নাকি, না আবার ব্রেক নিব, কোনটা বলেন না, আপনারা? ওকে ভাই, শেষ শেষ করে করে দিন দিই, হ্যাঁ, এটা যদি। লাস্ট ভাইরাস এটা। আচ্ছা, এবার আসেন হচ্ছে এইচআইভি এইডস। আচ্ছা, এইচআইভি এইডস এর টার্গেট সেল কি কি আছে? প্রথমে কিছু কথা লিখেন, তাইলে তাহলে পড়াটা শর্ট, মানে শর্ট হয়ে যাবে। বলেন তো টার্গেট সেল কি কি আছে? একটা হচ্ছে CD4। তাহলে এইচআইভি টার্গেটস কোন কোন সেলগুলারে এইচআইভি টার্গেট করতেছে? একটা হচ্ছে CD4 হেল্পার টি সেল, উপরে লেখেন এগুলো, CD4 হেল্পার টি সেল। তারপর হচ্ছে মনোসাইট ম্যাক্রোফেজ ফলিকুলার ডেনড্রাইটিক সেল, monocyte macrophage follicular dendritic cell and microglia, CD4 helper T cell, monocyte macrophage follicular dendritic cell আর হচ্ছে মাইক্রোগ্লিয়া।
CD4 helper T cell, monocyte, macrophage, follicular dendritic cell, and microglia. ওকে, এবার আসেন ভাইরাস ইনফেক্ট, আমরা নর্মাল কথাবার্তা বলি। এইচআইভি একটা ভাইরাস, এটা সেলটারে ইনফেক্ট করছে, ফাইন, ভালো কথা। এখন ভাইরাস ইনফেক্টেড সেল তো, এটা সাইটোটক্সিক টি সেল আইসা ঠাস ঠাস মেরে ফেলার কথা না, নাকি? জি। জি ভাইয়া। আচ্ছা, কিন্তু তারপরেও এই এইচআইভি এইডস এত কিছু করতেছে, তাহলে আপনি বললেন CD4 হেল্পার টি সেলটা, হ্যাঁ, অ্যাটাক করে এবং CD4 হেল্পার টি সেলের কাউন্ট আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এখানে সাইটোটক্সিক টি সেলের কি হবে বলেন, কি মনে হয়? কমে যাবে। সাইটোটক্সিক টি সেল কমে যাবে। আর কেউ কিছু বলবেন? টি সেল বাড়বে। টি সেল না বাড়বে। না আচ্ছা, আর বলেন, আর কেউ কিছু বলেন একটু। কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন কিনা? দেখেন, আমি আবারও বলি, আমাদের সব কিছুর মেইন ফ্লো চার্ট হচ্ছে ওই অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি আর সেল মিডিয়েটেড ইমিউনিটির যে ফ্লো চার্টটা ছিল, মনে আছে কোনটা? মনে নেই? আচ্ছা, তাহলে দেখেন তো, যদি CD4 হেল্পার টি সেল থেকে টি হেল্পার 1 আর টি হেল্পার 2 আসলো, এখন টি হেল্পার 1 থেকে আপনি বলছেন যে কি রিলিজ হয় টি হেল্পার 1 থেকে? গামা ইন্টারফেরন। আর কিছু রিলিজ হইতো টি হেল্পার 1 থেকে? ইন্টারলিউকিন 2 আচ্ছা, ইন্টারলিউকিন 2 কি করতো? ইন্টারলিউকিন 2 সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করতো। অ্যাক্টিভেট করতো। তাহলে আমার CD4 হেল্পার টি সেল না থাকলে টি সেল, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হবে? না ভাই, তাহলে এইচআইভি এইডস এ কেন সাইটোটক্সিক টি সেল দিয়ে ইফেক্টিভ কিলিং হচ্ছে না, কেন বুঝতে পারতেছেন? বুঝছি ভাই। দেখেন, কেউ যদি না বুঝেন আবার বলেন, সমস্যা নেই। না বুঝতে, এটা না বোঝাটা খুব মানে ইজি জিনিস না, যে না আমি খুব সহজ জিনিস আমি বুঝলাম না, এটা অনেক কঠিন। বলেন, কেউ যদি না বুঝে থাকেন বলেন, আমি আবার বলবো। ভাইয়া আরেকবার বলেন। হ্যাঁ, আচ্ছা, ধরেন আপনার, তাহলে তো আমাদের যাইতে হবে এটাতে, একটু যাই, হ্যাঁ, না গেলে আবার হচ্ছে এই, এটা যে কই রেখে আসছি, যাদের এই এই এডিশনটা আছে একটু বলেন তো পেজ নাম্বারটা। ওই যে আপনার ইয়েটা, ওই ফ্লো চার্টটা কত নাম্বার পেজে আছে? পেয়ে গেছি মনে হয় খুব সম্ভবত, নাকি? এই যে, এই যে দেখেন, তাহলে এটা হচ্ছে CD4 হেল্পার টি সেল, এটা CD8 সাইটোটক্সিক টি সেল। CD4 হেল্পার টি সেল থেকে আমরা জানি টি হেল্পার 1 এটা, হ্যাঁ, টি ইফেক্টর বা হেল্পার সেলটা হচ্ছে টি হেল্পার 1, এটা টি হেল্পার 2। ওকে, তাহলে আমরা দেখি, এই যে দেখেন টি হেল্পার 1 এটা টি হেল্পার 2, ফলিকুলার হেল্পার টি সেল অথবা টি হেল্পার 2। তো টি হেল্পার 1 রিলিজ করে হচ্ছে গামা ইন্টারফেরন হুইচ অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ। টি হেল্পার 1 অলসো রিলিজেস ইন্টারলিউকিন 2। এই ইন্টারলিউকিন 2 কি করে? এই সাইটোটক্সিক টি সেলের অ্যাক্টিভেশন এন্ড ডিফারেন্সিয়েশন করে। তাহলে CD4 হেল্পার টি সেল মিডিয়েটেড অ্যাক্টিভেশন হলো না সাইটোটক্সিক টি সেল? দেখেন, যে বুঝেন নাই বলছেন, জি ভাই। দেখেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইডস এ তো এই সেল কমতে থাকে, যেহেতু এইচআইভি ভাইরাসটা এই সেলটারে ইয়ে করে, ইনফেক্ট করে। সো যদি CD4 হেল্পার টি সেল কমতে থাকে, একটা সময় অনেক কমে যায়, তাহলে সাইটোটক্সিক টি সেলটা ইফেক্টিভলি অ্যাক্টিভেট হবে? না। হবে না, বিকজ এই ইন্টারলিউকিন 2টা রিলিজ হচ্ছে না।
দ্যাটস ওয়াই সাইটোটক্সিক টি সেল ইন কেস অফ এইচআইভি তে নর্মাল থাকতে পারে বা ইনক্রিজড হইতে পারে, সংখ্যায় ইনক্রিজড হইতে পারে, কিন্তু অ্যাক্টিভেট হবে না বিকজ এই জায়গায় ইফেক্টিভনেস অফ দ্য সাইটোটক্সিক টি সেলটা কমে যাবে, বিকজ CD4 হেল্পার টি সেলটা এখানে কমে যাচ্ছে, বা এটা ওই আস্তে আস্তে নাম্বারটা এটা কমে 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 যাইতেছে। দ্যাটস ওয়াই এইচআইভি তে সাইটোটক্সিক টি সেলের ইফেক্টিভনেসটা ডিক্রিজড হয়। বুঝলেন তো নাকি? না বুঝেন জি নাই? ওকে, তাহলে আমরা হচ্ছে পরে যাই। ওকে, তাহলে টার্গেট সেল আমরা লিখলাম না, টার্গেট সেল কতগুলো আছে। তাহলে আমরা প্রপার্টিজটা দেখি। এখানে প্রথম দুইটা পেজ খুব ইম্পর্টেন্ট, এখানে প্রপার্টিজটাতে আসি। তাহলে এইচআইভি বোথ দুই 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 টাইপের আছে, HIV 1 and 2। HIV 1 and 2 কজেস এইডস, বাট HIV ফাউন্ড ইজ ওয়ার্ল্ড ওয়াইড, আর বাকিটা ওয়েস্ট আফ্রিকাতে এগুলা HIV 2টা থাকে। সো HIV ইজ ওয়ান অফ দ্য টু ইম্পর্টেন্ট হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, দ্যাট ইজ রেট্রোভাইরাসের মধ্যে এটা একটা। তাহলে HIV preferentially infection kills the CD4 helper T cells, so resulting in loss of cell immunity and high probability of host develop opportunistic infections. And other cells এর মধ্যে কি cell macrophage monocyte that have CD4 proteins on their surface can also infected, মানে হচ্ছে এগুলো টার্গেট করে। HIV classified দরকার নাই, এটা ডিপ্লয়েড। আচ্ছা, এখানে কিছু বলছে, কিছু জিন টিন আছে, তাহলে আমরা দেখি যে in addition 3 typical retroviral genes GAG, POL and ENV which encode structural proteins, and its RNA has 6 regulatory proteins। এর মধ্যে বলছে যে TET and REP এই দুইটা রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন, আর পরের চারটা NEF, BIF, BPR, BPU আর রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন, নট রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন, সরি। তাহলে প্রথম দুইটা রেগুলারি জিনের মধ্যে প্রথম দুইটা হচ্ছে রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন, আর পরে চারটা নট রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন, এগুলো আমরা বলি অ্যাক্সেসরি জিন, এগুলো MCQ তে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন হচ্ছে আমি এখানে দেখাইতেছি গ্যাগ পল। হ্যাঁ, এটা একটু দাগায় রাখেন, আমরা ছবিতে দেখব গ্যাগ পল আর হচ্ছে এন জিন। আচ্ছা দেখেন তো, গ্যাগ এই ছবিটাতে দেখেন, বলছে গ্যাগ ইনকোডস ফর ইন্টারনাল কোর প্রোটিনস, দ্যাট ইজ P24। P24 এই যে পাইছেন, ইন্টারনাল কোর প্রোটিনস। তাহলে আপনার বইয়ের লেখার মধ্যে মিলছে, গ্যাগ এনকোডস দ্য ইন্টারনাল কোর প্রোটিনস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ হুইচ দ্যাট ইজ P24 প্রোটিন। দাগান এই জায়গায় আছে তো, এই যে আমরা ছবি দেখে বলতেছি। তারপরে বলছে ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেলি অ্যাজ ইট ইজ দ্য অ্যান্টিজেন ইন দ্য ইনিশিয়াল সেরোলজিক্যাল টেস্ট that determines whether the patient has antibody to HIV or not. তারপর আসে হচ্ছে পল জিন। পল জিন এটা কি করে? এটা কি করে? ইনকোড সেভারাল প্রোটিনস ইনক্লুডিং দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমস, যে হুইচ সিনথেসাইজেস ডিএনএ বাই ইউজিং, যে আরএনএ থেকে ডিএনএ করে। এন্ড আর কি প্রোটিনটারে ইনকোড করে? আর একটা এনজাইম তো প্রোটিন, যেরকম ইন্টিগ্রেসের কাজ কি? integrates the viral DNA into the cellular DNA, viral DNA into the cellular DNA। আর protease আর একটা আছে প্রোটিন that cleaves the various viral precursor proteins। পাইছেন না তিনটা এই যে কথাগুলা? জি পল ভাই জিন পাইছি। ইনকোডস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তারপরে হচ্ছে কি করতেছে সে, না ভাই পাই নাই তো। এই যে আছে ইন্টিগ্রেস, প্রোটিয়েস, পান নাই? পাইতেছেন না নাকি? এই যে গ্যাগ জিনের কথা বললাম, পল জিনের কথা বললাম, ইনকোড করে হচ্ছে কি এনজাইম বা প্রোটিন, দ্যাট ইজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সিনথেসাইজ ডিএনএ বাই ইউজিং দ্য আরএনএ টেমপ্লেট। তারপরে বললাম হচ্ছে, আর কি বললাম, ইন্টিগ্রেস করে কি ইন্টিগ্রেটস দ্য ভাইরাল ডিএনএ ইনটু দ্য সেলুলার ডিএনএ। প্রোটিয়েজ কি করে? ভাঙে ভেরিয়াল ভাইরাল প্রিকারসর প্রোটিন। আর একটা হচ্ছে কি এন জিন ইনকোডস ফর GP160, এটা প্রিকারসর গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? আচ্ছা, বলছে differences in the base sequence of GP120 genes are subdivided into
সাব টাইপস। তারপরে হচ্ছে এইচআইভিটারে আমরা ভাগ করব ডিপেন্ড করে হচ্ছে এই জিপি 120-র উপরে, ঠিক আছে? জিপি 120-র উপরে ভিত্তি করে আমরা হচ্ছে এইডসটারে বা এইচআইভিটারে ভাগ করব। তাহলে এখানে দেখেন হচ্ছে একটা বক্স দেয়া আছে, ইনফিনিটি স্টার, এটা জিনস and proteins of HIV virus. Structural proteins found in all retrovirus, that is GAG. GAG কি এনকোড করতেছে? মেইনলি হচ্ছে কোর প্রোটিন, যে P24, মেইনলি P24 এর মধ্যে আপনার হচ্ছে কি আছে, P7 আছে, P17 আছে, ঠিক আছে? এগুলো কই থাকে? নিউক্লিয়িক অ্যাসিডে থাকে, ম্যাট্রিক্সে থাকে। পলের কাজ কি? আমরা বলছিলাম ইট এনকোডস ভেরিয়াস প্রোটিনস লাইক এনজাইমস, এরকম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, প্রোটিয়েস, ইন্টিগ্রেজ। এন কি করতেছে? গ্লাইকোপ্রোটিন জিপি, দ্যাট ইজ গ্লাইকোপ্রোটিন 120, জিপি 41। তাহলে 120-র কাজ কি? অ্যাটাচমেন্ট টু দ্য CD4 প্রোটিন, ইনফিনিটি স্টার। জিপি 41 এর কাজ কি? ফিউশন উইথ দ্য হোস্ট সেল, ইনফিনিটি স্টার। Regulatory genes that required for replication, TET, rep gene. Regulatory genes that not required for replication অথবা accessory gene আসতে পারে নামগুলা নেফ, BIP, BPR and BPO। বুঝলেন কিনা? জি ভাইয়া। ওকে, এবার আসি হচ্ছে এইচআইভির শেপটা কিরকম কি মনে হয়? সিলিন্ড্রিক্যাল শেপ, হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল শেপ। আচ্ছা, এবার আসেন হচ্ছে আরেকটু বলি। তাহলে 3 enzymes located within the nucleic acid of the virion, কি এনজাইমস? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেজ এন্ড প্রোটিয়েজ। ওকে, আর লাগবে না এখানে, আমি এই জায়গায় একটু বলি। নরমাল CD4 কাউন্ট কত? আমাদের নরমাল CD4 হেল্পার টি সেলের কাউন্ট মোর দেন 200। মোর দেন 200, মানে অ্যাকচুয়ালি দ্যাট ইজ 500 থেকে 1200 পার কিউবিক মিলিমিটার সেল, সরি ব্লাড, পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। 500 থেকে 1200 সেল পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, নরমাল CD4 কাউন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার CD4 কাউন্ট যখন লেস দেন 500 হবে, তখন এইচআইভি অ্যাসোসিয়েটেড ডিজিজ ডেভেলপ করবে, দ্যাট ইজ এই যে অপরচুনিটিক ইনফেকশন গুলা ডেভেলপ করবে। আর লেস দেন 200 যখন হবে CD4 কাউন্ট, তখন অ্যাকচুয়াল যে এইডসটা ডেভেলপ করবে, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। তার একদম ইমিউন সিস্টেমটা পুরাটাই হচ্ছে সাপ্রেসড হয়ে গেছে। তাহলে এইডস ডেভেলপ, মানে একদম অ্যাকচুয়াল যে এইডস, যেটা অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, ওটা ডেভেলপ করবে। লেস দেন 500 হলে অপরচুনিটিক ইনফেকশন গুলো বেশি হবে। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা একটু দেখেন, এখানে বলছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইজ এন আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ টোটাল পলিমারেজ। কত থাকে ভাই? হুম, CD4 টোটাল নরমাল কাউন্ট? নরমাল CD4 এর হচ্ছে নরমাল, হ্যাঁ 500 থেকে 2000 পর্যন্ত 1200 না? সেল, 500 থেকে 1200 সেলস পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আচ্ছা, these enzymes transcribes the RNA genome into the proviral DNA. So reverse transcriptase is a bifunctional enzymes. এটা একটু দাগান। আচ্ছা, মনে আছে ভাইরাসের হোস্ট ডিফেন্স আমরা যখন পড়ি বেসিক ভাইরোলজিতে, আমরা বলছিলাম ফিভার হইলে হচ্ছে একটা হোস্ট ডিফেন্স, আমরা ইন্টারফেরনের কথা বলছিলাম, আমরা ডিফেন্সিনের কথা বলছিলাম, মনে আছে না? মনে নাই? মনে আছে ভাইয়া। আরেকটা লিপোপ্রোটিনের কথা বলছিলাম, এপো বি EC3G, এটা লিপোপ্রোটিন, মনে আছে? ফিভারের আগে জি একটা ভাইয়া। লম্বা নাম ছিল। এটা একটা জি হোস্ট ডিফেন্স এগেইনস্ট রেট্রোভাইরাল ইনফেকশন। এগুলো দাগান, SBA তে আসতে পারে। ওকে, এটা কই? The genes that encodes GP120 mutates rapidly, resulting in many antigenic variants. হ্যাঁ, তাহলে GP120-র অনেক ইম্পর্টেন্স আছে। তাহলে এটার কি বলছিলাম, যে এটার যে বেস সিকোয়েন্স আছে, বেস সিকোয়েন্স অফ GP120, এটা দিয়েই আমরা কি করতে পারি? এইডসটারে সাব ডিভাইড করতে পারি। আবার বলছে জিনস দ্যাট এনকোডস GP120 মিউটেটস র্যাপিডলি, তাহলে যেই জিনটা এই GP120, তাহলে কোন জিনটা GP120-টারে এনকোড করে?
গ্যাগ N কল অর এন্ড এন্ড and জিন, তাই না? এনভেলাপের এন্ড জিন, তাহলে এন্ড জিন লেখেন, এন্ড জিনের ওখানে লিখতে পারেন বা এখানেও লিখতে পারেন, যেটা খুব রেপিডলি মিউটেশন হয়। সো এটা অ্যান্টিজেনিক ভেরিয়েন্ট আমরা পাই। আচ্ছা, এবং অ্যান্টিবডিটা যে আমাদের তৈরি হয়, হুম, সব সব মানুষের যে এইডস দিয়ে সে এইডস হয়ে যাবে তা না। এইচআইভি ইনফেক্ট হইলে তার তার তো অ্যান্টিবডি ডেভেলপ করতেই পারে। সো বলছে অ্যান্টিবডি এগেনস্ট, কার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হবে? GP120 নিউট্রালাইজ দ্য ইনফেক্টিভিটি অফ দ্য এইডস এন্ড র্যাপিড। সো এই পর্যন্ত দাগায় রাখি। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা কই, এই যে P24, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সেরোলজিক্যাল মার্কার্স ফর ইনফেকশন। এবার আসেন হচ্ছে সামারি অফ রেপ্লিকেটিভ সাইকেলস, কেমোকাইন। আচ্ছা, তাহলে আমরা যখন সাইটোকাইন সম্পর্কে পড়ছিলাম, ইন্টারলিউকিন পড়ছিলাম, বলছিলাম যেগুলা লিম্ফোসাইট থেকে আসে, যে সাইটোকাইনস গুলো, ওইগুলো আমরা কি বলি? লিম্ফোসাইট থেকে যেগুলো আসে ওগুলো আমরা কি বলি? লিম্ফোকাইন। lymphocyte লিম্ফোকাইন বলি। আচ্ছা, যেগুলা মনোসাইট থেকে আসে ওগুলা monocyte মনোকাইন। আমরা বলছিলাম যেগুলা কেমো অ্যাট্রাক্টেন্ট কেমো অ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করে ওগুলো আমরা বলি chemokine ওগুলো chemokine। তাহলে আমরা এখানে, আমি ওই দিন পড়াই নাই, এখানের জন্য অ্যাড করতেছিলাম। তাহলে এখানে একটু কেমোকাইনটা আমরা শর্টকাটে বলে দিই। আমাদের পড়া বেশি নাই, হ্যাঁ, আমরা একটু দাগায় দিলেই পড়া শেষ হয়ে যাবে। এর পরে কয়েকটা বক্স আছে, তাহলেই শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, তাহলে আমরা একটু কেমোকাইনটা পড়ি, খুবই ছোট, একটু জাস্ট বুঝলেই হবে কেমোকাইনটা। কেমোকাইন্স, তাহলে যেগুলা কেমো অ্যাট্রাক্টেন্ট সাইটোকাইন্স ওইগুলো আমরা বলবো কেমোকাইন। ঠিক আছে, কেমোকাইন। আচ্ছা, তো এই কেমোকাইন্স গুলার সিস্টিন অ্যামিনো অ্যাসিড, সিস্টিন অ্যামিনো অ্যাসিড এর অ্যারেঞ্জমেন্টের উপরে আমরা 4টা টাইপে ভাগ করছি। সিস্টিন, যেহেতু এটা কি স্মল পেপটাইড অর অ্যামিনো না, প্রোটিন না কেমোকাইন গুলা, নাকি? আপনারা আবার মানতেছেন না? না, প্রোটিন। মানতেছেন এটা প্রোটিন না? হুম। প্রোটিন অর হ্যাঁ। স্মল পেপটাইড। আচ্ছা, তাহলে মানছি, ঠিক আছে। এবার আসেন, আমরা যেটা বলি সেটা হচ্ছে এই যেহেতু স্মল পেপটাইড অর প্রোটিন, সো প্রোটিন গুলা অ্যামিনো অ্যাসিড সাইড চেইন দিয়ে তৈরি হবে না নাকি? হুম। ওকে, তাহলে এই সিস্টিন অ্যামিনো অ্যাসিড এটারই অ্যারেঞ্জমেন্টের উপরে ভিত্তি করে আমরা 4 ভাগে কেমোকাইন গুলা ভাগ করছি। আপনি এই কেমোকাইন্স আমরা এটা সুন্দর করে দেওয়া আছে ইনফ্লামেশনে, প্যাথোলজিতে, হ্যাঁ। সো ওখানেও আমরা পড়বো, বাট যেহেতু এখানে আছে তো আমরা একটু দেখে নিই, একটু পার্টিকুলারলি 4 টাইপস। একটা মিনিট দাঁড়ান। এটা যদি হচ্ছে কারো কাছে 9th এডিশন থাকে, প্রভিন্সটা বের করতে পারেন, আর না হলে এখন না থাকলেও সমস্যা নেই, এটা পরে দেখে নিলেন। আমি একটু পেজ নাম্বারটা বলে দিই, তাহলে আপনার সুবিধা হবে আর কি পরে দেখতে। এটা হচ্ছে পেজ নাম্বার 87, 9th এডিশনের, হ্যাঁ, কেমোকাইন্স। সো কেমোকাইন্স আর এ ফ্যামিলি অফ স্মল প্রোটিন, হ্যাঁ, এবং মলিকুলার ওয়েটটা খুব কম, মাত্র 8 থেকে 10 কিলো ডালটন, হ্যাঁ। আচ্ছা, সো কেমো অ্যাট্রাক্টেন্ট ফর স্পেসিফিক লিম্ফোসাইট, সরি লিম্ফোসাইট বলতেছি, লিউকোসাইট, কিছু স্পেসিফিক লিউকোসাইটের কেমো অ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করে, যেই সাইটোকাইন গুলো, এগুলো আমরা বলি হচ্ছে ইয়ে। তো এই সিস্টেনের উপরে, এই সিস্টেনের অ্যারেঞ্জমেন্টের উপরে আমরা হচ্ছে এই কেমোকাইনটারে 4 ভাগে ভাগ করছি। আচ্ছা, এক, আমরা বলছি CXC কেমোকাইন, মানে হচ্ছে এরকম, ধরেন এটা মানে ওই কেমোকাইনের হচ্ছে চেনটা। তাহলে 1 নম্বরে আছে সিস্টিন, 2 নম্বরে ধরেন হচ্ছে অন্য একটা অ্যামিনো অ্যাসিড, এরপরে আছে হচ্ছে সিস্টিন, তাহলে এরপরে আবার হচ্ছে এক্স আরেকটা অ্যামিনো অ্যাসিড, এরপরে আবার সি। তাহলে আমরা বলতে পারি না CXC কেমোকাইন? না, বলা যায় না।
না আবার জি ভাই, মানতেছেন না আপনারা? মানতেছেন? মানছি। আচ্ছা মাইনা নেন। ঠিক আছে তাহলে তাহলে সি এক্স সি কেমোকাইন। ওকে আচ্ছা আহ এই সি এক্স সি কেমোকাইন এই এই কেমোকাইন ফ্যামিলির মধ্যে আছে হচ্ছে ইন্টারলিউকিন 8। ইন্টারলিউকিন 8 এটা পার্টিকুলারলি অ্যাট্রাক্ট করে কোন লিউকোসাইটটাকে বলেন তো? নিউট্রোফিল। নিউট্রোফিল। তাহলে এই ফ্যামিলিতে আছে ইন্টারলিউকিন 8, অ্যাট্রাক্ট করে প্রাইমারিলি নিউট্রোফিলকে। তাহলে এই কেমোকাইন্স গুলা সিক্রেটেড ফ্রম হোয়ার? ইট ইজ সিক্রেটেড ফ্রম অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াল সেল, এগুলো থেকে আসবে। ইট ইজ সিক্রেটেড বাই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াল সেল। এই কেমোকাইন গুলার মোস্ট ইম্পর্টেন্ট ইনডিউসার কারা? এই কেমোকাইন গুলার মোস্ট ইম্পর্টেন্ট ইনডিউসার কারা? মোস্ট ইম্পর্টেন্ট ইনডিউসার এরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনডিউসার্স হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াল প্রোডাক্টস, ব্যাকটেরিয়া হইতে পারে, আদার্স অন্য কিছু হইতে পারে, মাইক্রোবিয়াল প্রোডাক্টস। তারপরে হচ্ছে আদার সাইটোকাইন গুলো আপনার হচ্ছে এই কেমোকাইন গুলো রিলিজ করতে পারে, দ্যাট ইজ ইন্টারলিউকিন 1 এন্ড টিএনএফ। তাহলে অ্যাকিউট ইনফ্লামেশনে সিএক্সসি কেমোকাইন আমরা পাবো কিনা? জি ভাই। সবাই মানছেন? জি ভাই। ওকে জি ভাই। তাহলে ক্লিয়ার সিএক্সসি কেমোকাইন? একটু বলেন। জি ভাই। হ্যাঁ এবার আসেন 2, আমরা বলছি সিসি কেমোকাইন। সিসি কেমোকাইন এখানে কি? এটা পুরাটাই হচ্ছে সিস্টেন দিয়ে, সি সি এরপরে সি এরপরে সি, সো এই জন্য আমরা বলছি সিসি কেমোকাইন। চেনটা এরকম সিসি কেমোকাইন। আচ্ছা সিসি কেমোকাইন্স এর মধ্যে আছে হচ্ছে আপনার এমসিপি 1। সিসি কেমোকাইনের মধ্যে কোনগুলো আছে? এমসিপি 1। এমসিপি মানে হচ্ছে মনোসাইট কেমো অ্যাট্রাক্টেন্ট প্রোটিন, মনোসাইট কেমো অ্যাট্রাক্টেন্ট প্রোটিন 1। তারপরে আছে হচ্ছে ইউটেক্সিন। ইউটেক্সিন কাকে জানি অ্যাট্রাক্ট করে? ইউসিনোফিল। ইউসিনোফিল। এছাড়া আর কি আছে? যেরকম MIP-1 আলফা। MIP মানে হচ্ছে ম্যাক্রোফেজ ইনফ্লামেটরি প্রোটিন 1 আলফা। এমসিপি মানে হচ্ছে মনোসাইট কেমো অ্যাট্রাক্টেন্ট প্রোটিন 1, মনোসাইট কেমো অ্যাট্রাক্টেন্ট প্রোটিন 1। ইউটেক্সিন MIP-1 আলফা মানে হচ্ছে ম্যাক্রোফেজ ইনফ্লামেটরি প্রোটিন 1 আলফা। আর এটা হচ্ছে রেন্টেস। ভাইয়া এমআইপিটা কি বলছেন? এমআইপি হচ্ছে ম্যাক্রোফেজ ইনফ্লামেটরি প্রোটিন, ম্যাক্রোফেজ ইনফ্লামেটরি প্রোটিন 1 আলফা। আর এটা হচ্ছে রেন্টেস। রেন্টেসটা লেখেন। আচ্ছা রেন্টেসটা হচ্ছে রেগুলেটেড অ্যান্ড, রেন্টেসের ফুল মিনিং আর কি? রেগুলেটেড অ্যান্ড নর্মাল, রেগুলেটেড অ্যান্ড নর্মাল, রেগুলেটেড অ্যান্ড নর্মাল। সবাই লিখতেছেন এটা রেন্টেসটা? জি ভাই। জি। রেগুলেটেড অ্যান্ড নর্মাল, টি দিয়ে টি সেল, expressed and secreted, expressed and secreted, regulated and normal, T cell, expressed and secreted। এখন এরা কাকে হচ্ছে আপনার ইয়ে করবে, অ্যাট্রাক্ট করবে বলেন তো? টি সেলদেরকে। মনোসাইট, ইউসিনোফিল, all বেসোফিল। all leukocyte except neutrophil, all leukocyte except neutrophil। নিউট্রোফিলরা তো আপনি আগেই দিছেন, আর কত দিবেন? সিএক্সসি কেমোকাইন তো দিছেনই। এটা লেখা শেষ? জি। ভাই এটা কি টেস্টটা হচ্ছে শুধু মানে সব মনোসাইটকে অ্যাট্রাক্ট করে? না, সব লিউকোসাইট। সব লিউকোসাইট, হ্যাঁ হ্যাঁ এক্সেপ্ট এক্সেপ্ট মনোসাইট, না 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 এক্সেপ্ট এক্সেপ্ট ইউসিনোফিল। নিউট্রোফিল, নিউট্রোফিল, নিউট্রোফিল।
নিউট্রোফিল তো আপনি এক নাম্বার দিয়ে আসছেন না, সিএক্সি কেমোকাইন ফর নিউট্রোফিল। এই জন্য 2 নাম্বার যেটা আমরা বললাম, সিসি কেমোকাইন attract all white blood cell, that is leukocyte, except neutrophil. ক্লিয়ার? সবাই ঠিক লিখছেন তো নাকি? জি ভাই। ঠিক আছে। Okay, তারপরে যাই 3 সি কেমোকাইন। সি কেমোকাইন এটা বলছে হচ্ছে ফার্স্ট এন্ড থার্ড নাম্বার পজিশনে আপনার ইয়েন মানে কি বলে সিস্টেনটা নাই আর কি, হ্যাঁ, ল্যাক অফ সিস্টেন। এই জন্য আমরা বলছি এটা শুধু সি কেমোকাইন। ফার্স্ট এন্ড 3 নাম্বারে নাই, এই কারণে আমরা বলছি শুধু সি কেমোকাইন, ল্যাক অফ ফার্স্ট এন্ড থার্ড পজিশন। এবং এটার সি কেমোকাইনের মধ্যে যে কেমোকাইনটা আছে এটার নাম হচ্ছে লিম্ফোটেকটিন, বা কোনো বইয়ে লেখা আছে লিম্ফোটেকটেন। তাহলে এটা কাকে ইনভাইট করবে, অ্যাট্রাক্ট করবে বলেন তো? লিম্ফোসাইট। লিম্ফোসাইট। লিম্ফোসাইট লিম্ফোসাইট গুলো অ্যাট্রাক্ট করবে। এবার আসি হচ্ছে লেখা শেষ এটা। জি ভাইয়া। ওকে, তারপরে আসি হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে CX3 সি কেমোকাইন। তাহলে এটা হচ্ছে আপনার 1 নাম্বার 2 3 এক্স 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 সি, মানে 1 নাম্বারে আছে, মাঝখানে 3টাতে হচ্ছে অন্য অন্য কিছু, অন্যটা আছে, অন্য অ্যামিনো অ্যাসিড, এরপরে আছে আবার হচ্ছে সি মানে সিস্টিন। এই জন্য বলছে CX3 সি কেমোকাইন। আচ্ছা, তাহলে এখানে কি মানে হচ্ছে 2টা সিস্টিনের মাঝখানে মানে আরো 3টা কি আছে, মানে ফার্স্টের পরে পরের 3টাতে অন্য অ্যামিনো অ্যাসিড আছে, এই কারণে আমরা এক্স দিয়ে বোঝাইছি অন্যগুলারে। তাহলে CX3 সি কেমোকাইন, বুঝতে পারছেন? জি ভাই। এটার এই কেমোকাইনের নাম হচ্ছে, এই 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 গ্রুপের মধ্যে আছে, এটার নাম হচ্ছে ফ্র্যাক্টাল কাইন। ফ্র্যাক্টাল কাইন বা ফ্র্যাক্ট অ্যালকাইন। এই ফ্র্যাক্টাল কাইন অ্যাট্রাক্ট করবে মনোসাইট এন্ড লিম্ফোসাইটকে, মনোসাইট এন্ড লিম্ফোসাইটকে। ওকে, আচ্ছা, তাহলে এখন আসেন লেখা শেষ এটা। আচ্ছা, আমরা যে ওই যে যে সাইটোকাইন রিলিজ হইলে আপনার ওই যে হাই কনসেন্ট্রেশন হইলে আপনি বললেন কার্ডিয়াক আউটপুট কমে, আরো কিছু কিছু বলছেন না, ওই ফ্লোচার্টটা নিচেই আছে বইয়ের মধ্যে, ওই ফ্লোচার্টটা নিচেই আছে এই কেমোকাইন্স। সো আমরা কেমোকাইন্স 4টা পারবো না? পারবো তো? আচ্ছা, এরপরে জি আসি ভাইয়া। সামারি অফ রেপ্লিকেটিভ সাইকেল। দেখেন, কেমোকাইন রিসেপ্টর সাচ এস CXCR4, কেমোকাইন CXC কত নাম্বার কেমোকাইন এটা? প্রথমটা ভাইয়া। ফার্স্টারটা, হ্যাঁ। সিএক্সি সিএক্সি রিসেপ্টর, হ্যাঁ, মানে কেমোকাইন রিসেপ্টর। CCR5 মানে সিসি কেমোকাইন কোনটা? 2 নাম্বারটা না? 2 নাম্বারটা। Proteins are required for entry of the HIV virus into the CD4 helper T cell. Infinity star. CD4 helper T cell এর ভিতরে ঢোকার জন্য কোন কেমোকাইন রিসেপ্টর গুলো দরকার, অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। ওকে, আচ্ছা,
3 নম্বর কেমোকাইনের নাম যেন কি ছিল ভাইয়া? সি কেমোকাইন। আচ্ছা, এবার আসেন হচ্ছে এদিকে যদি আমরা দেখি ইম্পর্টেন্ট স্টেপস অফ এইচআইভি ইনফেকশনস, এটা নতুন অ্যাড করছে এই ইয়েতে, যে অ্যাটাচমেন্ট অফ CD4 হেল্পার টি সেলস, মানে প্রসেস কিভাবে হবে, তারপরে হচ্ছে ফিউশন কি কার কার মাধ্যমে হবে, সব পড়া লাগবে না। এন্ড আফটার বার্ডিং, এই যে প্রোজেনি অফ বিরিয়ন্স এক্সিট ফ্রম দ্য সেল বাই বার্ডিং থ্রু সেল মেমব্রেন, কার মাধ্যমে হবে এইটুকু একটু দেখবেন, মানে প্রসেস, এই তিনটা প্রসেসটা একটু দেখবেন। আম- এই যে তিনটা প্রসেস। আচ্ছা, এখানে আমরা বলছিলাম যে এই যে দেখেন অ্যাটাচমেন্টটা, দ্যাট ইজ ফিউশনটা, মানে আমরা প্রিভেন্ট করতে পারি থ্রো এই এই আপনার হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে। আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর ইউজ করি, আমরা ইন্টিগ্রেস ইনহিবিটর ইউজ করি, আমরা হচ্ছে এই যে ক্লিভেজ বাই প্রোটিয়াস ইনহিবিটর ইউজ করি, করি না? দেখাইছিলাম না অ্যান্টিভাইরাল ড্রাগ এইচআইভির, বেসিক বায়োলজি পড়ানোর সময় তো দেখাই দিছিলাম। জি ভাইয়া। ওকে, সো আমরা ব্লাড ব্যাংকে যে টেস্ট করি, হ্যাঁ, যে টেস্ট করি, এটা মেনলি আমরা কি করি, কোন অ্যান্টিজেনের এগেইনস্টে টেস্ট করি বলেন, একটু আগে বলে আসছি। সবার ব্যাটারি লো হয়ে গেছে। এই যে P24। P24, P24, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন প্যাথোজেন, এই জায়গায় আছে, আমি দেখাই আপনারে, এখানে আছে। এই যে ট্রান্সমিশন এপিডেমিওলজিটা একটু দেখি, এটা একটু দেখবেন, সেক্সুয়াল কন্ট্যাক্ট অথবা ট্রান্সফার থ্রু ব্লাড, পেরিনেটাল। আচ্ছা, ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় কয়টা রুটে, প্লাসেন্টা, বার্থ ক্যানেল আর ব্রেস্ট মিল্ক, তাই তো? তাহলে এইচআইভি কয়টা রুটে যায়? 3টা সব। রুটে যায়। 3টা রুটেই যায়, সবগুলা রুটে এইচআইভি যেতে পারে। সো ট্রান্সমিশনটা এখানে দেখবেন। আচ্ছা, তারপরে আমি যেটা বললাম না, P24 এখানে আছে, কোথাও আছে, কই আছে, এই যে। আচ্ছা, ট্রান্সমিশন এন্ড সরি, প্যাথোজেনেসিস এন্ড ইমিউনিটিটা দেখেন। এইচআইভি ইনফেক্টস হেল্পার টি সেলস। আপনাদের মনে হয় আজকে খুব কষ্ট হয়ে যাচ্ছে না, ব্রেক দেই নেই এই জন্য, নাকি? তবে ব্যাপারটা হচ্ছে না, আপনার কাঠখোট্টা কষ্ট হচ্ছে। টপিক তো, মানে বুঝার জিনিস কম, হ্যাঁ, বেশি হ্যাঁ, মুখস্থ টাইপ, বেশি। এই জন্য একটু। আচ্ছা, ঠিক আছে, সমস্যা, কষ্ট করে একটু 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 জি সময় ভাই, লাগবে আর সমস্যা বেশি নেই, সময় শেষ নাই, করে দিন। সমস্যা নেই। এইচআইভি infects helper T cells and kills them, resulting in suppression of the cell-mediated immunity. So the predisposed to the host to the various infection, opportunity infections, certain cancers, Kaposi sarcoma and lymphoma. And HIV does not, তো HIV নিজে তার করে না, কি হয় আপনার হচ্ছে opportunistic infection হয় আর কি। So initial infection of the genital tract occurs in dendritic cells, after which the local CD4 helper T cells become infected. So HIV is found to be the blood in the 4 to 11 days after infection. So এটা কিউ লিখে রাখবেন এগুলা। So subset of CD4 helper T cell এর T helper 17 আছে, এটা এটাও মিউকোজাল ইমিউনিটি দেয়, স্পেশালি ইন দ্য জিআই ট্র্যাক্ট, সো এটাও কিল্ড হয়। আচ্ছা, তারপরে ওই তাহলে লস অফ যদি এই CD4 হেল্পার টি সেল, সরি, লস অফ টি হেল্পার 17 সেল যদি কিল্ড হয়, তাহলে কি হবে, এটা আবার হচ্ছে টি হেল্পার 17 প্রডিউস করে ইন্টারলিউকিন 17 হুইচ অ্যাট্রাক্টস নিউট্রোফিল অলসো। সো যদি টি হেল্পার সেল লস হয়, তাহলে কি হবে, এই যে কোলনিক আপনার হচ্ছে ইনফেকশন হবে, দ্যাট ইজ ইকোলাই দিয়ে হচ্ছে ইনফেকশন হবে। এইচআইভি অলসো ইনফেক্টস দ্য ব্রেন মনোসাইটস এন্ড ম্যাক্রোফেজ প্রডিউসিং মাল্টি নিউক্লিয়ার জায়ান্ট সেল। তো এইচআইভি তে আমরা জায়ান্ট সেল পাচ্ছি, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট নার্ভাস সিস্টেম symptoms, and fusion of HIV infected cells in the brain elsewhere is mediated by GP41, is a pathological, is one of the main pathological findings. So cells recruited in the syncytia and ultimately die, and the death of the HIV infected cells is also as a result of immunological attack of the cytotoxic T cell lymphocytes, but effectiveness of the cytotoxic T cells may be limited by the
যাই হোক, যেটাই হোক, বাট ইফেক্টিভনেস অফ দ্য সাইটোটক্সিক টি সেল, এই জায়গায় অন্য কথা বলছে, বাট আমরা তো ওইভাবে দেখলাম না, ইফেক্টিভনেসটা কমে যেহেতু CD4 হেল্পার টি সেল নাই, নাকি? মানে আমি আছি, আপনার কেউ নাই, CD4 হেল্পার টি সেল নাই, এই কারণে হচ্ছে হ্যাঁ এটার ইফেক্টিভনেসটা কমে। এখানে বলছে হচ্ছে যে ডিউ টু রিডিউস ক্লাস 1 MSC প্রোটিন সিনথেসিস, এই জন্য বলছে আপনার হচ্ছে CD8 টি সেলের এফেক্টিভনেসটা কমে, বাট ওইটাও হচ্ছে আপনার মেকানিজম, ওইটার মাধ্যমে হইতে পারে। সো দেয়ার ইজ ল্যাটেন্ট ইনফেকশন হইতে পারে, HIV এইডস এটাতে ল্যাটেন্ট ইনফেকশন হতে পারে। আর একটা হচ্ছে a person infected with HIV is considered to the infected for lifelong. আর একটা আছে হচ্ছে elite controller, a rare group of HIV infected peoples who have no detectable HIV in their blood. Their CD4 counts are normal without using antiretroviral drugs. So they are elite controller আর কি। তো তাদের মানে CD4 helper T cell involvement হয় নাই। So the main immune response to the HIV infection consists of cytotoxic T cell দিয়ে হচ্ছে মেন ইমিউন রেসপন্সটা হবে, বাট অ্যাজ দেয়ার ইজ CD4 হেল্পার টি সেলটা সাপ্রেস, সো CD8 টি সেলটাও কিন্তু হচ্ছে আপনার হবে না। আরেকটা জিনিস মেইন সাইট অফ এখানে একটু দেখি, উপরে রেখে আসছি মনে হয় কোথাও, মেইন সাইট অফ অনগোয়িং HIV ইনফেকশন হচ্ছে লিম্ফ নোড। ওই লিম্ফ নোড দেখেন, এটা একটু দাগায় রাখতে হবে। হারাই ফেললাম। ভাইয়া ওই যে ল্যাটেন্ট ইনফেকশন কেন করে এই লাইনটার আগে, লিম্ফোয়েড টিস্যু, lymph node is হ্যাঁ the main site of ongoing HIV infection, এই লাইনটার আগে। এই জায়গায় না পরে, না ভাই, এই যে ল্যাটেন্ট ইনফেকশন দেখালেন না আপনি, এই যে এই এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ লিম্ফোয়েড টিস্যুস, এই যে লিম্ফ নোড মেইন সাইট। আচ্ছা বলছে CD4 কাউন্টটা নাম্বার কি কমবে কিনা, না ইফেক্টিভনেস কমবে, CD4 সাইটোটক্সিক টি সেলের নাম্বার নরমাল থাকতে পারে অথবা ইনক্রিজড হবে, হ্যাঁ ইনক্রিজড হবে, কারণ যেহেতু কাজ করতে পারতেছে না, হ্যাঁ কিন্তু আহ, যেহেতু তার একটা ভাইরাল ইনফেকশন অনগোয়িং আছে, সো এই কারণে CD4 হেল্পার সাইটোটক্সিক টি সেলের সংখ্যা বাড়বে, হ্যাঁ অথবা নরমাল থাকবে, কমবে না। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। ক্লিনিক্যাল ফাইন্ডিংসটা একটু দেখবেন, ক্লিনিক্যাল ফাইন্ডিংস। সো অ্যাকিউট স্টেজ, আমরা আর্লি অ্যাকিউট স্টেজ এভাবে ভাগ করছি। সো অ্যাকিউট স্টেজ ইউজুয়ালি বিগিনস 2 to 4 weeks after infections. So there is, আমরা বলছি না infectious mononucleosis এর cause HIV. So mononucleosis like picture of fever, lethargy, sore throat, generalized lymphadenopathy এগুলো হতে পারে, maculopapular rash হতে পারে, লিউকোপেনিয়া হইতে পারে, এন্ড পার্টিকুলারলি CD4 হেল্পার টি সেলের কাউন্টটা কমে যাবে। An acute stage typically resolves spontaneously in about 2 weeks, and resolution of acute stage is usually accompanied by lower level of viremia and rise of the number of cytotoxic T সেলের সংখ্যা বাড়বে। তারপরে বলছে antibody to the HIV typically appear 10 to 14 days after infections, and most patients we will have seroconvert 3 to 4 weeks after infections. সেরোকনভার্সন হয়ে এটা আপনার হচ্ছে মানে কি বলবো, এটা লিম্ফ নোড বা ওইগুলোতে হচ্ছে আপনার ল্যাটেন্ট অবস্থায় থাকবে। আচ্ছা, সো এদিকে আপনার কমন অপরচুনিটিক ইনফেকশন এইডস এর পেশেন্ট ইনফিনিটি স্টার, এটা ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি স্টার। দেখেন এটার মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে টিউবারকুলোসিস, আর মোস্ট কমন ইনফেকশন হচ্ছে নিউমোনিয়া, দ্যাট ইজ নিউমোসিস্টাইটিস নিউমোনিয়া। ওকে, আচ্ছা এখানে কি কি হচ্ছে এবং অর্গানিজম গুলা কি, ইনফিনিটি স্টার এটা। ওকে, এখন এই যে এগুলো অপরচুনিটিক অর্গানিজমস ইন কেস অফ ইয়ে, পুরা চারটাই বোথ রেসিডেন্সি এন্ড হচ্ছে পার্ট 1 এর জন্য ইনফিনিটি স্টার। এবার আসেন হচ্ছে ট্রিটমেন্টে আমরা চলে আসি। ট্রিটমেন্ট ডায়াগনোসিস তো আমরা ওই যে P24 এর অ্যান্টিজেনের এগেইনস্টে আমরা এটা দেখব, আর হচ্ছে আপনার ভাইরাল লোডটা দেখতে পারেন, হ্যাঁ বাই PCR টেস্ট দিয়ে হচ্ছে ভাইরাল লোডটা আমরা দেখতে পারি। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে ট্রিটমেন্ট গোল অফ ট্রিটমেন্ট আমাদের পড়তে হবে, টু স্পেসিফিক গোল অফ ট্রিটমেন্ট। একটা হচ্ছে রিস্টোর দ্য ইমিউনোলজিক ফাংশনস বাই ইনক্রিজিং দ্য CD4 কাউন্ট, যা CD4 কাউন্টটা যদি আমরা রিস্টোর করতে পারি অপরচুনিটি ইনফেকশনটাও কমবে।
and to reduce viral load, which reduces the chance of transmission to the others. এই আর আমরা এখানে বলছিলাম যে হচ্ছে এইচআইভি তে আমরা কি কি ড্রাগ গুলা ইউজ করি, দাগাইতে পারছেন দুইটা গোল? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। জি ভাইয়া। তারপরে হচ্ছে এখানে আসেন হচ্ছে এই যে ড্রাগ গুলো আমরা বলছিলাম রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটরস, প্রোটিয়েস ইনহিবিটরস, অনেক সময় পরীক্ষাতে এমসিকিউ তে দেয়, ফার্মাতে পেপার 2 তে। তারপরে হচ্ছে ইন্টিগ্রেস ইনহিবিটরস বলছিলাম, ইন্টিগ্রেসিভ ইনহিবিটর গুলো মনে রাখার উপায় হচ্ছে গ্রাভির, সবগুলো লাস্টে দেখেন গ্রাভির আছে। তারপরে হচ্ছে আপনার প্রোটিয়েস ইনহিবিটর সবগুলো শেষে নাভির আছে, নাভির। আর হচ্ছে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেসের সবগুলো শেষে দেখবেন হচ্ছে আইন আছে, ম্যাক্সিমাম গুলার হচ্ছে আইন আছে। ঠিক আছে, এইভাবে ছাড়া পুরাটা মনে রাখাটা ইনফিনিটি স্টার। আমরা কিছু হচ্ছে ড্রাগস কম্বিনেশন নিউলি এইচআইভি ইনফেক্টেড অ্যাডাল্টস দরকার নাই, এটা নতুন অ্যাড করছিল। এটা ড্রাগ ইউজড ফর দ্য প্রিভেনশন অফ অপরচুনিটিক ইনফেকশন। এইডস একটা ডায়াগনোসিস হয়ে গেছে, এইডস, ওই পেশেন্টের আমরা অপরচুনিটিক ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে এইগুলো দিতে পারি, যেরকম ট্রাইমেথোপ্রেম, সালফামেথাক্সাজোল আমরা টক্সোপ্লাজমোসিস নিউমোসিস্টাইটিস নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য, ফ্লুকোনাজোল, কোট্রিমাজোল, গ্যানসিক্লোভির, এজিথ্রোমাইসিন, মেনলি অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম গুলো প্রিভেন্ট করার জন্য আমরা এই থেরাপি গুলা দিব। এটাও ইনফিনিটি স্টার, এটাও ফার্মাতে আসতে পারে, পেপার 2 তে আসতে পারে। ওকে, আচ্ছা। তাহলে ওরাল ম্যানিফেস্টেশন কি হইতে পারে এইচআইভি এইডস এ, বলেন তো দেখি। ক্যান্ডিডিয়াসিস হবে, ওরাল থ্রাশ। ওরাল ক্যান্ডিডিয়াসি, আর একটা ইম্পর্টেন্ট টার্ম বললেন না, হেয়ারি লিকোপ্লাকিয়া। হিয়ারি লিকোপ্লাকিয়া, এটা হাইলি প্রিমেলিগনেন্ট কন্ডিশন। ওকে, রিকারেন্ট অ্যাপথাস আলসার এগুলো হইতে পারে। আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ, এইচআইভি ড্রাগের হচ্ছে অ্যাডভার্স এফেক্ট গুলো কি লাগবে? এই অ্যাডভার্স ইফেক্ট লাগবে না, দরকার নেই, মানে নাম পর্যন্ত এতটুকু পড়লিয়ে না, এর বেশি কিছু লাগবে না, অ্যান্টিভাইরাল ড্রাগ এত ইয়ে লাগবে না। ওরাল ম্যানিফেস্টেশনের কথা বললাম, আর কই আমাদের শেষ প্রায় পড়া। আচ্ছা, কই এখানে একটু লেখেন যে কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন এইডস, এইডস পেশেন্টের কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন কি কি হতে পারে। এই যে আপনার স্টেফাইলোকোকাস ওরিয়াস, স্টেপ্টোকোকাস নিউমোনি, ইকোলাই, সালমোনেলা। সবার আগে মাইক্রোব্যাকটেরিয়াম টিবি আসবে, ভুলে গেছি এটা বলতে। মাইক্রোব্যাকটেরিয়াম টিবি, স্টেফাইলোকোকাস ওরিয়াস, স্টেপ্টোকোকাস নিউমোনি। তারপর হচ্ছে ইকোলাই, সালমোনেলা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। ভাই আরেকবার বলেন। 1 নাম্বার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, স্টেফাইলোকোকাস ওরিয়াস, স্টেপ্টোকোকাস নিউমোনি। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। আর একটু লেখেন ক্যান্সার অ্যাসোসিয়েটেড উইথ এইচআইভি, ক্যাপোসি সার্কোমা, হজকিন্স লিম্ফোমা, ক্যাপোসি সার্কোমা, হজকিন্স লিম্ফোমা, সার্ভাইকাল কার্সিনোমা। ওকে, শেষ। তাহলে হটস্কিন আমাদের লিম্ফোমা আর কি কি ভাইরোলজিটা বললেন একটু হজকিন্স লিম্ফোমা, ক্যাপোসি সার্কোমা এন্ড হচ্ছে আপনার কার্সিনোমা সার্ভিক্স। সার্ভিস, ঠিক ওকে, আছে। আচ্ছা। আর একটু এখানে একটু বলি, সেটা হচ্ছে লাস্টের দিকে দেখেন মাইনর মাইনর ব্যাকটেরিয়াল প্যাথোজেন্স আছে, হ্যাঁ। এর মধ্যে হচ্ছে একটু একটু তাড়াতাড়ি যান, হ্যাঁ, কারণ রেকর্ডিংটা একটু আমার মনে হয় যে আমরা তো ব্রেক টেক নেই নাই, তো এটা বেশি হয়ে গেলে আবার পরে আপলোড হইতে যাবে না, আমি একটু দ্রুত এই জন্য বলতেছি। মাইনর ভাইরাল প্যাথোজেন্স এর মধ্যে দেখেন এখানে আছে হচ্ছে হিউম্যান হারপেস ভাইরাস 6, যেটা আপনাদের রুজোলা ইনফ্যান্টাম করে, হ্যাঁ। আর আছে হচ্ছে এই যে কই আচ্ছা, এটা একটু দেখেন লাসা ফিভার ভাইরাস। লাসা ফিভার ভাইরাস হচ্ছে আপনার
কি বলে, হেমোরেজিক ফিভার করতে পারে, লাসা ফিভার ভাইরাস। এটা একটু দাগায় রাখেন। তারপরে হচ্ছে আপনার আর কি করে এটা, এটা begin slowly with fever, headache, vomiting, diarrhea, progress to the involvement of lungs, heart, kidneys, and there is petechial rash, gastroenteritis, gastrointestinal bleeding, followed by death from vascular collapse. আমরা বলছিলাম এটা এরেনা ভাইরাস গ্রুপ। এরেনা ভাইরাস গ্রুপে কি নন ফাংশনাল রাইবোজোম ছিল? জি ভাইয়া ছিল। হ্যাঁ, জি ভাইয়া। their most striking features sand like particles on their surface which are ribosomes. So so functions আসলে নন ফাংশনাল, এটা আমরা তো কিছু জানি না। সো এনাফ, আর কিছু লাগবে না এখান থেকে। আর দেখেন মার্কবার্গ ভাইরাস, কই মার্কবার্গ ভাইরাস, এই যে হেমোরেজিক ফিভার করে। আর এখানে একটু নিপা ভাইরাসটাও আছে, নিপা ভাইরাসটা একটু দেখবেন। ডেট পাম সেপ, খেজুরের রস, ডেট পাম সেপ অথবা পাম, পাম গাছ আছে না, পাম গাছ অথবা হচ্ছে খেজুরের গাছ, খেজুরের রস থেকে হচ্ছে এটা ছড়াইতে পারে। ডেট পাম সেপ, সেপ মানে হচ্ছে ওই ইয়েটা, SAP, সেপ। ওকে। আর হিউম্যান হারপেস ভাইরাস 6, দেখেন তো কোথাও মিস করে গেলাম কিনা, কই পাইতেছি না কেন, না ওদিকে দিয়ে দিছে এটা, আমার মনে হয় এখানে আর রাখে নাই। 15 এডিশন এখানে ছিল, আর ওইটা তো মনে হয় যে হারপেস ভাইরাসের সাথে ঢুকাই দিছে এখানে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।